এখন কি হলো এটা? গো লাইভ অপশন ছিল নিচে একটা, গো লাইভে তো মনে হয় চাপ দিলাম। দিলে ওই আমরা- গ্রুপে তাহলে চেক করতে হবে আর কি গেছে কিনা। ডান, রিডিরেক্টিং টু ফেসবুক লাইভ। আসছে তো, এই যে আসছে? হ্যাঁ আসছে। নোটিফিকেশন আসছে, ইজ আব্দুল্লাহ অর্ক ইজ লাইভ। হ্যাঁ আব্দুল্লাহর কাছে আরে তাই নাকি? তাহলে কি হবে? মানে মানুষ আপনি ফেসবুকে ঢুকে দেখেন, আপনাকে দেখাচ্ছে আর কি। লাইভ নাও এফএসইউবিএস হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কেন পরে পরে আচ্ছা, কিন্তু ইয়ে দেখে ল্যাগ না কেন? করতেছে 5-6 সেকেন্ড ল্যাগ করে। হ্যাঁ ল্যাগ করে, এটা জানি। মানে স্ক্রিনটা আপনার স্প্লিট করে দেখাচ্ছে না কেন? হ্যাঁ এই যে লাইভ দেখি ফেসবুকে কি রকম দেখা যাচ্ছে। মানে যে যখন কথা বলবে শুধু স্পিকার ভিউটাই দেখা যাবে আর কি মেবি। হ্যাঁ কেন এখানে আমাদের সবাইকে দেখা যাচ্ছে না একসাথে, আমিও দেখতে পাচ্ছি না। তাই না? শুধু স্পিকার ভিউটা দেখা যাচ্ছে নাকি সবাইকে দেখা যাচ্ছে? এটা মনে হয় শুধু স্পিকার ভিউ। আমি এই যে মানে যেই বক্স যেই বড় উইন্ডোটাতে স্পিকারকে দেখা যায় আসলে মানে হ্যাঁ মানে বেশি পার্সন হইলে বোধহয় এটা হয় আর কি। টোটাল উইন্ডোর এগেইনস্টে টোটাল উইন্ডোর এগেইনস্টে লাইভ নাই, তখন তিনজনকে দেখাচ্ছিল আর কি। আমি যদি এখানে স্পিকার ভিউ দেই জুমে, তাহলে কি ওইখানে আবার অন্য কিছু দেখায়? না, জুমে আমরা মানে শুধু স্পিকারকেই দেখতে পাচ্ছি নরমালি। ও আচ্ছা, এখন ঠিক আছে মানে অর্ক ভাই এখন ঠিক আছে, এখন সবাইকে দেখা যাচ্ছে। কারণ আমি জুমে স্পিকার ভিউ দিছি। আচ্ছা, মানে সবাইকে দেখা গেলেই বোধহয় ভালো হবে আর কি, তাহলে ওইভাবেই বেটার। এখন ঠিক আছে, যেভাবে দেখা যাচ্ছে প্রবাবলি ঠিক আছে। আমি এখানে সাউন্ডটা মিউট করে দিই ফেসবুক লাইভের। হ্যাঁ এই আর কি। আমি যেহেতু একটা ওই ওয়েটিং রুম দিয়ে রাখছিলাম, কারণ ওই যে আপনাদের কথা বলার সময় যাতে কেউ ঢুকলে ওই রকম ইন্টারাপ্ট না হয়, আমরা হয়তো 5-1 মিনিট টাইম দিব। হ্যাঁ সো এটাই আর কি। আর কেউ কোশ্চেন করতে চাইলে রেইজ হ্যান্ড বোধহয় অপশন আছে, রেইজ হ্যান্ড অপশন আছে, অথবা কমেন্টেও যদি বা আর লাইভের কমেন্টও দিতে পারে। মানে ফেসবুকে যারা হয়তো জুমে জয়েন করবে না, তারা তো সরাসরি ওই ইয়েতেই কমেন্ট করে দিতে পারে। ফেসবুক কমেন্ট। আমি এক কাজ করি, আমি যেহেতু এই জুমের হোস্ট এবং আমি ওই যে সারা ঢুকতে চাচ্ছে, এই জিনিসটা আমি করি। অর্পা বা অরুণিমা তোমরা একজন ইয়ে করো, ফেসবুক লাইভে যদি কেউ কমেন্ট করে ওইটা তোমরা ক্যান্ডিডেটদেরকে পাস দাও। আমার কাছে মনে হয় আমরা সেটা ভালো। স্পিক ওয়ান তোমরা করো। এখানকার চ্যাটেও কোশ্চেন পোস্ট করা যায়, এখানেও কোশ্চেন পোস্ট, সেটা তো আপনারাও দেখতে পারবেন, চ্যাট করছে তারা লাল হবে এন্ড ইউ গাইস ক্যান হ্যাঁ। তো ঠিক আছে, এখন তো আপাতত 9 জন, 8:02 বাজে। হ্যাঁ তোমরা লাইভ ইজ অন, তাই তো নাকি? আচ্ছা তাহলে কি মানে এই কোশ্চেনের অ্যানসার কি সবার লাস্ট হবে নাকি? হ্যাঁ আমার মনে হয় যে ওনারা আমার এটা তো আমরা আসলে এভাবে চিন্তা করিনি। এটা তো মেইনলি সবাই ইয়ে করলো দেখে যে সোহান ঢুকতেছে, আমরা মেবি 8:05 শুরু করি আর 2-1 মিনিট দিয়ে। যে আচ্ছা মানে আপনারা কিভাবে চান? এটা ওপেন, এটা তো আমরা আসলে ওভাবে ফরম্যাট করিনি। ওপেনিং আর্গুমেন্ট আমার মনে হয় ফার্স্টে আমরা আমাদের আইডিয়াগুলো পিচ করতে পারি। ফার্স্টে লিমন ভাই বললেন, দেন আমি বললাম, তারপরে বোধহয় কিউএ তে গেলে কি ভালো হয়। হ্যাঁ কারণ এই পিচিং এরও কিছু প্রশ্ন থাকতে পারে সবার। এক্স্যাক্টলি আমরা তো মানে ওই কমেন্টে যেই ম্যানিফেস্টো লিখেছি আমরা। এবং আরেকটা জিনিস আমার মনে হয় মানে আমাদের পিচিং যখন বলবে বা আমি যখন বলবো, তখন তার মধ্যে আমরা দুজন হয়তো কোশ্চেন করতে পারবো। মানে আমরা উই ক্যান ইন্টারাপ্ট ইচ আদার। মানে আমি বলতে চাচ্ছি যে আমার একটা পয়েন্ট হয়তো লিমন ভাইয়ের আছে যে তুমি মানে এটা 4 নাম্বার পয়েন্টটা বা তুমি এটা কিভাবে আসলে করতে যাচ্ছ, উনি আমাকে প্রশ্ন করতে পারে। আমার কাছে তো হেভি এক্সাইটিং লাগতেছে বুঝছো না? মানে ভালো ভালো ওই ডিবেটের স্টাইলেই আর কি। একটু আমি তো একটু ডিবেট একটু দেখাল আমার যে কি কোশ্চেন করতে হবে, হার্ড হিটিং কোশ্চেন আমি তো আসলে খুব একটা জানি না, বাট ইনশাআল্লাহ করা ট্রাই করব। মাহানাজ দিল, রূপক রায় ওরা ঢুকতেছে। সো এটাই আর কি। আস্তে আস্তে আমরা এই যে এখন মনে হয় কতজন 12 জনের মতো আছে ইনক্লুডিং ইউ গাইস। আমরা আস্তে আস্তে আসলে তো শুরু করতে হবে, লাইভও অন তাই না? হ্যাঁ আচ্ছা রুবেল বলছিল একটা ব্রেকের কথা। ওই আচ্ছা নামাজ মানে কয়টার সময়? নামাজ হলো 8:10 না 9 আজকে মনে হয়। মানে এই যে
এইরকম এই কিছুক্ষণের ভিতরেই। টাইম হয়ে আসছে। তাহলে তো তাহলে হ্যাঁ, তো মানে এরকম একটা তো আমরা দেখি, মানে আস্তে আস্তে হয়তো শুরু হইতেই এমন হইতে পারে যে এই যে 8টা 9 বেজে গেল, তখন যদি আমরা 5-10 মিনিট ইয়ে করি, এই যে মানে হয়তো মানুষ জয়েন করতেই একটা টাইম লেগে যাচ্ছে। এই যে তৃষা জয়েন করলো, শিরিন আপু জয়েন করলো মনে একটু আগে, আরো লোকজন হয়তো আস্তে আস্তে জয়েন করবে। সো আমরা 2-1 মিনিট তো ওয়েট করতেই পারি। আর কিছু তো আমরা হয়তো 8টা 5-এর দিকে শুরু করি বা ইয়ে করি। তাহলে মানে 10-এ তাহলে ব্রেক দিবেন একটা নাকি, মানে নামাজের টাইমটা তো এখন ফার্স্টে আমরা ইয়ে করি, আমরা শুরু করি, তারপর দেখা যাক। আচ্ছা, প্রবাবলি একটা স্পিচের পরে হয়তো একটা আমরা ইয়ে করতে পারি। হ্যাঁ হ্যাঁ টাইম স্পেসিফাই করার মতো কোনো প্ল্যান আছে কিনা? লাইক আমাদের তো এটা মোটামুটি 1 ঘন্টার মতো হবে। হ্যাঁ, মানে এখন হয়তো শেষের দিকে থাকতে পারে যে হ্যাঁ আপনি 1 মিনিটে একটা আনসার দেন, বা আপনি 2 মিনিটে একটা স্পেসিফিক কোশ্চেনের আনসার দিলেন। বাট একটা মানুষের যেটা পিচ থাকে, একটা মানুষেরই থাকে, সেটাতে তো আসলে আপনার মানে ওইরকম একটা টাইম হয়তো আমরা দিব না। আর এটা তো ধরেন একটা অনেকটা মানে একটা এনজয়মেন্টও, তাই না? মানে সবাই চাইলো, সবাই বললো, মানে এটা তো আর ধরেন কোনো মানে অতটা আমার কাছে তো এটলিস্ট মনে হয় যে এটা একটা আর কিছু ইয়ে দেওয়া দরকার, যে মানে যেমন ব্যক্তিগত প্রশ্ন করা যাবে না, যেমন আমাকে জিজ্ঞেস করা যাবে না যে বিয়ে করবো কবে। এটা তো যখন হবে তখন হবে। হ্যাঁ হ্যাঁ, তো অসুবিধা কি, এটা তো কোশ্চেনই। হ্যাঁ, যে 8টা 5 আমরা আস্তে আস্তে শুরু করি। তো আমরা তো আমরা তো সবাই জানি যে আমরা ফার্স্ট টাইম এভার আমাদের এফএসইউ বিএসএ তে অ্যাকচুয়ালি ইলেকশন হচ্ছে, তাও প্রেসিডেন্ট পদে, এবং 2জন ক্যান্ডিডেটই অত্যন্ত ডিজার্ভিং, অত্যন্ত ভালো, অত্যন্ত হার্ডওয়ার্কিং। আমি তো 2জনের সাথেই কাজ করার অ্যাকচুয়ালি আমার সৌভাগ্য হয়েছিল। তো এবং ওনারা যে 2জন অলরেডি এক্সাইটেড, যে লেভেলে এক্সাইটেড যে যেই হোক এটা যায় আসবে না, দে উইল ডু আ গ্রেট জব। আমার কাছে মনে হয় যে বেস্ট জব হবে আমার কাছে মনে হয়। এবং তারা যেভাবে তারা দে আর ওপেন টু অল সর্ট অফ আইডিয়াস। অনেকে প্যান্ডেমিক, পোস্ট প্যান্ডেমিক, অনেকে এখন কি করবে, সিজি সাথে কগস, এভরিথিং। আমি অনেকগুলো দেখলাম, 2-1টা হয়তো আই এম মিসিং, কিন্তু ওনারা যথেষ্ট ভালো আইডিয়া ওনারা ওই পোস্টে বা ম্যানিফেস্টোতে রেখেছেন। অবশ্যই ইউ গাইস ক্যান নো মোর, আপনারা এখানে হয়তো আরো জানতে পারবেন ওই ব্যাপারে। তো মানে ওনারা এবং একদিনের মাথায় ডিবেটেও তারা এগ্রি করলেন। সো এটা মানে ওনাদেরকে অলরেডি সাধুবাদ দেওয়া উচিত হয়তো এই কারণে। সো আমার মনে হয় যে এখন 2জনের মধ্যে যে কোনো একজন আপনারা শুরু করতে পারেন, পরে হয়তো আমরা একটু কিছুক্ষণ সংক্ষিপ্ত সময় রেখে যেতে পারি। অ্যালফাবেটিক্যালি অনেককে আগে পাঠিয়ে অ্যালফাবেটিক্যালি সিনিয়রিটি অনুযায়ী অবশ্য ভাই, বা এটা তো সিনিয়র কিছু না। আচ্ছা কোনো সমস্যা নাই। মানে আমি তোমার যে প্রবলেম না থাকে যে এই যে আপুরা জয়েন করছে, ভাইরা জয়েন করতেছে, যে এই আগে সবকিছু পিচ টিচ রাখার আগে যে এফএসইউ বিএসএ তুমি যে ছিলা এই কতদিন বা কয়েক বছর, 3-4 বছর, মানে তোমার কাছে মানে এটার এক্সপিরিয়েন্সটা কি, এবং তুমি ওখান থেকে তুমি এটাকে কিভাবে অ্যাজ আ মানে মেম্বার, অ্যাজ এ এক্সিকিউটিভ কমিটি মেম্বার, এখন আবার একটু আউটসাইডেও ছিলা, বাট আউটসাইডে থেকেও তুমি এত ক্লোজলি হেল্প করছো, যেটা আমি কি আর বলবো। সো এই পার্সপেক্টিভে মেবি ইউ ক্যান মানে স্টার্ট। আচ্ছা হ্যাঁ, মানে ধন্যবাদ মানে অর্ক ভাইকে। প্রথমে যেটা আমি মানে বলতে চাই যে আমাদের কারেন্ট কমিটিকে অবশ্যই মানে আমি মনে করি যে মানে বোথ অফ মানে লিমন ভাই এবং আমার দুজনের পক্ষ থেকে আমি মানে থ্যাংক ইউ দিব অবশ্যই, বা আমাদের সবার পক্ষ থেকে, মানে আমরা যারা এই মুহূর্তে কমিটি মেম্বার না, লিমন ভাই তো কারেন্ট কমিটি মেম্বার, লিমন ভাই সবাইকেই যেটা ধন্যবাদ দেবো যে এরকম একটা সিচুয়েশনের মধ্যে আসলে ইলেকশন অ্যারেঞ্জ মানে করা হবে, এটা আসলে আমি এক্সপেক্ট করিনি। আমি ধরে নিছিলাম যে যেহেতু এরকম একটা সিচুয়েশন, কারেন্ট কমিটি হয়তো কন্টিনিউ করবে, আফটার প্যান্ডেমিক কোন একটা পয়েন্টে হয়তো বা আবার ইলেকশন হবে আর কি। বাট এই ঝামেলার মধ্যে মানে এই সময়ের মধ্যেও যে আপনারা এই স্টেপটা নিছেন, এটার জন্য ফার্স্টে অবশ্যই মানে থ্যাঙ্কস দিতে হবে কারেন্ট কমিটির সবাইকে, অর্ক ভাই, লিমন ভাই, অর্পা এবং অরুণিমাকে অবশ্যই ধন্যবাদ। আর আরেকটা ধন্যবাদ আমি শুরুতে দিয়ে নিতে চাই হচ্ছে আমাদের যে কমিটি আসলে ইলেকশন সিস্টেমটা প্রথম ইন্ট্রোডিউস করছিল। লাকিলি আমি এবং অর্ক ভাই আমরা দুজনে সেই কমিটির সদস্য ছিলাম। মানে আমাদের 2018-19 সেশনের যে কমিটিটা, যেখানে রুবেল ভাই ছিলেন হচ্ছে প্রেসিডেন্ট, রুবেল ভাই মেহেদী ভাইয়ের অ্যাকচুয়ালি ছিলেন অগ্রণী ভূমিকা ছিল, আমি কালচারাল সেক্রেটারি ছিলাম। হ্যাঁ,
তো এখানে আমি একটা বিশাল মানে ক্রেডিট বা থ্যাঙ্কস অবশ্যই দিব হচ্ছে রুবেল ভাই এবং মেহেদী ভাইকে, বিকজ এই ইলেকশনের যে ভিশনটা, যে এটা যে দরকার ইলেকশন সিস্টেমটা যে ইন্ট্রোডিউস করতে হবে, এটা পুরোপুরি ভাইয়াদের ক্রেডিট। কারণ আমি আর অর্ক ভাই আমরা ওনাদেরকে হেল্প করছি, কোনো রকম সাপোর্ট লাগলে আমরা দিছি, বাট এই ভিজুয়ালাইজ করা এবং সেটা ইমপ্লিমেন্ট করার যে উদ্যোগটা নেওয়া, এটা পুরোপুরি আসলে রুবেল ভাই এবং মেহেদী ভাইয়েরই আমি বলবো মানে মেজর ক্রেডিট। এবং ভাইয়ারা এটা সেট আপ করছিলেন দেখি প্রথমবারে হয়তো মানে আমাদের যেহেতু 2 ফেজ ইলেকশনটা, মানে ফার্স্ট সিলেকশন রাউন্ড এন্ড দেন ফলোড বাই ইলেকশন, যেটা আমাদের এখানকার সিস্টেম যেটা তৈরি হয়েছে, ফার্স্ট বারে যদিও দুর্ভাগ্যজনকভাবে এনাফ ক্যান্ডিডেট না থাকাতে আসলে সেকেন্ড ফেজে যায় নাই, মানে ইলেকশনে যায় নাই। এবার লাকিলি সেটা হচ্ছে, মানে এটাও অবশ্যই অর্ক ভাইদের মানে কারেন্ট কমিটির একটা মানে হিউজ ক্রেডিট যে সেই পর্যায়ে আমরা মানে যেতে পারতেছি। তো প্রথমেই ওই রুবেল ভাই মানে আমাদের সেই কমিটি, বিশেষ করে রুবেল ভাই এবং মেহেদী ভাইকে অবশ্যই একটা মানে বিশাল ধন্যবাদ, বিকজ আমাদের এখন স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি। একটা সময় পর্যন্ত সিলেকশন মেথডই হয়ে গেছে, এখন আসলে সেই সময়টা পার হয়ে গেছে, এখন আমাদের অনেক স্টুডেন্ট। সুতরাং একটা ডেমোক্রেটিক এবং মানে একটা প্রপার ওয়েতে হওয়া দরকার জিনিসটা, সেটা ভাইয়ারা রিয়েলাইজ করছিলেন এবং সেখানেই উদ্যোগ নেওয়া। তো এই জন্য কারেন্ট কমিটি এবং আমাদের যে আগের কমিটি ছিল, দুই কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এরপরে অর্ক ভাই যেটা বললেন যে আমি আসছি 2017 সালের ফলে, লিমন ভাইও 17 আসছেন এখানে মানে এফএসইউ তে, অর্ক ভাইও ফল 17 আসছেন, ইনফ্যাক্ট আমরা সেই হিসাবে আমরা ব্যাচমেট আর কি এফএসইউ তে। তো ফল 17 আসার পর থেকে এই এখন পর্যন্ত বিএস এর মোটামুটি যতগুলো ইভেন্ট ছিল প্রায় সবগুলোতেই আমার মনে হয় আমি অ্যাটেন্ড অবশ্যই করছি। এবং যে ওয়েতেই পসিবল, যখন কমিটি মেম্বার ছিলাম তখন হয়তো একটু বেশি অ্যাক্টিভলি, যখন কমিটি মেম্বার ছিলাম না তখন যেভাবে সাপোর্ট দেওয়া হয়তো প্রয়োজন বা সম্ভব ছিল সেভাবে দেওয়ার চেষ্টা করছি। এবং যেটা আমি আমার ওই ম্যানিফেস্টোর কনক্লুডিং পার্টেও বলছি, যে বিএস এর প্রতি আমার একটা কৃতজ্ঞতা সবসময় ছিল, যে এখানে যখন আসছি একটা আননোন জায়গা, আমি এবং সালমান ভাই আমরা একসাথে আসছিলাম বাংলাদেশ থেকে, এবং আমরা যখন আসছিলাম তখন অলরেডি বেশ কয়েকদিন দেরি হয়ে গেছে, আগস্টের 21 তারিখে আমরা আসছি, 24 তারিখ থেকে ক্লাস শুরু। তো অনেক কিছুই অনেক কমপ্লিকেশনস ছিল, যেগুলো তখন কমিটিতে ছিলেন হচ্ছে তোষণ ভাই ছিলেন তখন প্রেসিডেন্ট। তো তোষণ ভাই তখন আমাদেরকে হিউজলি হেল্প করছেন, আমাদেরকে তোষণ ভাই এবং সায়েম ভাই ওনারা আমাদেরকে পিক করে নিয়ে আসা থেকে শুরু করে আমাদের যে বাসা আমরা উঠবো সেই আগে থেকে যে চেক করে আসা, এভরিথিং ওনারা করে দিচ্ছেন। তো এটা অবশ্যই মানে ইভেন আমাদের খাওয়া দাওয়া আসার পরে কাউকে আমরা চিনি না এখানে, সো ওনারা সবকিছুই ম্যানেজ করে দিচ্ছেন, এটার জন্য আমি অলওয়েজ মানে গ্রেটফুল। এবং এটার চেষ্টা করছি আমি বিএসএ কে আমার যেভাবে সম্ভব ছিল কন্ট্রিবিউট করার। এবং যেটা যে বিষয় যে এখন আরেকটা হয়তো সুযোগ আসছে, একবার কমিটি মেম্বার হিসেবে সার্ভ করছি অলরেডি, এছাড়াও মানে নর্মাল মানে একজন স্টুডেন্ট হিসেবেও কমিউনিটিকে যতটুকু সাহায্য করা দরকার বিএসএ কে সেটা চেষ্টা করছি। আর এখন যেহেতু একটা সুযোগ হয়তো আছে যে অ্যাজ এ প্রেসিডেন্ট, আমি এটা বলবো যে প্রেসিডেন্ট পজিশনটা এমন মানে এটা আমরা সবসময় বলে আসছি যে বিএসএ তে কোনো পজিশনে থাকাটা খুব গুরুত্বপূর্ণ কিছু না। এবং আমি আশা করি যে গত বছরের যে কমিটি ছিল তারা এটা আরো বেশি এগ্রি করবেন, বিকজ আমরা অনেকেই যারা নন কমিটি মেম্বার ছিলাম, যেমন আমি বা আমাদের ফল 19 যে ব্যাচটা আসছে সেই ব্যাচ থেকে অরুণিমা অলরেডি কমিটি মেম্বার, এর বাদেও যারা আছে মানে যারা এবার সিলেক্টেড হয়েছে, যেমন তার মধ্যে সোহান আছে, বা যারা এবার নির্বাচনে হয়তো আসে নাই তাদের মধ্যে যেমন হচ্ছে যে শুভ অবশ্যই, তারপরে তৃষা, লিজা, সজীব দা, যারাই আছে মানে তারা সবাই খুবই হেল্প করছে, তারা মানে কমিটিতে কানেক্টেড হওয়ার আগেই তারা ওই কন্ট্রিবিউশনটা করে অলরেডি শুরু করছে করা। তো এই ব্যাপারটাই হচ্ছে বিএসএল লিগেসি, যে যে কোনো অভিজিৎ অভিজিৎকে অবশ্যই বলতে মানে এই ব্যাপারটাই বিএসএল লিগেসি। হ্যাঁ, যে যেভাবেই পজিশনে থাকুক বা না থাকুক, যদি স্টুডেন্ট হয় বিএসএল মেম্বার হয়ে থাকে তাহলে সে যে কোনো ওয়েতে কন্ট্রিবিউট করবে আর কি। বিএসএল লিগেসি এটাই কন্টিনিউ করুক, এটাই আমাদের এক্সপেকটেশন। পজিশনে আমরা যেই আসি না কেন এই জিনিসটাই মানে হবে, এবং কমিটিটাও জাস্ট জিনিসগুলো কোঅর্ডিনেট করা, সামনে থেকে একটু লিড করা। তো সেটা সুযোগ যদি মানে পাই অবশ্যই সেটা চেষ্টা করবো, সেটা সুযোগ যদি নাও পাই নেভার দিলেস কোনো সমস্যা না, বিএস এর সাথে অলওয়েজই ছিলাম এবং ফিউচারও থাকবো, এটাই হচ্ছে আমার এক্সপেকটেশন। ধন্যবাদ। একটা ওই যে তালি রিঅ্যাকশন দেই আমি। হ্যাঁ আচ্ছা শুনো অমিত, লিমন ভাই ও তো একটা বললো, আপনি বলার আগে ভাইয়ার একটা ব্রেক দিচ্ছিল, চাচ্ছিল বা বলছিল আমাদের অ্যাকচুয়ালি 8:06, আমি অ্যাকচুয়ালি রং 8:06 বা 7, তো এখন তো অলরেডি 6-7 মিনিট মনে পার হয়ে গেছে। আপনারা যদি কেউ মাইন্ড না করেন আমরা কি মানে 5 মিনিট 5 থেকে 7 মিনিট 8:13 বাজে 8:20 আবার শুরু করতে পারি যদি কেউ মাইন্ড না করে? হ্যাঁ, তার মানে একজন এক পক্ষে আমরা শুনলাম, আমরা হয়তো 5 মিনিটস ওয়েট করলাম, করে আমরা আপনি লিমন ভাইকে আমরা একই প্রশ্ন হয়তো করব, যে ফার্স্টে বলার আগেই
যে আমরা ওখানে একটা ব্রেক, ওই যে প্রেসিডেন্সিয়াল ডিবেটেও তো কমার্শিয়াল ব্রেক হয়, ট্রাম্প হ্যাঁ, বললো হ্যাঁ। তারপরে বাইডেন, একটা ব্রেক থাকবে, তো ব্রেকের সময় ওই সব আসে। তো এটা হয়তো একটা নামাজ ব্রেক বলেন বা একটা কারোর জন্য নামাজ না হলে কিটক্যাট ব্রেক। হ্যাঁ, তো যে আপনাকেও সেম কোশ্চেন যে হ্যাঁ পিচ তো থাকবে সবকিছু, যে আপনার বিএস এর সাথে যে পথ চলা বা এক্সপিরিয়েন্সটা আপনি অ্যাজ আ স্টুডেন্ট, অ্যাজ আ মেম্বার, তারপরে অ্যাজ আ কমিটি মেম্বার কারেন্টলি, আপনার যে অভিজ্ঞতা থাকবে। তো মেবি আমরা 5 মিনিট পর আবার আসি, অ্যাকচুয়ালি আমিও আসি। হ্যাঁ হ্যাঁ, ওকে, শিওর তাহলে শিওর 5 সেটা মিনিটস। কি মিটিংটা কি ক্লোজ করে দেওয়া হবে নাকি এটা না জাস্ট না, আমরা আমরা এইভাবেই থাকি, যদি ইফ ইউ নো অন আমরা মাইন্ড। জাস্ট মানে ইয়ে করে দিতে পারি, কারণ আবার মিউট। আবার অন করতে, হ্যাঁ আমি মিউট করে আমি নাচ করে আসি। হ্যাঁ শিওর, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।
হ্যালো। হ্যালো। আমি তো আসলাম। মানে আচ্ছা অর্ক ভাই, সেশনটা কি রেকর্ড করবেন নাকি এমনিতেই থাকবে? হ্যাঁ, আমরা কিন্তু এখনো, আচ্ছা এটা তো লাইভে হচ্ছে তাই না? হ্যাঁ, লাইভে এমনি থাকবে পুরাটাই, মানে যেহেতু আচ্ছা, স্ট্রিম হচ্ছে। তারপরে এখন তোমাদের উপরে, আমি তো তোমারটা আসলে তো ওইভাবে রেকর্ড করা হয়নি, সমস্যা, আমার তো মেইন কথা তো এখনো মেইন কথা বলা হয়নি। হ্যাঁ, তাহলে আমরা এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলা বাদ দিই, তারপর যখন মেইন কথা হবে ওগুলা করবো। ঠিক আছে, ফাইন। হ্যাঁ, ঠিক আছে, এটা রেখে হ্যাঁ, দিব না, সেটা এটা পিএসসি তে পরে একটা আপলোড করা গেল, কিংবা তোমাদের পার্সোনালিও দেয়া গেল আপনাদেরকে। সো আচ্ছা, ঠিক আছে, স্ট্রিমটাকে আবার চালু হয়েছে কিনা একটু চেক করে নিয়েন, মানে এতক্ষণ তো পজ ছিল। লাইভে কি কন্ডিশন? হ্যাঁ, লাইভটা কি হচ্ছে কিনা। আচ্ছা লাইভটা কি হচ্ছে নাকি? হ্যাঁ, মেইন কথা বলবো। আচ্ছা দ্যাটস ফাইন, লাইভ ইজ ব্যাক। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমরা আস্তে আস্তে ব্যাক করি। সবার তো কারো তো 2-1 মিনিট 5 মিনিট কম বেশি লাগতে পারে। ওই যে ভাইয়া বলবে তো, অসুবিধা নাই বলতে বলতে, হ্যাঁ, লিমন ভাইয়েরটা বলতে বলতে। হ্যাঁ, ততক্ষণে বাকিরা হয়তো মেইন পিচের আগে হয়তো সবাই চলে মেইন আসবে। পেজের আগে। হ্যাঁ হ্যাঁ, লিমন ভাই তাহলে আপনার ওই যে ওই সেম কথাটাই আর ওকে, কি। ঠিক আছে। experience। তো বিএসসি এক্সপিরিয়েন্স তো আমার এখানে খুবই ভালো আমি বলবো, এবং কমিউনিটি যথেষ্ট হেল্পফুল। স্পেশালি যখনই কেউ নতুন কোনো জায়গায় আসে তখন দেখা যায় যে কমিউনিটির যারা অলরেডি এখানে আছে তাদের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট থাকে সবাই, এবং সেদিক থেকে সবার রেসপন্স খুবই ভালো সবসময় ছিল। আমিও যখন 2017-তে প্রথম আসি, যদিও আমি সরাসরি বাংলাদেশ থেকে আসিনি, আমি মিজোরি স্টেট থেকে এখানে আসছি, বাট স্টিল আসার পর ওই সময় আমার গাড়ি তখন আনা হয়নি। সো এট দ্যাট টাইম দেখা গেছে যে আমার রাইড লাগে, অনেক কিছু লাগে, তো কমিউনিটির সবাই অনেক হেল্পফুল ছিল। যেমন বাবু রাইড দিচ্ছে সময়, রুবেলের কাছ থেকে একটা রাইড পেয়েছি, এরকম অনেকের কাছ থেকে রাইড পাওয়া গেছে। তারপর ডিসেম্বরে তো ইউজুয়ালি অত ইভেন্ট হয় না। আমরা জাস্ট মনে আছে 2017-তে আমরা ঈদটা হয়েছিল, আর একটা নবীন বরণ, ছোটখাটো নবীন বরণ হয়েছিল ঈশার বাসায়, পোষণের বাসায়, সেটা arrange করে। হ্যাঁ, ওখানে তো সবার সাথে আমরা প্রথম অ্যাকচুয়ালি আই থিঙ্ক প্রথম পরিচয় হয়। এবং আমার মনে আছে অর্ক আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, বিকজ হি ওয়াজ ভেরি, সবারই। হ্যাঁ, ও খুবই ডিলাইটফুল এবং অনেক ফানি কমেন্ট করতেছিল, মানে পার্টি জমে রাখার মতো আর কি। সো ও আচ্ছা, যে আমাদের ফার্স্ট দিন যেদিন দেখা হয়েছে 5 দিনের, হ্যাঁ ওটা ওই সময় সেটা মনে আছে আমার। ইয়েস, তারপরের বছর থেকে তো আমি দেখা শুরু করলাম অনুষ্ঠানগুলো, এবং প্রত্যেকটা অনুষ্ঠানই অসাধারণ। সো আমি সবগুলো পাস্ট কমিটিকে বিশেষ থ্যাঙ্কস জানাবো এই ইভেন্ট গুলো সাকসেসফুলি অ্যারেঞ্জ করার জন্য। এবং আমিও মানে সবসময় সব ইভেন্টই অ্যাটেন্ড করার চেষ্টা করছি, এবং আই রিয়েলি এনজয়েড দ্যাট ভেরি মাচ। এবং কমিটিতে আসার আগেও আমি যে কোনো ইভেন্ট সবগুলোতেই তো যাওয়ার চেষ্টা করতাম, বাট কমিটিতে আসার পর এটা তো বিশেষ রেসপন্সিবিলিটি, তখন আমি আরো মানে ইভেন্ট গুলো করার পিছনে বেশ মানে কাজটা যখন করতে হয়েছে, সেটাও আমি এনজয় করছি কমিটির মেম্বারদের সাথে। আমি স্পেশালি আমাদের লাস্ট ইয়ার কমিটি যেটা, এবং এই কমিটি এবং কমিটির সাথে স্পেশালি আমি মেনশন করব 2019 ইন্ট্রেন্ট ব্যাচ যেটা আসছে, কারণ ওরা খুবই অ্যাক্টিভ ছিল প্রায় সব কাজে। হ্যাঁ, সো তো আমরা তো লিটারালি আসলে আমার কাছে মনে হয় আমার কারেন্ট কমিটিতে আমরা কিছুটা ইনকমপ্লিটনেস আছে, আমরা গ্লোবাল ক্যাফেটা অ্যারেঞ্জ করতে পারিনি। হ্যাঁ, এটা আসলে আমি মিস করি, কারণ এই জিনিসটা আমরা অলমোস্ট রেডি করে ফেলতে পেরেছি না। সো এই জন্যই আমি মানে আমার ম্যানিফেস্টোতেও লিখেছি যে আমি যদি ইলেক্টেড হই, সার্টেনলি আই লুক ফরওয়ার্ড টু কমপ্লিট দ্যাট থিং, এটা আমরা স্টার্ট করছি। তো এই দিক থেকে বলবো বিএস এর আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো। এখানে সবাই অনেক লাইভলি, এবং সবাই অনেক কি বলে এটাকে অ্যাক্টিভিটিস এ সবার খুবই আগ্রহ থাকে। সো সেদিক থেকে বললে আই এনজয় বিএস এর প্রতিটা ইভেন্ট খুবই এনজয় করি, বিএস এর ইভেন্ট গুলো অ্যারেঞ্জ করা সেটাও এনজয় করি, এবং ফিউচারেও আই লুক ফরওয়ার্ড টু অ্যারেঞ্জ অ্যান্ড টেক পার্ট ইন দোজ ইভেন্টস। সো ওকে, থ্যাংক ইউ লিমন ভাই। আমি এখানে আপনাকে একটা তালি দেই, কোথায় জানি তার রিঅ্যাকশন। হ্যাঁ রিঅ্যাকশনস একটা তালি। আর এখন ভাইয়া তাহলে, হ্যাঁ আমরা তো দুজনেরই একটা ওপেনিং
একটা শুনলাম যে তাদের বিএসএ এক্সপিরিয়েন্স কিরকম, তারা যখন এসেছিলেন তারা কিভাবে বিএসএ থেকে সাপোর্ট পেয়েছে। আমরা সবাই পেয়েছি এবং আশা করি সামনেও পাবে। হ্যাঁ, সাপোর্ট পেয়েছে। তারপর দুইজনই কমিটি মেম্বার ছিলেন, এই ইয়ার একজন, তার আগের ইয়ার একজন। লাইক দুইজনই অবশ্যই অনেক ভূমিকা রেখেছেন বা কিছু এক্সপিরিয়েন্স বললেন। তো এখন আর আমরা যেহেতু মনে হয় আমাদের টাইমটা আস্তে আস্তে শেষ হয়ে, হয়তো ভাইয়া পুরো ব্যাক করতেছে বা আরো জন জয়েন করতেছে, তো আমার কাছে মনে হয় আমরা এখন 8:25 বাজে, আমরা যেহেতু সর্ট অফ হাফ ওয়ে আমরা যে টাইমটা দিয়েছি, এমন না যে একেবারে 9টায় শেষ করতে হবে, যদি একটু এক্সট্রা লাগে এমন কিছু না। বা তো এখন আমরা আমি অর্ক ভাই এর রেকর্ডটা শুরু করতে পারেন বোধহয়। রেকর্ডটা আমরা স্টার্ট করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, ইউ আর রাইট, কারণ পরে আবার ভুলে গেলে একটা ইয়ে। হ্যাঁ, তাহলে আমরা এখন রেকর্ডিংটা শুরু করি, এভরিওয়ান ইজ ওকে। হ্যাঁ, তাহলে আমরা ফরম্যাটটা আমরা এমন ভাবে করি যে পিচটা নির্বাচনী যেটা ইস্তেহার বলা যায়, বা এখানে একটা ইলেকশন হচ্ছে ফার্স্ট টাইম এভার, মানে আগের বারও তো ইলেকশন, মানে প্রসেসটা পর্যন্ত ক্যান্ডিডেট একজন ছিল বা কোনো ক্ষেত্রে হয়তো ক্যান্ডিডেটও ছিল না, সো এই কারণে আর অ্যাকচুয়ালি ইলেকশনের প্রসিডিওরটা হয়নি, এবার হয়েছে। দ্যাটস গ্রেট। এবং তারপর ডিবেটও হচ্ছে, দুই ক্যান্ডিডেটেরই যে ইন্টারেস্ট এবং যোগ্যতা, সেগুলো তো কোনো ডাউটও নাই। এবং বাট আমরা খাতায় কলমেও দেখেছি, ফেসবুকে, এখন আমরা একদম জলযন্ত্র থ্রু আর ফেসবুক লাইভ ডিবেট বা জুম লাইভ ডিবেট আমরা এটা অ্যাকচুয়ালি উপভোগ করতে পারি, ইজ প্রবাবলি আ গুড ওয়ার্ড। সো আমি রেকর্ড করলাম, আমি অমিতকে আমি রেকর্ড অন দিস কম্পিউটার, রেকর্ড টু দ্য ক্লাউড, কিসে করব? অন দিস কম্পিউটারই কম্পিউটার করে আমি দিয়ে দিব। হ্যাঁ, করে পরে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে ইউ আর লাইভ অন ফেসবুক, তারপর জুম রেকর্ডিং। আচ্ছা, তাহলে অমিত, উইদাউট ফার্দার আডু, হ্যাঁ, তুমি তোমার সর্ট অফ ইলেকশন ম্যানিফেস্টো, মানে তুমি যদি প্রেসিডেন্ট হও এফএসইউ বিএসএ এক্সিকিউটিভ কমিটি 2020-21-এর, সো তুমি কিভাবে সেটাকে, হাউ ডু ইউ প্ল্যান টু লিড, মানে আপনি কিভাবে লিড করতে যাচ্ছেন বিএসএ কে সামনের বছরে যদি ইলেক্টেড হন? থ্যাংক ইউ অর্ক ভাই। আমি প্রথমে একটা কথা বলতে চাই, যেটা আমি আমার ওই মানে আমাদের ফেসবুক ডিসকাশনে আমি উল্লেখ, আমাদের দুজনের ম্যানিফেস্টোতেই, মানে লিমন ভাই এবং আমার দুজনের ম্যানিফেস্টোতেই আমার মনে হয় যে কিছু ভ্যালিড পয়েন্টস আছে, যেগুলা যেই আসুক বা বিএস এর ফিউচার কমিটি, এই কমিটি বা এই কমিটি যদি নাও করতে পারে সবকিছু, ফিউচার যে কমিটি আসবে তাদের এগুলো ইমপ্লিমেন্ট অবশ্যই মানে করা উচিত আর কি। আমাদের দুজনের ম্যানিফেস্টোতেই কিছু ভ্যালিড পয়েন্টস আছে বলে আমি মনে করি। তো আমি যেহেতু আমাকে ফ্লোর দেওয়া হলো, তা আমি ফার্স্টে হচ্ছে আমার ম্যানিফেস্টো বা আমার যে প্রপোজড কি বলে কোর্স অফ অ্যাকশন আর কি, যেটা ছিল একটা সাজেস্টেড একটা মানে আউটলাইনের মতো, তো সেটা আমি জাস্ট একটু ব্রিফলি তুলে ধরতে চাই আর কি। তো আমি যেটা করছিলাম যে আমার ম্যানিফেস্টো বা আমার প্রপোজ যে কোর্স অফ অ্যাকশন, সেটাকে আমি দুইটা ফেজে ভাগ করে দিছি বলা যেতে পারে। ফার্স্ট ফেজটা হচ্ছে যে ডিউরিং দ্য প্যান্ডেমিক, মানে আমরা এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্যান্ডেমিকের মধ্যেই এখনো আসি বলা যেতে পারে, এবং যেটা লিমন ভাইও বললেন যে আমরা ওই গ্লোবাল ক্যাফে মানে অলমোস্ট আমরা রেডি ছিলাম এক্সিকিউট করার জন্য, ডেট সব সেট করা ছিল, আমাদের সবকিছু রেডি ছিল, মানে কমিটি এবং আমরা যারা, ওটা আলটিমেটলি পোস্টপোন করে দিতে হয়। তো এরকম ভাবে এবছর আসলে আর কোনো ইভেন্ট আদৌ হবে কিনা সেটা একটা প্রশ্ন, মানে ইন পার্সন ইভেন্ট হবে কিনা। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে ফলে কিন্তু, যেটা লিমন ভাই উল্লেখ করছিলেন ওনার ইন্ট্রোডাক্টরি স্পিচে, ফলে কিন্তু বিএসএ তেমন কোনো অ্যাক্টিভিটি থাকে না। মানে ফল সেমিস্টারে শুধুমাত্র একটা ওরিয়েন্টেশন হয়, যেটা পুরান কমিটি নতুন কমিটিকে হ্যান্ড ওভারও করে, প্লাস নতুন স্টুডেন্ট ইনকামিংদের মানে ওরিয়েন্টেশন করা হয়। তো এইটা হচ্ছে নর্মালি মানে বিএসএ করে, সো আর কোনো ইভেন্ট আসলে হয় না আর কি। তো ফলে এমনিতেও তেমন কোনো অ্যাক্টিভিটিস থাকে না। নেক্সট ইয়ার মানে স্প্রিং এ বারবিকিউ দিয়ে হচ্ছে নর্মালি অ্যাক্টিভিটিস গুলা, নতুন কমিটির অ্যাক্টিভিটি শুরু হয়, যেটা ট্র্যাডিশনাল আর কি। বাট আমি যেটা বলতে চাই যে ডিউরিং এই যে প্যান্ডেমিক, ধরে নিলাম মানে ওর্স্ট কেস সিনারিও ধরে নিচ্ছি, যে ধরলাম অন্তত পক্ষে ডিসেম্বর পর্যন্ত কোনো ইন পার্সন ইভেন্ট মানে গ্যাদারিং সোশ্যালি আমরা অ্যারেঞ্জ করতে পারতেছি না। ইন দ্যাট কেস আমরা এই সময়টাতে কি কি করতে পারি, এরকম আমি একটা প্ল্যান তৈরি করছি। তো প্রথমত যেটা অবশ্যই করতে হবে, যেটা মানে আমরা নট অনলি অ্যাজ বিএসএ প্রেসিডেন্ট অর বিএসএর একটা কমিটি মেম্বার হিসেবে, বাট আমাদের একটা কমিউনিটি, এই স্টুডেন্ট কমিউনিটি মেম্বার হিসেবে আমাদের সবার খোঁজ খবরটা অবশ্যই রাখা উচিত। আমাদের মধ্যে হয়তো অনেকেই বেশ কয়েক বছর ধরে এখানে আছেন, তাদের একটা প্রপার সেট আপ আছে, অনেকে উইথ স্পাউস আছেন, গাড়ি বা ট্রান্সপোর্টের ভালো ব্যবস্থা আছে, বাট অনেকের হয়তো সেটা নাই। অনেকের হয়তো বাজারে যাওয়া বা এগুলো, বিশেষ করে এখনকার সময়ে এসে, আগে যেমন বাসে করে অনেক জায়গায় যাওয়া যেত, এখন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করাটাও অনেক ক্ষেত্রে হয়তো রিস্কি হয়ে গেছে। তো এই ধরনের সিচুয়েশন গুলোতে যারা নতুন আসছে বা যারা নতুন আসবে, তাদেরকে কিভাবে হেল্প করা যেতে পারে, তাদের খোঁজ খবর নেওয়া। এবং আমরা জানি যে
17-তে আমরা তো সবাই 17-তে আসছি, মানে আমি, অর্ক ভাই, লিমন ভাই, আমরা আসার পর এখন পর্যন্ত মনে হয় 17 এবং 18 2 বছরই আমরা হচ্ছে যে মানে বিভিন্ন হ্যারিকেন মানে পাইছি আর কি। মাইকেল ছিল, তারপর একটা কি জানি ছিল। গত বছর শুধুমাত্র বোধহয় হ্যারিকেন মানে কোনো হ্যারিকেন হয় নাই, কিন্তু এই বছর অলরেডি যেরকম ওয়েদার দেখা যাচ্ছে প্রবাবলি আরেকটা মানে হ্যারিকেন এরকম অকার করতে পারে। তো সেটা হলে এরকম প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে যদি আরেকটা এরকম ন্যাচারাল ক্যালামিটি এসে পড়ে, তাহলে আসলে সেটা কিভাবে ফেস করা যায়, বা তখন কে কোথায় থাকবে, বা খাওয়া দাওয়া স্টক করা, অনেক রকমের সিচুয়েশন আসতে পারে। মনে করি যে বিএসএ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে, বিশেষ করে নতুনদের কে হেল্প করার ক্ষেত্রে আর কি। নতুন বলতে যারা হয়তো আসছে 1 বছর হলো আর কি। কারণ এবার তো হয়তো ফিজিক্যালি কেউ আহ, এসে পৌঁছাতে পারে নাই, আমি ঠিক শিওর না যদিও। তো এটা হচ্ছে প্রথম কথা, যে কমিউনিকেশন মেনটেন করা উইথ অল বিএসএ মেম্বার্স, মানে সবাই সুস্থ সবল আছে কিনা, মানে এবং এবং ওর্স্ট কেস সিনারিও দুর্ভাগ্যবশত আমি আশা করি এখনো পর্যন্ত বিএসএ কমিউনিটি কেউই কোভিড পজিটিভ হন নাই। আমরা অনেকেই টেস্ট করছি, কারণ ক্যাম্পাসে ফ্রি টেস্টিং সার্ভিস আছে। সো কারো যদি মানে সিমটম না থাকা সত্ত্বেও, যেমন আমার অফিস থেকে আমাকে বলা হয়েছিল টেস্ট করতে, কোনো সিমটম না থাকা সত্ত্বেও টেস্ট করতে হয়েছে, লাকিলি সেটা নেগেটিভ আসছে। এরকম হয়তো আরো অনেকেই করছেন, বাট আনফরচুনেটলি যদি কারো পজিটিভ চলে আসে, তখন তাকে কিভাবে মানে সে কিভাবে কোয়ারেন্টাইনে থাকবে, বা তাকে কিভাবে মানে বাজার টাজার বা রান্না, তাকে কোনোভাবে যদি হেল্প করা যায় এই সবকিছু। এবং আমি রিকোয়েস্ট করবো যে এটা শুধু আমাদেরকে না, যদি কারো পজিটিভ আসে, ইটস নাথিং টু বি লাইক অ্যাশেমড অ্যাবাউট। এটা তো খুবই স্বাভাবিক একটা ঘটনা, সারা ওয়ার্ল্ডেই হচ্ছে। প্লিজ কারেন্ট কমিটি যতদিন আছে অর্ক ভাই বা বাকিদের সাথে কন্ট্যাক্ট করেন, নতুন কমিটি যখন আসবে তাদের সাথে কমিউনিকেট করবেন, মানে হেল্প করার চেষ্টা করা হবে যে যেভাবে পারে। তো প্রথম পয়েন্ট হচ্ছে এটা, যে কমিউনিকেশনটা মেনটেন করা। সেকেন্ড পয়েন্টটা কাইন্ড অফ প্রথম পয়েন্টেরই একটা কন্টিনিউয়েশন বলা যেতে পারে, যে যেহেতু আমরা ফিজিক্যালি সবার সাথে দেখা করতে পারতেছি না, বা দেখা হচ্ছে না, যেমন আমি যেমন প্ল্যান্টেশনে থাকি, তো এখানে হয়তো আমাদের যেমন লিমন ভাই প্ল্যান্টেশন, আসলে লিমন ভাই অ্যাকচুয়ালি আমার প্রতিবেশী, মানে আমরা পাশাপাশি বিল্ডিং এ থাকি, আই এবং জেতে। তো এরকম এখানে হয়তো বিকালবেলা হাঁটতে বেরোলে আমার যেমন হয়তো তোষণ ভাই, রুবেল ভাই, বা হচ্ছে অর্পা, অনেকের সাথে দেখা হয়ে যায়, যেহেতু আমরা এখানে আছি। কিন্তু অনেকেই হয়তো স্ক্যাটার্ড ভাবে থাকে, অনেকে হয়তো এমন একটা হাউজিং এ থাকে যেখানে বাংলাদেশি আর কেউই নাই। তো এই ধরনের সিচুয়েশনে কিন্তু আইসোলেটেড একটা এনভায়রনমেন্ট, এবং কোনো গ্যাদারিংও যাওয়া যাচ্ছে না। সো আলটিমেটলি মানে অনেক ধরনের ডিপ্রেশন তৈরি হয়ে যেতে পারে, সাফোকেশন তৈরি হয়ে যেতে পারে। সেটা থেকে বের হওয়ার জন্য যেহেতু কোনো ইভেন্ট আমরা অর্গানাইজ সেভাবে করতে পারতেছি না, যেটা আমরা করতে পারি, এটা আমার সাজেশন থাকবে মানে নেক্সট কমিটির জন্য, মানে যে কিছু জুম হ্যাং আউট, যেমন আমাদের আজকের এই ডিবেটটা কিন্তু কাইন্ড অফ সবাই কেন ইন্টারেস্টেড আমার মনে হয়, যে অনেকদিন ধরে কেউ কাউকে দেখতেছে না এবং কারো সাথে কথাবার্তাও হচ্ছে না। তো এটা কাইন্ড অফ কিন্তু এক ধরনের হ্যাং আউটের একটা মানে সুযোগ করে দিছে আজকে সবাইকে। তো যারা দেখতেছেন লাইভে কিংবা যারা জুমে মানে কানেক্টেড আছেন, তো এরকম ভাবে আমরা কিছু আড্ডার আয়োজন করতে পারি। এরকম আড্ডা আগে মানে এর মধ্যেও হয়েছে, অর্ক ভাই অ্যারেঞ্জ করছিলেন, আমরা ঈদের সময়ও এরকম একটা আড্ডা দিছিলাম। তো জুমে হ্যাং আউট অর্গানাইজ করা, মানে আড্ডা দেওয়া এরকম, এটা আমার সেকেন্ড আরেকটা মানে প্রপোজিশন, যেটা করা উচিত। মানে যেই আসুক, এটা নট নেসেসারিলি যে আমি আসলে আমি করবো শুধু। লিমন ভাই যদি মানে ইলেক্টেড হন, উনিও অবশ্যই করতে পারেন। ভাইয়ের ম্যানিফেস্টোতেও ছিল প্রবাবলি এরকম অনলাইন ইভেন্ট অ্যাক্টিভিটিস অর্গানাইজ করা। 3 নাম্বার পয়েন্ট যেটা আমার, সেটা হচ্ছে যে একটা ভার্চুয়াল মানে ভার্চুয়াল কালচারাল ইভেন্টস অর্গানাইজ করা। সেটা যে পসিবল না সেটা না। আমরা অলরেডি একটা ভার্চুয়াল কালচারাল ইভেন্ট নট অর্গানাইজ বাই বিএসএ, বাট হচ্ছে যে বিএস এর মেম্বাররাই পার্টিসিপেট করছেন উইথ বঙ্গনোল মেম্বার্স, এরকম একটা ছোটখাটো একটা ইভেন্ট হয়েছিল, যে সেলিব্রেশন। আমাদের বিএস এরই মানে সম্মানিত আমাদের পম্পাদি, যিনি একসময় বিএস এর ভাইস প্রেসিডেন্টও ছিলেন, তো পম্পাদির উদ্যোগে বলা যেতে পারে এরকম একটা ভার্চুয়াল ইভেন্ট হয়েছিল, যেখানে আমরা পার্টিসিপেট করছি। বেশ প্রাণবন্ত একটা ইভেন্ট ছিল। সেরকম ভাবে কিন্তু বেশ কিছু কালচারাল ইভেন্টস অর্গানাইজ করা যেতে পারে বলে আমার মনে হয় জুমে। এবং আরেকটা ইভেন্ট যেটা আমি বলবো যে আমি খেয়াল করছি, আমার ফ্রেন্ডরা যারা বিভিন্ন অন্যান্য ইউনিভার্সিটিতে অন্যান্য স্টেটে আছে, তাদের আমি খেয়াল করছি, বিশেষ করে হচ্ছে পেন স্টেট মানে পেনসিলভেনিয়া স্টেটে আমার এক ফ্রেন্ড আছে, তা সে শেয়ার দিছিল আর কি, তাদের একটা ভার্চুয়াল, তাদের একটা ট্র্যাডিশন, পেন স্টেটের ট্র্যাডিশন হচ্ছে, আমি দেখে আসছি যে ওরা গত কয়েক বছর 2016 থেকে মেবি প্রতি বছরই ওরা বাংলাদেশ নাইট অর্গানাইজ করে। তো এই বছর কি করবে, এবছর তো আর মানে স্টেজে অনুষ্ঠান করতে পারতেছে না। এবছর ওরা যেটা করছে, সবাই যারা পারফর্ম করতে চায় বা যারা পারফর্মার, তাদের সেগমেন্ট গুলা রেকর্ড করা হয়েছে। হ্যাঁ, মানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। কেউ হয়তো একটা পার্কে বসে রেকর্ড করছে, কেউ হয়তো বাসায় রেকর্ড করছে, বাট সবার রেকর্ডিং গুলাকে মার্চ করে আলটিমেটলি একটা কোহেরেন্ট প্রোগ্রাম তৈরি। এটা পেন স্টেটের যে ইউটিউব চ্যানেল আছে, বিএসইউ সরি বিএসএ পিএসইউ ইউটিউবে, সেখানে ওদের এই ইভেন্টটা পুরোটা মানে আপলোড করা আছে। তো মানে আমার মনে হয় উই ক্যান ইজিলি ডু দ্যাট। মানে আমাদের এনাফ পারফর্মার আছে, যারা মানে আমি আসার পর থেকে আমাদের যারা কিছু আছেন আমাদের মানে রেগুলার পারফর্মার্স, রাসেল ভাই, ফাহিম ভাই,
তারপর হচ্ছে প্রিয়া আপু, আহ, সাকুরা আপু, অনেকেই রেগুলারলি পারফর্ম করে আসছেন, তারা তো অবশ্যই আছেন। প্লাস আমাদের এই যে নতুন যে ব্যাচটা আসছে গত বছর, তারাও এখন পুরানো হয়ে গেছে, আসলে 1 বছর হয়ে গেছে, মানে ফল 19 ব্যাচ, সেখানেও শুভ, অরুণিমা, তারপর হচ্ছে যে সোহান, তৃষা, সবাই পারফর্ম করছে ইন্টারন্যাশনাল বাজারে। সো আমাদের এনাফ পারফর্মার আছে, আমার মনে হয় আমরা এটা করতেই পারি, একটা ভার্চুয়াল বাংলাদেশ নাইট আসলে করা পসিবল। মানে আমরা পরবর্তীতে প্রোগ্রামটা সিনক্রোনাইজ করে বা পুরোটা মার্চ করে আমরা ইউটিউবে আপলোড করে দিতে পারি। এবং এটা থেকে আমার পরের পয়েন্টটাতে আমি আসতে চাই, মানে এই পয়েন্টটা থেকে আমার 4 নম্বর পয়েন্টে আসতে চাই, সেটা হচ্ছে যে বিএস এর, আমাদের এফএসইউ বিএস এর একটা ইউটিউব চ্যানেল থাকা উচিত বলে আমি অবশ্যই মনে করি। এটা আমি খুবই রেকমেন্ড করবো যে যদি সিলেক্ট না হয়, লিমন ভাই যদি আসেন বা যেই হোক না কেন, এটা যেন করা হয়। এফএসইউ বিএস এর একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেন থাকে। এটা অনেক ইউনিভার্সিটিরই আছে, বয়েজ স্টেটের আছে, পেন স্টেটের কথা অলরেডি বললাম, ওদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে। এবং আমি খুব সারপ্রাইজ হয়েছি, বিশেষ করে প্রবাবলি পেন স্টেটেরটা নাকি বয়েজ স্টেট কোনো একটাতে, তাদের 2012 থেকে শুরু করে এখন পর্যন্ত যত ওদের ইভেন্টস, কালচারাল অ্যাক্টিভিটিস ইভেন্ট আছে, সবগুলোর ওদের রেকর্ডিং আছে। কিছু বাংলাদেশ নাইটের গুলা ফুল, মানে আওয়ার লং প্রোগ্রামের ভিডিও আছে, আর কিছু আছে হচ্ছে হয়তো জাস্ট পারফরমেন্স গুলা। এখন আপনি যদি ইউটিউবে যে যদি এফএসইউ বিএসএ লিখে সার্চ দেন, তাহলে জাস্ট স্ক্যাটার্ড ভাবে কয়েকটা ভিডিও আসবে। শুভ যেমন টেলিবিডি মিউজিক গ্রুপ নামে একটা চ্যানেল ওপেন করছে, সেখানে কিছু আপলোড করা আছে রিসেন্ট পারফরমেন্স, সেগুলো আসবে। আমি আমার পার্সোনাল চ্যানেল যেটা অমিত কুমার নাথ, সেটাতে আমি কিছু আপলোড করছিলাম, আমি যেসব ইভেন্টে ছিলাম সেগুলো আছে। আর হচ্ছে আমাদের সিনিয়রদের মধ্যে তন্ময় দা সম্ভবত, উনি কিছু পারফরমেন্স, মানে ঘরোয়া কিছু বিএসএ মানে গ্যাদারিং এর পারফরমেন্স ইউটিউবে আপলোড করছেন, বাট খুবই স্ক্যাটার্ড ভাবে। বিএসএ দিয়ে সার্চ দিলে আপনি দেখবেন যে বিভিন্ন, মানে ফুটবল খেলা, সকার, রাগবি, এসবের ভিডিও চলে আসে বিভিন্ন কারণে, আমি জানি না কেন। কিন্তু আমাদের একটা অফিসিয়াল চ্যানেল থাকা দরকার, যাতে যে কেউ সার্চ দিলে আমাদের পারফরমেন্স গুলো দেখতে পায়, যাতে এগুলো থাকে আর কি। তো এটা ছিল আমার, মানে আগের পয়েন্টারই এক্সটেন্ড করে আমার পরের পয়েন্টটা আর কি, যে একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে। এবং তারপরেই পয়েন্টটা, এই জিনিসগুলো আমি যা যা পয়েন্ট বললাম সবই কিন্তু প্যান্ডেমিকের মধ্যে করা সম্ভব। এগুলা করার জন্য প্যান্ডেমিকের, মানে করোনা চলে যাওয়া বা সবাইকে মিট করে করা, সেটা করার কোনো আসলে মানে প্রয়োজন, করতে পারলে তো খুবই ভালো, বাট সেটা যদি না হয়, ভার্চুয়ালি এগুলো করা সম্ভব। তারপরের পয়েন্টটা হচ্ছে বিএস এর একটা অফিসিয়াল ওয়েবসাইট থাকা উচিত বলে আমি মনে করি। এবং এটাও আমি বলবো যে আমি দেখছি অন্যান্য জায়গাতে, বয়েজি স্টেটে আমি দেখছি, খেয়াল করছি, ওদের একটা বেশ, মানে খুব সিম্পল, প্লেন সিম্পল একটা ছিমছাম ওয়েবসাইট আছে, যেখানে ওরা ওদের কারেন্ট স্টুডেন্টদের লিস্ট আছে, অ্যালামনাইদের লিস্ট আছে, এবং ওদের কারা ফ্যাকাল্টি হিসেবে আছেন, আমাদেরও যেমন অনেকে আছেন ফ্যাকাল্টি, ওমর ভাই যেমন আছেন উনি ফ্যাকাল্টি, আবার উনি মানে আমাদের বিএস এর সাথেও আছেন, এরকম ফ্যাকাল্টি আছে। তারপর ওদের কালচারাল পারফরমেন্স গুলোর জন্য একটা আছে, মানে জাস্ট প্লেন এন্ড সিম্পল ছোটখাটো একটা, মানে চিমচাম একটা ওয়েবসাইট। বাট এটা একটা আইডেন্টিটি, কিন্তু একটা অফিসিয়াল আইডেন্টিটি। মানে আপনাকে যদি কোনো একটা ইভেন্টে বলা হয় যে বিএস এর সাথে কিভাবে কমিউনিকেট করবে, ইউ ক্যান জাস্ট গিভ দ্য ওয়েবসাইট লিঙ্ক, যদি এটা থাকে, তাই না? মানে ফেসবুক বা এগুলো দেওয়ার চাইতে তো ওয়েবসাইটটা মোর অফিসিয়াল একটা অ্যাপ্রোচ। এবং ওয়েবসাইটটা থাকা উচিত, এটা আমি মনে করি। এটা নট অনলি এজ এ, আমি নিজে সিএসসি স্টুডেন্ট বলে ওয়েবসাইটের কথা বলতেছি, সেটা নট নেসেসারিলি। আমি বলবো যেমন লিমন ভাই যদি প্রেসিডেন্ট হন, আমি বলবো যে আমাদের অলরেডি যারা ইলেক্টেড মেম্বার্স হয়ে গেছেন, যেমন হচ্ছে যে সজীব, সিনথিয়া এবং হচ্ছে সোহান, এর মধ্যে সজীবের কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্টের এক্সপিরিয়েন্স আছে, যদিও সজীব সিএস ফিল্ডের না, বাট ওর মানে অ্যাকচুয়ালি রিয়েল টাইম অ্যাপ ডেভেলপমেন্টের এক্সপিরিয়েন্স আছে। ওর অ্যাপ গুগল প্লেতে মানে রানিং আছে, যেটা আমাদেরও নাই। বা ওর ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওর ইন্টারেস্ট আছে। সো মানে লিমন ভাইও যদি হন উইথ সজীব সেলফ, মানে এটা খুবই মানে ইমপ্লিমেন্ট করার মতো একটা ব্যাপার বলে আমার মনে হয়, এবং এটা থাকা উচিত। যেখানে আমাদের, হ্যাঁ, আমাদের যেখানে হয়তো আমাদের নোল সেন্ট্রাল তো সবার জন্য অ্যাক্সেসিবল না, এবং নন এফএসইউ দের জন্য আপনি নোল সেন্ট্রাল দিলে তারা সেটাকে মানে সেভাবে সিরিয়াসলি নিবেও না, নন এফএসইউ কেউ। এফএসইউ লোকজন হলো হয়তো লগ ইন করে দেখবে যে এরকম আর কি। বাট একটা ওয়েবসাইট থাকা উচিত, এটা আমার আরেকটা প্রপোজিশন। এরপরে যেটা আমার একটা প্রপোজিশন, সেটা আমি অ্যাকচুয়ালি যখন আমি কালচারাল সেক্রেটারি ছিলাম তখন আমি এটা ইমপ্লিমেন্ট করতে চাইছিলাম, বাট ডিউ টু মানে সময়ের কনস্ট্যান্ট বা অন্যান্য কারণে সেটা পারি নাই। সেটা হচ্ছে একটা আর্কাইভ ক্রিয়েট করা, যেটা নট নেসেসারিলি ফর মানে বিএসএ মেম্বার্স, যেটা বেসিক্যালি বিএসএ এক্সিকিউটিভ কমিটি মেম্বার্সদের জন্য। আর্কাইভ বলতে সেটা একটা গুগল ড্রাইভের ফোল্ডার হতে পারে, বা ওয়েবসাইটেরও একটা সেগমেন্ট ট্যাব হতে পারে, বা যেটাই হোক না কেন, যেখানে আমি চাই যে আমাদের ইভেন্টগুলোর যে ডিটেলস মানে ইভেন্টগুলো অর্গানাইজ করার সময় কি কি লাগতে পারে, সেই জিনিসগুলো সেখানের মধ্যে গুছানোভাবে থাকবে। যেমন আমার মনে আছে, আমি আর অর্ক ভাই প্রবলেম, আমরা যেবার কমিটিতে ছিলাম, বারবিকিউ আমরা অ্যারেঞ্জ করতে গিয়ে দেখলাম যে সবকিছু আনছে, আমাদের কাছে লাইটার নাই। মানে আমরা কেউ স্মোক করি না, সো আমাদের কাছে লাইটার নাই, মানে বারবিকিউ সব রেডি করার পর আমরা আগুন, এটা মানে খুবই হাস্যকর একটা ব্যাপার হয়েছে। বাট থিং ইজ, আমাদের কারোই বারবিকিউর ওই রকম এক্সপিরিয়েন্স হয়তো নাই, তা আমরা জানি না
কিন্তু আমি জানি যে পরবর্তীতে যখন করা হয়, যেমন লিমন ভাই আমি জানি গত কমিটি যখন ছিল লিমন ভাইয়ের কাছে প্রবাবলি এরকম লিস্টও করা আছে যে কি কি কোন কোন ইভেন্টে কি কি জিনিস লাগছে, সেগুলো একটা লিস্ট থাকতে পারে। এবং এটা কেন পরবর্তী কমিটিগুলোর জন্য বেশি আরো হেল্পফুল, যে যেমন লিমন ভাইয়ের কাছে যদি একটা লিস্ট থাকে যে প্রিভিয়াস বারবিকিউতে এই জিনিসগুলো কেনা হয়েছিল এবং এগুলোর এই পরিমাণগুলো আছে এখনো বিএস এর কাছে, তো পরের কমিটি ইজিলি বুঝতে পারবে তাদের আসলে কি কিনতে হবে কি কিনতে হবে না। হয়তো টিস্যু পেপার আছে অনেকগুলো, হয়তো ওয়ান টাইম প্লেট প্রচুর রয়ে গেছে যেগুলো হয়তো আর নেক্সট কিনতে হবে না। তো একটা আর্কাইভ যদি থাকে, মানে এই কন্টিনিউটি, এটা শুধুমাত্র এক্সিকিউটিভ কমিটির জন্য, মানে তারা জানবে এই আর্কাইভ সম্পর্কে, তারা এই নতুন কমিটির কাছে পুরান কমিটি আর্কাইভটার মানে তুলে দিবে বলা যেতে পারে, বা লিংক দিয়ে দিবে। তারা সেখানে জাস্ট মানে জিনিসটা ডকুমেন্টেশন করা, সত্য কথা মানে সহজ কথায় বলতে গেলে ইভেন্টগুলোর একটা মিনি ছোটখাটো ডকুমেন্টেশন থাকা যে ইভেন্টগুলোতে কি কি ব্যবহার করা হয়েছে এবং কি কি আমাদের হাতে এখনো আছে ফিউচার ইভেন্টের জন্য, এবং কিছু নোটস। আমরা প্রতিটা ইভেন্টের পরে কিন্তু আমরা দেখি যে আমাদের কিছু জিনিস ইভেন্টের পরে তো দেখলাম আমাদের ট্র্যাশ ব্যাগ শর্ট পড়ছে, বা আমাদের ইন্টারন্যাশনাল বাজারে আমাদেরকে হয়তো লোকেশনটা ভালো দেওয়া হয়নি, ওদের সাথে কমিউনিকেট করলে হয়তো লোকেশন একটু ভালো পাওয়া যেত। তো একটা ছোট নোট লিখে রাখলে এটা পরের কমিটি এটা নিয়ে কনসার্ন থাকবে, তার আগে থেকে এই জিনিসটা সম্পর্কে উদ্যোগ নিবে। সো এই এগুলা। এবং লাস্ট পয়েন্ট যেটা আমার বলবো হচ্ছে যে প্যান্ডেমিক, ডিউরিং প্যান্ডেমিকের সময় লাস্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে আম, ধরে নিলাম ডিসেম্বর পর্যন্ত এটা কন্টিনিউ করলো, এবং অনেকেই হয়তো অলরেডি আমি জানি না মানে অনলাইনে ক্লাস শুরু করছে ফল ব্যাচের, আমি কয়েকজনের কথা হয়তো শুনছি, মানে বাংলাদেশ থেকে হয়তো বা অনেকে ক্লাস শুরু করছে, তারা হয়তো ফিজিক্যালি এখানে এসে জয়েন করবে হচ্ছে হোপফুলি নেক্সট স্প্রিং এ। সো আমরা নিজেরা সবাই যেটা ফেস করছি নতুন আসার পরে, যে বাসা দেখা, তারপরে হচ্ছে আসার পর সে এয়ারপোর্ট থেকে বাসায় পৌঁছানো, পরের দিন বাজারে যাওয়া, সবকিছু সেট আপ করা, মানে প্রথম এক সপ্তাহ খুবই ভয়ঙ্কর হেক্টিক এবং খুবই এলোমেলো ভাবে যায়। হ্যাঁ, তো সেই সময়টা তাদেরকে সবচেয়ে বেশি হেল্প করতে পারে। সো যারাই কমিটি থাকেন না কেন, তাদের অবশ্যই সবাই জানি সবাই এটা মানে হেল্প করবেন। এবং তখন যেভাবে সম্ভব ইন পার্সন, যেভাবে হয় তার জন্য রাইডের ব্যবস্থা করা, তার জন্য একটা ফেসবুক মানে গ্রুপ খুলে তাদের সাথে কমিউনিকেট মেনটেন করা, মেসেজ গ্রুপ খুলে, সেসব কিছুই অবশ্যই মানে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এবং এরপর যদি এগুলো হচ্ছে আমার ডিউরিং প্যান্ডেমিক যে স্টেপগুলো আমি করতে চাই, এবং আফটার এর পরের যে অংশটা মানে আগামী বছর, মানে ধরে নিলাম জানুয়ারি থেকে, এখন সেখানে যেটা হতে পারে যে প্যান্ডেমিকের প্রভাব চলে যেতে পারে, সিচুয়েশন নর্মাল হয়ে আসতে পারে, এবং আমরা ইন পার্সন ইভেন্ট অর্গানাইজ করতে পারতেও পারি নাও পারতে পারি। তো বোথ কনসিডারেশনে যদি রাখি, প্রথমে যেমন আমাদের বিএস এর নর্মালি ইয়ার ওপেনিং অ্যাক্টিভিটি হয় হচ্ছে একটা বারবিকিউ অ্যারেঞ্জ করা। তো সেটা তো মানে বারবিকিউ তো ভার্চুয়ালি অ্যারেঞ্জ করা যাবে না। হ্যাঁ, রান্না বান্না করে বাসায় বারবিকিউ করে ছবি আপলোড করে দেওয়া যেতে পারে বড় জোর, এছাড়া তো আর মানে বারবিকিউ তো ভার্চুয়ালি অ্যারেঞ্জ করা যাবে না। সুতরাং সেটা যদি সিচুয়েশন অ্যালাউ করে, ইন পার্সন আমরা করার পারমিশন পাই, বা ওই সময় যদি পরিস্থিতি ভালো হয়, অবশ্যই আমরা চেষ্টা করব সোশ্যাল ডিস্টেন্সিং প্রোটোকল গুলো মেনটেন করে একটা বারবিকিউ অ্যারেঞ্জ করার। এবং আমি আমার এখানে একটা ছোট্ট প্রপোজিশন আছে যেটা আমি মানে লিমন ভাইকেও সাজেস্ট করবো যদি ভাইয়া যদি প্রেসিডেন্ট হন। বারবিকিউ আমরা হচ্ছে টম ব্রাউন পার্কে, কারণ ওখানকার জায়গা পাওয়াটা বোধহয় ইজি হয় বা এরকম কিছু। আমি শিওর না এফএসইউ রেজে এটা করা পসিবল কিনা, মানে এফএসইউ রেজে বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট কিরকম আছে বা আদৌ আছে কিনা আমি আই এম নট শিওর, প্রবাবলি আছে, থাকার কথা। বাট এফএসইউ রেজে আমাদের একটা ছোটখাটো ইভেন্ট হয়েছিল বসন্ত বরণ, সেটাও পম্পাদির উদ্যোগে হয়েছিল, এবং সেটা ইট ওয়াজ নাইস ইভেন্ট, ছোটখাটো আমরা সুন্দরভাবে করছিলাম। এবং এফএসইউ রেজের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, হ্যাঁ মানে, এবং ওখানে ওটা তো স্টুডেন্টদের জন্য, ওখানে বাইরের কেউ আসবেও না। মানে আমরা যদি ভার্সিটির সাথে আগে থেকে কোঅর্ডিনেট করে এফএসইউ রেজটা মানে এভাবে ইয়ে করে নেওয়া যায়, বুক করে নেওয়া যায়, আমরা সেখানে সুন্দরভাবে মানে বারবিকিউ বা আমাদের অন্যান্য ইভেন্টও, কালচারাল ইভেন্টও আমরা চাইলে কিন্তু করতে পারি। মানে নট অনলি টম ব্রাউন পার্কটা কাইন্ড অফ বোরিং হয়ে গেছে আর কি, মানে আমরা আসার পর থেকে সব ইভেন্টই টম ব্রাউন পার্কে হয়, বিকজ অন্য অপশন কম হয়তো। বাট এফএসইউ রেসটাকে একটা অপশন হিসেবে যেন কনসিডার করা, এটা লিমন ভাইয়ের জন্য আমার একটা মানে সাজেশন থাকবে আর কি। তো প্রথমে হচ্ছে বারবিকিউ, দেন ইন্টারন্যাশনাল বাজার, যেটা আমাদের এই বর্তমান কমিটি খুবই সাকসেসফুলি করছেন আমি বলবো। লিমন ভাই, অর্ক ভাই, অর্পা, আমাদের ফল ইনকামিং 19 ব্যাচকে এখানে বিশাল থ্যাংক ইউ দিতে হবে, বিকজ সব অলমোস্ট অল পারফরমেন্স ওরাই মানে করে দিচ্ছে আর কি, তো এটা ওদেরকে হিউজ ক্রেডিট। এবং ইন্টারন্যাশনাল বাজার আমি জানি না নেক্সট বার মানে ইন পার্সন হবে কিনা, বা সিজি অন্য কোনো অল্টারনেট ব্যবস্থা করবে কিনা। যদি কোনো অল্টারনেট ব্যবস্থা হয়, ভার্চুয়ালি কিছু করার ব্যবস্থা, তাহলে আমরা রেকর্ডেড পারফরমেন্স সিজি কে দিয়ে দিব। আর যদি ইন পার্সন হয়, অবশ্যই আমরা পার্টিসিপেট করার চেষ্টা করবো সোশ্যাল ডিস্টেন্সিং প্রোটোকল গুলো মেনটেন করে। দেন আমাদের আরেকটা ইভেন্ট হচ্ছে 26শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন, যেটা এবারও করার প্ল্যান ছিল, বাট হয়তো সিচুয়েশনের কারণে করা সম্ভব হয় নাই। তো 26শে মার্চ, এবং আমি এটার সাথে অ্যাড করবো যেটা আমার ম্যানিফেস্টোতে হয়তো উল্লেখ করা ছিল না, সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এটা আমি অলওয়েজই মনে করি যে 21শে ফেব্রুয়ারি আসলে হয় না, কারণ হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল বাজার 14ই ফেব্রুয়ারি হয়, আর 21শে ফেব্রুয়ারি এক সপ্তাহের গ্যাপে আসলে আমরা জিনিসটা অর্গানাইজ করতে পারি না। বাট আমার মনে হয় যে এটা করা উচিত, বিকজ 21শে ফেব্রুয়ারি একমাত্র একটা ইভেন্ট যেটার গ্লোবাল রেকগনিশন আছে। 26শে মার্চ তো আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, সেটা বাংলাদেশের খালি, কিন্তু 21শে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তার তো একটা গ্লোবাল রেকগনিশন আছে। এবং বিএস
আমি দেখছি যে আমাদের আগে মানে 2015-16 বা যখন বিএসএ শুরু হয়েছে তখনকার একটা রেগুলার ইভেন্ট গুলোর মধ্যে একটা ছিল হচ্ছে 21 ফেব্রুয়ারি সেলিব্রেশন, এবং ইভেন এখনো বিএসএর স্টাফরা আমাকে জিজ্ঞেস করছে একজন এই কথা যে তোমাদের সেই প্রোগ্রামটা হবে না মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন, বিকজ মানে ওরা এখনো মনে রাখছে জিনিসটাকে। এবং এটা একটু বড় স্কেলে করা যায়, এখানে কলকাতার বঙ্গনলকে ইনভাইট করা যায় প্রোগ্রামে, ওরাও যেহেতু বাংলা ভাষী আর কি, তো ওরাও এখানে পার্টিসিপেট করতে পারে। প্লাস হচ্ছে এটা যেহেতু ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, সেখানে আমরা আমাদের কিছু মানে ডিসকাশন রাখতে পারি ইংরেজিতে, এবং আমাদের অডিয়েন্সটা ওপেন থাকতে পারে, মানে যে কেউ পার্টিসিপেট করতে পারবে, বেঙ্গলি নন বেঙ্গলি যে কেউ। তো এরকম ভাবে এখন এটা যদি ইন পার্সন করা পসিবল না হয় বোথ 21 ফেব্রুয়ারি এবং 26শে মার্চ, সেক্ষেত্রে আমি প্রেফার করব ভার্চুয়ালি করা। এবং আমার মনে হয় সিজির সাথে কমিউনিকেশনের মাধ্যমে আমরা যেটা করতে পারি, আমরা আমাদের রেকর্ডেড ভার্সনটা হয়তো সিজির ফেসবুক পেজ আছে সেখানে আপলোড করতে পারি, হয়তো আমাদের যদি ইউটিউব চ্যানেল ততদিনে হয়ে যায় আমরা রেকর্ড করে সেটা ইউটিউব আপলোড করে সিজি কে রিকোয়েস্ট করতে পারি ওরা যাতে শেয়ার করে, তাহলে রিচটা অবশ্যই বেশি হবে, মানে অনেক স্টুডেন্ট সেটা দেখতে পাবে। তো এই দুইটা ইভেন্ট ভার্চুয়ালি বা ইন পার্সন। দেন অবশ্যই গ্লোবাল ক্যাফে, যেটা লিমন ভাই বলছেন অলরেডি, গ্লোবাল ক্যাফেটা আসলে করতেই হবে, বিকজ গ্লোবাল ক্যাফে অনেক দিন ধরেই চিন্তা করা হচ্ছে, আমরা সেই যখন থেকে আসছি তখন থেকে আমরা গ্লোবাল ক্যাফে চিন্তা করতেছি, বাট এবার খুবই ক্লোজ টু এক্সিকিউশন আমরা গেছিলাম। অর্ক ভাইকে এবং কারেন্ট কমিটিকে এটা হিউজ ক্রেডিট যে অলমোস্ট পুল অফ হয়ে গেছিল, মানে সবকিছু রেডি ছিল, আমরা ডেমো মানে রিহার্সালও করে ফেলছি বলা যেতে পারে। তো সেটা শেষ মুহূর্তে হয় নাই সিচুয়েশনের কারণে আনলাকিলি, বাট এটা আমরা যেই আসি না কেন সিচুয়েশন যদি ভালো হয় অবশ্যই আমরা গ্লোবাল ক্যাফে করব, মানে এবং আমাদের সেই পরিমাণ ম্যান পাওয়ার আছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা। তারপরে হচ্ছে তরঙ্গ। তরঙ্গ হচ্ছে একটা কোলাবোরেশন প্রোগ্রাম, যেটা বঙ্গনল, বাংলাদেশি কমিউনিটি, ইন্ডিয়ান কমিউনিটি, মানে কলকাতা কমিউনিটি, সব মানে 4টা কমিউনিটি মিলে হয় আসলে বলতে গেলে। বঙ্গনল মানে তরঙ্গতে আমরা নর্মালি পার্টিসিপেট করে থাকি, কখনো বিএস এর মানে বিএস এর জন্য একটা সেগমেন্ট বরাদ্দ থাকে নর্মালি 30 মিনিটের, কখনো আমরা সেটা ফুল স্লট করি, অথবা কখনো আমাদের পারফর্মাররা ওদের সাথে সিনক্রোনাইজ করে বঙ্গনলের সাথে একসাথে করেন। সো যদি এটা ভার্চুয়ালি করার উদ্যোগ নেওয়া হয় ফাইন, সেটাতে আমরা হেল্প করতে পারি। আর যদি ইন পার্সন হয় সেখানেও আমাদের পারফর্মাররা আছে, তারা অবশ্যই হেল্প করবে। এবং আমার মনে হয় আমাদের রেগুলার ইভেন্টস এগুলাই থাকে নর্মালি। এর বাইরে আমরা অবশ্যই সাজেশন, ওপেন টু সাজেশন থাকবো, যে কেউ যদি অন্য কোনো ইভেন্ট সাজেস্ট করতে পারে, কোন ফান অ্যাক্টিভিটি সাজেস্ট করতে পারে, সেটা আমরা ইনকর্পোরেট করার চেষ্টা করব। এবং ফাইনালি যেটা হবে যে নেক্সট ইয়ারের যখন এই কমিটির টার্মটা শেষ হয়ে আসবে, তখন আমরা একটা ওরিয়েন্টেশন অ্যারেঞ্জ করব অবশ্যই নেক্সট ফলে যারা আসতেছে তাদের জন্য, এবং আমার পরবর্তী যে কমিটি আসবে তাদের কাছে আমাদের মানে রেসপন্সিবিলিটিটা আমরা হ্যান্ড ওভার করে দিব। তো এটা হচ্ছে মোটামুটি আমার একটা মানে ড্রাফট বা রাফ আউটলাইন, মানে কি কি কাজ করা যেতে পারে, এবং এগুলা আমি এক্সিকিউট করার চেষ্টা করবো। এবং আমি যেটা বললাম যে আমার সাজেশন থাকবে নেক্সট কমিটি, মানে যারাই আসুক নেক্সট কমিটির প্রতি, যে প্যান্ডেমিকের মধ্যে যে সমস্ত কাজের কথা আমি বলছি, যে এমন হতে পারে যে নেক্সট ইয়ার কোনো ইন পার্সন অ্যাক্টিভিটি করা যাচ্ছে না, মানে অ্যালাউ হচ্ছে না পোস্ট কেস, সেক্ষেত্রে ভার্চুয়ালি এবং যেসব কাজ করা হয়, বিশেষ করে আমি বলবো যে ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট, এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা খুব বেশি ডিফিকাল্ট হবে না, সেটা যেন মানে অবশ্যই করা হয়, এবং ভার্চুয়ালি অন্যান্য যে ইভেন্টগুলো অর্গানাইজ করা পসিবল সেগুলো যেন করা হয়। তো এটা মোটামুটি আমার প্ল্যান। সো থ্যাংক ইউ, অনেকটা সময় নিয়ে ফেলছি, তো আমার মনে হয় লিমন ভাইয়ের কাছে চলে যেতে পারি আমরা। তো থ্যাংক ইউ অমিত, থ্যাংক ইউ সো মাচ। আসলে টাইম তো একটা রিলেটিভ ব্যাপার, মানে ওইভাবে চিন্তা করলে হ্যাঁ, মানে আনলিমিটেড টাইম হয়তো নাই, বাট হ্যাঁ দেখো একটা তুমি বলছিলাম, মানে আমি আসলে ফ্লো করতে চাইনি, অনেক বেশি কমের কিছু না, দ্যাটস ফাইন আই গেস। এখন অনেক সুন্দর সুন্দর পয়েন্ট তুমি রেখেছো, প্রি সরি মানে প্যান্ডেমিক সিচুয়েশন, পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশন যদি ওরকম হয় তো ভালো। আমরা শুনলাম, আমরা দেখেছি, আমাদের সবাই শুনলো। তো প্রশ্ন উত্তর ওই সব জায়গায় যাওয়ার আগে আমরা লিমন ভাইয়ের সাইডটাও শুনতে চাই, হ্যাঁ, যে উনি কিভাবে দেখছেন। আই এম শিওর মানে অনেক কিছু সিমিলার, বাট কিছু কিছু হয়তো ডিফারেন্স আছে। উনি কিভাবে দেখছেন ব্যাপারটা, যে উনি যদি ইলেক্টেড হন এফএসইউবিএস এর প্রেসিডেন্ট হিসেবে 2020-21-এ, উনি কিভাবে এই অর্গানাইজেশনটাকে আরো এগিয়ে নিয়ে যাবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। সো প্রথমেই আমি সবাইকে ধন্যবাদ জানাবো। এইবার এই ইলেকশনে সবাই আপনারা যেরকম ইন্টারেস্টটা দেখিয়েছেন, এটা আসলে আনপ্রেসিডেন্টেড। হয় আমরা হয়তো ভেবেছিলাম যে এত হয়তো বেশি হবে না, স্পেশালি যখন নমিনেশন হয় ওই সময় আমরা যে কটা নমিনেশন পেয়েছি, এবার ভোট আমার কাছে মনে হচ্ছে যাচ্ছে অনেক বেশি হবে, কারণ সবাই অনেক ইন্টারেস্টেড, সবাই কমেন্ট করতেছে ফেসবুকে। তাছাড়া এই লাইভ ভিডিওটাও মানে লাইভ ডিবেটটাও সবার দাবি ছিল। সো সেজন্য সবাইকে ধন্যবাদ। এবং আমি মনে করি যে এই ইলেকশনটা যে এবার হচ্ছে, এটার ভালো দিক, ফিউচারে এটা পার্টিসিপেশন আরো বাড়বে, সবাই অনেক আগ্রহী হবে বিএস এর প্রতি, এবং সার্টেনলি পার্টিসিপেশন বাড়বে। তো সেই হিসাবে সবাইকে ধন্যবাদ।
সো ধন্যবাদ দিয়ে এখন আমি আমার ম্যানিফেস্টো যেটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম সেটার ব্যাপারে কিছু ডিসকাস করি। সো এখন তো একটা মানে খুব ডিফিকাল্ট টাইম চলতেছে, সেটা হচ্ছে কোভিড, এবং কোভিড এর কারণে ইউনিভার্সিটি বেসিক্যালি অনলাইনে চলতেছে। সো আমাদের ফেস টু ফেস অনেক ইন্টারাকশনই হচ্ছে না। সো আমার পয়েন্ট গুলো আমি যদি অফলাইন মানে এরকম কন্ডিশনে অফলাইন থাকে সেক্ষেত্রে কিভাবে হবে, অথবা যদি এরকম কন্ডিশনে অনলাইন থাকে তাহলে কিভাবে হবে, সেই বেসিসে আলোচনা করব। সো প্রথমে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে গ্লোবাল ক্যাফে। সো গ্লোবাল ক্যাফে যেহেতু এটা আমরা অলমোস্ট রেডি ছিলাম লাস্ট ইয়ার, এবং সবার পার্টিসিপেশন এক্সিলেন্ট লেভেলের পার্টিসিপেশন ছিল। জাস্ট আমরা ওই শপিং এর আগের দিন আমরা ওটা ক্যান্সেল করি, কারণ এটা ছিল ওই যে স্প্রিং ব্রেকের আগের উইক, এবং ওই উইকেই সবগুলো ক্লাস অনলাইন হয়ে যায়। সো ইউনিভার্সিটিতে মানে স্টুডেন্ট প্রেজেন্সও লিমিট করে দেয় এসেছিল। সো দ্যাটস ওয়াই ওই মুহূর্তে এই ইভেন্ট অ্যারেঞ্জ করাটা একটা রিস্কি ছিল, বিকজ আমরা যে ব্রেক ইভেন্ট পয়েন্টই ক্রস না করতে পারি তাহলে তো প্রবলেম। আমরা যদি 70-80 জন গেস্ট পাই ইভেন্ট, স্টিল এটা হয় না। আমাদের হিসাব ছিল লাইক মেবি 80% অ্যাটলিস্ট লাগে, যত ইনভেস্ট হবে সেই অনুযায়ী টাকাটা যাতে উঠে আসে, কারণ এটা তো আফটার অল একটা টার্গেট ফান্ড রেজিং। আমাদের বিএস এর ফান্ডে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি আসতো যদি আমরা গ্লোবাল ক্যাফেটা করতে পারতাম। এবং ইউজুয়ালি ওরা যেভাবে বলছে প্রায় 200 লোক অ্যারেঞ্জ, মানে ইন অ্যাভারেজ প্রায় 200 মানুষ আসে। সেই হিসেবে আমাদের যদি 150-র উপরেও আসতো তাহলে আমাদের যেই মানি আসতো সেক্ষেত্রে, আমি তো ট্রেজারার ছিলাম যেহেতু আমার কাছে হিসাব আছে, আমি দেখছি যে আমরা ফর দ্য ফার্স্ট টাইম 4 ফিগার টাচ করতে পারতাম আমাদের টোটাল ব্যালেন্স। সো যাই হোক, এনিওয়ে, সো এই কারণে এটা এখন মানে এটা একটা ইনকমপ্লিটনেস তো আছে। সো এটা আমার বেশ বড় একটা প্রায়োরিটি যদি আমি প্রেসিডেন্ট হই। ফলে তো আই ডোন্ট থিঙ্ক ইউনিভার্সিটি এরকম ভাবে ওপেন হবে। সো যদি সিচুয়েশন ভালো হয়, সাম সর্ট অফ ভ্যাকসিন যদি আসে, উই ডোন্ট নো, সো যদি স্প্রিং এ এটা অ্যারেঞ্জ করা যায়, সার্টেনলি আমরা ফার্স্ট ডে চেষ্টা করব, এবং আমাদেরকে ওরা ফার্স্ট স্লটটাই দিবে। আই হোপ জেসির সাথে যখন আমাদের কথা হয়েছিল ও আমাদের ফার্স্ট স্লটটাই দেয় ফল সেমিস্টারের জন্য, বাট এগেইন ফল ইজ ক্লোজ। সার্টেনলি এটা আমার মেইন প্ল্যান, যে এই জিনিসটা গ্লোবাল ক্যাফেটা কমপ্লিট করা, এবং এই গ্লোবাল ক্যাফেতে সবার অনেক কন্ট্রিবিউশন আছে, স্পেশাল কন্ট্রিবিউশন আমার ইন্ট্রেন্ট ব্যাচ। সো ওরা তো অনেক অ্যাক্টিভ ছিল, আমি স্পেশালি বলবো সোহান, তারপর শুভ, সারাদিন, তৃষা, লিজা, ওরা অনেক অ্যাক্টিভ ছিল, এবং মানহাজ গিল আফরোজ, তারপরে অমিত তো মানে আমি অমিতকে একটা মানে বিশেষ থ্যাংক ইউ বলবো। ইভেন ও কমিটি মেম্বার ছিল না, বাট স্টিল ও প্রায় সব ইভেন্টে অনেক অ্যাক্টিভলি সবগুলো মানে আপনাদের প্রিপারেটরি ইভেন্টে অংশ নিয়েছে। সো সবাইকে সেজন্য আমি স্পেশাল থ্যাঙ্কস জানাই, এবং কারেন্ট কমিটির বাকি 3 মেম্বার তাদেরকেও জানাই। এনিওয়ে, সো এটা হচ্ছে আমার গ্লোবাল ক্যাফেটার টার্গেট। যদি এটা অনলাইন মানে যদি ইউনিভার্সিটি ওপেন না হয়, এবং সেক্ষেত্রে তো আর আমরা এটা অ্যারেঞ্জ করতে পারছি না, ইন দ্যাট কেস আমি হয়তো ইয়ার সাথে যোগাযোগ করবো যে ওদের কি কোনো অল্টারনেট কোনো কিছু অনলাইনে করা যায়, এরকম কিছু আছে কিনা। মানে এখন তো যেমন কফি আওয়ারও হয়, গ্লোবাল ক্যাফেও হয়, কফি আওয়ারও হয়। সো কফি আওয়ারটা ওরা হয়তো প্রতি উইকের প্রোগ্রাম। সো ওরা যদি চিন্তা করে যে এইভাবে কফি আওয়ারও মিস হচ্ছে, সো অনলাইন কোনো একটা কিছু করি, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো বিএসএস লট নেওয়ার জন্য। আচ্ছা, বাই এনি চান্স আমি দেখতেছি স্ক্রিন ফ্রোজেন, সবাই কি শুনতে পাচ্ছে? অর্কর স্ক্রিন ফ্রোজেন দেখা যাচ্ছে। শুনতে পাচ্ছি ভাই, আমি শুনতে পাচ্ছি। ওকে, ভেরি ওয়েল, তাহলে আমি কন্টিনিউ করি। ওকে, আমি কন্টিনিউ করি। ওকে সুমন ভাই, আমি তো সবই শুনলাম এই যে। ওকে, ভেরি ওয়েল, ঠিক আছে। তাহলে এই যদি গ্লোবাল ক্যাফে আমরা অ্যারেঞ্জ আগামী সামারের আগেও করতে না পারি, সেক্ষেত্রে অল্টারনেট আমি চেষ্টা করব কফি আওয়ার টাইপের কোনো ইভেন্ট, সেটা যদি অনলাইনে হয়, সেটা আমি ইয়ার সাথে আমি যদি ইলেক্টেড হই, বা ইভেন অমিত যদি ইলেক্টেড হয়, হি ক্যান ডু দ্যাট উইথ দ্য কমিটি। ওদের সাথে কন্ট্যাক্ট করে যে এরকম একটা স্লট তাহলে আমাদের দিক, আমরা কোনো একটা কিছু প্রেজেন্ট করি, লাইক পারফরমেন্স অর এনিথিং, যেটা আমাদের যদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থাকে তাহলে ভালো, বা শুধু এই ইভেন্টের জন্য আমরা রেকর্ড করে দিলাম, এরকম একটা পসিবিলিটি থাকে। আর এরপরে আমার সেকেন্ড পয়েন্ট যেটা ছিল, এটা টোটালি কোভিড সিচুয়েশনের জন্য, যে যদি সেভাবেই মানে ইউনিভার্সিটি ক্লোজ থাকে এই সিচুয়েশনে তাহলে কি হবে। সো আমি মনে করি যে বিএসএ কে আসলে এখন যেরকম এনার্জাইজড বিএসএ, সবাই যেরকম এক্সাইটমেন্ট আছে, এটা ধরে রাখা দরকার। আমি যদি 1 বছরের একটা ইভেন্টের গ্যাপ যায়, তাহলে এটা একটা প্রবলেম, মানে এটা আমি মনে করি স্পিরিটের জন্য ভালো না। তো সেক্ষেত্রে অবশ্যই বিভিন্ন অনলাইন ফান অ্যাক্টিভিটি অ্যারেঞ্জ করা যেতে পারে। সো পসিবলি এটা হতে পারে এরকম, ইভেন জুমে কেউ মানে জুমে আমরা এমনি নর্মাল আড্ডা হিসেবে আসলাম, সেটাও পসিবল। এবং প্রত্যেকটা ক্লাবেরই আসলে এফএসইউতে একটা জিনিস থাকে, জেনারেল বডি মিটিং।
আমরা আসলে ওইভাবে এটা করি না, বাট আমি মনে করি যে এই কন্ডিশনে আমরা একটা বাই উইকলি অথবা উইকলি টাইমের উপর ডিপেন্ড করে, যেহেতু আমরা মোস্টলি গ্রাজুয়েট স্টুডেন্ট, আমাদের আসলে ওরকম টাইম হয় না। যেসব ক্লাব আন্ডার গ্রেড দিয়ে বেশিরভাগ মেম্বার আন্ডার গ্রেড, ওদের অনেক অ্যাক্টিভিটিস, প্রায় প্রতি উইকেই ওদের মিটিং থাকে। সো আমরা এটা হয়তো বাই উইকলি বা ট্রাই উইকলি করতে পারি, একটা জেনারেল বডি মিটিং, সেটা জুমে হবে, বা ইভেন আমরা যখন কোভিডের পরে যখন ইউনিভার্সিটি ওপেন হবে তখনও স্টিল আমরা সিজিতে এটা করতে পারি। সেটা একটা আড্ডা হলো, ক্লাবের অ্যাক্টিভিটিস নিয়ে কথাবার্তা হলো, নতুন আইডিয়া আসলো, সেই জেনারেল বডি মিটিংটা করা যেতে পারে। এবং জেনারেল বডি মিটিং এর কস্টিংটা কক্স এসজিএ থেকে আনা সম্ভব, যেটা আমি হাইলাইট করব পরের পয়েন্টেই। সো ইট উড বি, এটার পিছনে আমাদের নিজেদের কালেক্টেড ফান্ড থেকে কোনো খরচ করা লাগবে না। সো অনলাইন ফান অ্যাক্টিভিটিস এর মধ্যে আরো থাকতে পারে যেমন ফটোগ্রাফি, মানে আমাদের অনেকেরই তো অনেক রকম ইয়া আছে, মানে কি বলে, আমাদের অনেকেরই অনেক রকম ক্রিয়েটিভিটি আছে। সো আমরা ফটোগ্রাফি কন্টেস্ট করতে পারি, অথবা কেউ হয়তো কবিতা লেখে সেটা করতে পারি, বা কেউ গান গায়, সে গান গেয়ে রেকর্ড করে এই জিনিসটা দিল। এইভাবে আমরা সবাইকে এঙ্গেজ রাখা কোনো একটা ইভেন্টের মধ্যে, অবভিয়াসলি ফ্রি টাইমে, যেহেতু আমরা সবাই গ্রাজুয়েট স্টুডেন্ট। সো উইকেন্ড গুলো এটার জন্য ভালো হবে। সো আমার 3 নাম্বার পয়েন্টটা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে বেশ ইম্পর্টেন্ট, আমি এটার উপর ইম্পর্টেন্স দিচ্ছি। সেটা হচ্ছে কংগ্রেস অফ গ্রাজুয়েট স্টুডেন্টস এবং স্টুডেন্ট গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন, এইখান থেকে ফান্ড কালেক্ট করা। সো বিএস এর ট্রেজারার হওয়ার আগে আমি আরেকটা অ্যাসোসিয়েশনের ট্রেজারার ছিলাম, সেটা ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটি, আমাদের ডিপার্টমেন্টের একটা স্টুডেন্ট ক্লাব। সো এইখানে থাকাকালীন আমি যেটা নিজের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে, আমরা $1000 উপরে কালেক্ট করছিলাম কংগ্রেস অফ গ্রাজুয়েট স্টুডেন্টস থেকে। তো তখন আমার মনে হয়েছে যে আমরা তো বিএসএ, তো আমাদের সবার চাঁদার ভিত্তিতে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট থাকে, বাট শুধু এটার উপর রিলাই না করে বা আরো বেশি লার্জ ফান্ড কালেক্ট করার জন্য আমরা তো কংগ্রেস অফ গ্রাজুয়েট স্টুডেন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারি, এবং এফএসইউ হ্যাজ লট অফ মানি। যেদিন আমরা যাই, আমার ওই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেদিন আমি যাই ফান্ডটা কালেক্ট করার জন্য, সেখানে একটা পার্লামেন্টারি অধিবেশন ছিল, এবং সেখানে 2টা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আসে, একটা টার্কিশ আর একটা আসাম আরব কান্ট্রি। ওরা প্রত্যেকে $2000 প্লাস কোট নিয়ে আসে, এবং পুরোটাই ওরা উইথাউট এনি কোশ্চেন, জাস্ট ডিসকাশন, কেন কি করবা এটা শুনে পাস করা দেয়। তো আমি দেখলাম এত সহজে $1-2,000 যদি এফএসইউ থেকে নেওয়া যায়, হোয়াই নট, আমরা ট্রাই করতেছি। তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই ইভেন্ট গুলো অবশ্যই অন ক্যাম্পাস হতে হবে এবং ওপেন টু অল এফএসইউ হতে হবে। তো আমাদের ইভেন্ট গুলো আসলে 2 রকম, একটা হচ্ছে মোটামুটি মোর কমিউনিটি টাইপ ইভেন্ট, যেটা আমরা বাইরে করি, এবং যেই ধরনের অ্যাক্টিভিটিস আমরা করি তার জন্য বাইরে করাটাই বেটার। এবং যেহেতু এফএসইউ ফান্ডিং এর বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার সাথে কিছু জিনিস ম্যাচ করে না, সো সেই জিনিসগুলো আমরা আমাদের ফান্ড দিয়ে করলাম। কিন্তু আমরা ইন ক্যাম্পাস অনেক ইভেন্ট করতে পারি, এবং যতগুলো ইভেন্টের সাজেশন অলরেডি আছে আমরা করে আসছি, বা অমিত যে নতুন ইভেন্ট সাজেশন দিয়েছে, বা আমারও কিছু চিন্তা ভাবনা আছে নতুন ইভেন্টে, এগুলোর প্রায় 80%ই ইন ক্যাম্পাস করা সম্ভব। এবং কক্স এসজি এর যতগুলো ক্রাইটেরিয়া আছে ফান্ডিং এর, ইন ক্যাম্পাস হতে হবে, ওপেন টু অল এফএসইউ স্টুডেন্ট হতে হবে, ফুড একটা স্পেসিফিক শপ থেকে কিনতে হবে, অনেক সেফটি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, সবকিছু মেনটেন করে খুব ইজিলি এই জিনিসটা করা যায়। সেক্ষেত্রে আমরা খুব সহজেই আমাদের যে কালেক্টেড ফান্ড, এটার উপর সম্পূর্ণ রিলাই না করে আমরা বোথ ওয়ে ফান্ড থেকে খুব ভালোভাবে ইভেন্টগুলো করতে পারি, এবং কালেক্টেড ফান্ড প্রয়োজনে পরবর্তী কমিটির কাছে হ্যান্ড ওভার করা যাবে। সো এটা তো থাকলোই, এবং বাইরের অনুষ্ঠানগুলো আমরা এই ফান্ড দিয়ে করলাম, কিন্তু ভিতরে এফএসইউ ইন ক্যাম্পাস ইভেন্ট গুলা ইজিলি এফএসইউ টাকা দিয়ে করা যায়। দে হ্যাভ বিলিয়ন্স অফ ডলার্স ফর দিস। অনেকেই বলে থাকে, একটা স্টেরিওটাইপ আছে যে এফএসইউ একটা পার্টি স্কুল। সো এফএসইউ আসলে এইসবের কাজে কোনো টাকার অভাব নেই। এবং আমার প্রফেসরের কাছে শুনলাম, যখন এফএসইউ রিওপেন হয়, তো একাডেমিক্স এবং রিসার্চের আগে তারা যে বিষয়টা নিয়ে ডিসকাশন করছে সেটা হচ্ছে ফুটবল, কিভাবে ফুটবল রিওপেন করা যায়। সো তাদের প্রথম ক্রাইটেরিয়া আসলে হচ্ছে স্টুডেন্ট অ্যাক্টিভিটিস। স্টুডেন্ট অ্যাক্টিভিটিসকে এফএসইউ খুব ইম্পর্টেন্স দেয়, সো খুব ইজিলি আমরা অনেক মানি কালেক্ট করতে পারি। সো এটা আমার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি এইবারও এটা ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলাম, বাট ইন দ্য মিন টাইম যেহেতু আমাদের সবগুলো ইভেন্টই বাইরে ছিল, সো আমাদের ফান্ড ইউজ করতে হয়েছে, এবং আমাদের টার্গেট ছিল গ্লোবাল ক্যাফে থেকে ফান্ড কালেক্ট করা, মিন হয় কক্স এসজিও থেকেও ফান্ড নেওয়া, বাট মার্চের পরে তো ইভেন্ট গুলো অফ হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আমি মনে করি নেক্সট কমিটি যারাই থাকবে, তার পরবর্তী কমিটি গুলো এই জিনিসটা করতে পারে, সেক্ষেত্রে খুব ইজিলি অনেক মানি কালেক্ট করা যাবে।
সো আমার এরপরের পয়েন্ট হচ্ছে আদার স্টুডেন্ট অর্গানাইজেশন গুলোর সাথে কোলাবোরেশন করা। সো এখানে ক্ষেত্রে আমরা তো বঙ্গবন্ধুর সাথে কোলাবোরেশন আছে, আমরা তরঙ্গ ইভেন্টে অংশ নিই। সো এটা তো অবশ্যই মেনটেন করবো যেগুলো আমরা করতেছি। এর বাইরে যদি যেহেতু আমরা গ্রাজুয়েট স্টুডেন্ট, অনেক সময় টাইম যদি পারমিট করে, এখানে বেশ কিছু অর্গানাইজেশন আছে যারা অনেক চ্যারিটি টাইপ কাজ করে বা অন ক্যাম্পাস আরো অনেক অ্যাক্টিভিটি করে। সো সেই অ্যাক্টিভিটি গুলো আমরা বিএস এর মাধ্যমে অংশ নিতে পারি। এটার পিছন এটা শুধু যে সোশ্যাল সার্ভিসের জন্য বা ইন ক্যাম্পাসের সাথে এঙ্গেজমেন্ট করলাম আরো বেশি, আমাদের বিএস এর কথা সবাইকে জানালাম, শুধু এটাই না, এটা আরো একটা বেনিফিট আছে। এটা হচ্ছে কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে যে অ্যাক্টিভিটি গুলো যদি এফএসইউ এর মাধ্যমে করা হয়, তাহলে সেই অ্যাক্টিভিটিস এর রিপোর্টটা আমরা যদি এফএসইউ রেজিস্ট্রার বিল্ডিং বা এফএসইউ রেজিস্ট্রার বা যে অথরিটি তাদের কাছে জমা দেয়, তারা একটা ক্রেডিট আওয়ার্ড দেয় যে কমিউনিটি এঙ্গেজমেন্ট সামথিং, এবং এটা ট্রান্সক্রিপ্টে উল্লেখ থাকে যে এই স্টুডেন্ট এফএসইউ তে পড়াকালীন এত আওয়ার কমিউনিটি এঙ্গেজমেন্ট করেছে। এটা অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল বা কর্পোরেট জবে একটা মানে যথেষ্ট হেল্প করবে যখন আমরা পিএইচডি শেষে বা এমএস শেষে জব সার্চ করব। সো এই কোলাবোরেশনটা যদি আমরা অনেকের সাথে করতে পারি, এটা একে তো আমাদের বিএস এর সাথে আদার কমিউনিটি আদার স্টুডেন্ট অর্গানাইজেশন গুলোর একটা কানেকশন হবেই, প্লাস ইন্ডিভিজুয়ালিও যারা অংশ নেবে তাদের ইন্ডিভিজুয়ালিও একটা লাভবান হবে। ট্রান্সক্রিপ্টে তাদের একটা কত আওয়ার সে সোশ্যাল বা কমিউনিটি এঙ্গেজমেন্টে ছিল সেটা রেকর্ড থাকবে। সো ইট ইজ অফিসিয়াল। তুমি কোনো জবে যখন ইন্টারভিউ দিবা বলবো আমি 30 আওয়ার কমিউনিটি অ্যাক্টিভিটি করেছি, কি করেছি, এগুলো করেছি, প্রমাণ কি, এই যে ট্রান্সক্রিপ্টে উল্লেখ আছে। সো এটা একটা ভালো পয়েন্ট, আমি মনে করি এটা ফিউচারে সবাই চিন্তা করতে পারি। ইউজুয়ালি আমরা মানে ল্যাব এবং টিএ শিপের পর এতটা সময় পাই না, তারপরও যদি সামারে বা যে সময়টা প্রেশার কম ওই সময় এটা করা যায়, এটা আমি মনে করি ইন্ডিভিজুয়ালি এবং অর্গানাইজেশন হিসেবে সবারই বেনিফিট হবে। সো এরপরের পয়েন্টটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে 26 মার্চ 2021 বাংলাদেশের স্বাধীনতার 50 বছর, সুবর্ণ জয়ন্তী। এই সুবর্ণ জয়ন্তীটা আমি স্পেশালি পালন করতে চাই। এটা জাস্ট নর্মালি আমরা যেভাবে করছি তার থেকেও বড় ভাবে যদি সম্ভব হয়, যেমন আমরা তো সিজিতে করি, আমরাই অ্যাটেন্ড করি। আমার ইচ্ছা আমি যদি কমিটিতে আসতে পারি প্রেসিডেন্ট হিসেবে, এটাকে আমি আরো বিগার আকারে করতে চাই, এবং এটা আমি ইউনিভার্সিটির সাথে কথা বলবো, সিজি এর সাথে কথা বলবো, এবং এটা এমন ভাবে হবে যে এটা প্রবাবলি এটা করা যায় একটা বাংলাদেশ ফেস্টিভ্যাল, বাংলাদেশ ফেস্টিভ্যাল নাম দিয়ে এটা করা যায়। অনেক জায়গায় এরকম বাংলাদেশ ফেস্টিভ্যাল ইভেন্ট এরকম হয়েছে। যেমন আমি যখন আমার আগে ইউনিভার্সিটি ছিলাম, মিজোরাম স্টেট ইউনিভার্সিটি, সেখানে আমি একটা ইভেন্ট অ্যারেঞ্জ করি, এবং সেটা ছিল ওদেরকে বলে ফার্স্ট ফ্রাইডে। ওখানকার ওই স্টেটে প্রতি মাসের প্রথম শুক্রবার একটা ডাউনটাউনে ইভেন্ট হয়। সো আমাদের ইন্টারন্যাশনাল অফিসও ডাউনটাউনে। তো সেখানে আমরা বাংলাদেশ ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করছিলাম। আমরা 26 মার্চ এবং পয়লা বৈশাখের মাঝামাঝি একটা ডেতে করি, দুইটা ইভেন্ট কভার দেওয়ার জন্য, এবং সেখানে 200 মানুষের উপরে অ্যাটেন্ড করে। সো ওই ইভেন্টটা অ্যারেঞ্জের এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয়েছে যে এটা খুব ভালো একটা আইডিয়া হবে যে আমাদের ইভেন্টটা শুধু আমাদের মধ্যে না থেকে টোটাল ইউএস কমিউনিটি, দ্যাট মিনস তালাহাসি কমিউনিটির মধ্যে যদি স্প্রেড করা যায়, সেখানে শুধু আমরাই থাকবো, প্লাস আরো মানুষ আসবে, বিদেশিরা লাইক আমেরিকানরা আসবে, ইন্ডিয়ানরা আসবে, পাকিস্তানিরা আসবে, আফ্রিকানরা আসবে, ইউরোপিয়ানরা আসবে, সবাই আসবে, এবং তারা বাংলাদেশ সম্পর্কে জানবে, কারণ বাংলাদেশ সম্পর্কে মানুষ খুব বেশি জানে না। সো এটা একটা ওয়ে হবে আরো অনেককে জানানো, অ্যাটলিস্ট এফএসইউ কমিউনিটি থেকে যদি শুরু হয়। সেই জন্য এই 50th ইন্ডিপেন্ডেন্স ডে আমার একটা মেজর প্রায়োরিটি থাকবে। এটা প্রবাবলি আমি চেষ্টা করব যে সিজি থেকে মানে সিজি তে অ্যারেঞ্জ না করে যদি পসিবল হয় ডোনার টাকার সিভিক সেন্টার অথবা ওই যে রুবি ডায়মন্ড হল, ওখানে অনেক ইভেন্ট হয়, ওখানে বড় অডিটোরিয়াম আছে, ওইসব জায়গায় সেন্ট্রালি অ্যারেঞ্জ করা, এবং এটা অবশ্যই বাংলাদেশ ফেস্টিভ্যাল বা এই ধরনের একটা নাম দিয়ে করা যেতে পারে। এবং এটা টোটালি অন ক্যাম্পাস, ওপেন টু অল স্টুডেন্ট। সো এটার জন্য আমরা কক্স থেকে ফান্ড নিব, একটাও আমাদের নিজেদের ফান্ড থেকে কিছুই খরচ করা লাগবে না, এবং কক্স ফান্ডিং এর কোনো লিমিট নেই, লিটারালি কোনো লিমিট নেই। আমরা যদি মানে কস্টিং দেখাই $3,000, ওরা $3,000 দিবে যদি আমরা জাস্টিফাই করতে পারি এগুলো হবে, এই ফুড হবে, এই মানুষ আসবে। হ্যাঁ, সো এটা হোপফুলি আমরা এটা করতে পারবো, এবং আই হোপ ফিউচার কমিটি এটা চিন্তা করতে পারে। আমার এরপরের পয়েন্ট হচ্ছে সব প্রিভিয়াসলি যেসব ইভেন্ট হয়েছে সেটা মেনটেন করা। অফকোর্স কোনো একটা যদি বাদ পড়ে ইট উড লুক ব্যাড। সো যতগুলো ইভেন্ট হয়ে আসছে, আমাদের বারবিকিউ পার্টি, তারপর পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ, এবং অমিত যে ইভেন্টটা বলছে 21 ফেব্রুয়ারি, খুবই ভালো একটা আইডিয়া, এটাও করা যায়। এটা আসলে এটা করা উচিত, কারণ এটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা ইউনেস্কো অল মেম্বার কান্ট্রি সবাই এটার ইনভলভ। But lucky, মানে interesting ব্যাপার, I think USA is not member of UNESCO, but anyway, doesn't matter. আমরা এটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে
এটা অ্যারেঞ্জ করলে মানুষ এটা সম্পর্কে জানতে পারবে। এটাও একটা ওয়ে বাংলাদেশকে মানুষের কাছে জানানো। আমার কাছে মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা যারা বাংলাদেশিরা আমেরিকায় আছি তাদের ইউএস কমিউনিটির সাথে এঙ্গেজ হওয়া এবং কালচার শেয়ার করা, যেটা মিজোরিতে আমি খুব ভালোভাবে করতে পারছিলাম। ওখানে আমরা ইউএস কমিউনিটির সাথে অনেক এঙ্গেজ ছিলাম, বাট এফএসইউতে মানে ফ্লোরিডায় ওরকম ইভেন্ট নাই। এটার পেছনে একটা কারণ, আমাদের হোস্ট ফ্যামিলি সিস্টেম নাই ইউনিভার্সিটিতে, যেটা আমার আগের ইউনিভার্সিটি ছিল। সো হোস্ট ফ্যামিলি সিস্টেমে প্রত্যেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একটা ইউএস ফ্যামিলির সাথে কানেক্টেড থাকে। সো সেখান থেকে খুব ভালো একটা ইন্টারাকশন হয়। এনিওয়ে, সেটা তো ইউনিভার্সিটি লেভেলের ব্যাপার। পারহ্যাপস আমরা রিকোয়েস্ট করতে পারি এফএসইউ কে এগুলোর ব্যাপার চিন্তা করার জন্য। এরপরে আমার পয়েন্ট হচ্ছে নিউ মানে মেম্বারদের থেকে নতুন কোনো ইভেন্টের আইডিয়া নাও, কারণ অনেকের অনেক ভালো ভালো আইডিয়া আসে, যেমন অমিতের অনেকগুলো ভালো আইডিয়া আসছে। সার্টেনলি আরো অনেক মেম্বার যারা আছে সবারই অনেক আইডিয়া আছে। সো সার্টেনলি তারা যদি সেটা শেয়ার করে, আই উইল হ্যাপিলি কনসিডার অ্যান্ড আমরা এটা করার চেষ্টা করব। এবং আমার নিজেরও কিছু আইডিয়া আছে, যেমন ফর এক্সাম্পল আমরা ইচ্ছা করলে পিকনিক করতে পারি কাছাকাছি 2-3 ঘন্টা ড্রাইভ ডিস্টেন্স বা যে কোনো ডিস্টেন্সে একটা পিকনিকের মতো অ্যারেঞ্জ করা যায়। সার্টেনলি যখন ভালো ওয়েদার থাকবে, লাগে এরকম হট সামারে এটা করা খুব ডিফিকাল্ট। এগুলো অবশ্য কোভিড এর পরে করতে হবে, এই মুহূর্তে এটা পসিবল না। বাট ইন ফিউচার মেবি এটা স্প্রিং 2021 হবে, অথবা তার উপরের কমিটি যদি এটা করতে পারে, কারণ স্প্রিং যদি কোভিড এর কারণে বন্ধ থাকে অনেক কিছুই করা হয়তো পসিবল হবে না। এনিওয়ে, হোপফুলি ইউনিভার্সিটি উইল ওপেন। সো এই পিকনিক আমাদের তো মানে আমরা কার্পুলিং করতে পারি, বিভিন্ন সবার গাড়ি তো অনেকের আছে। সো একে অনেকে রাইড দিয়ে যে কোনো ভাবে ম্যানেজ করা যাবে। ইভেন বাসও রেন্ট করা যায়, বাট দ্যাট ইজ টু মাচ, লাইক $1,000 or more লাগে ইউজুয়ালি পুরো একটা বাস রেন্ট করতে আমেরিকাতে। ইটস কস্টলি। যদি পসিবল হয় এফএসইউর মাধ্যমে, এফএসইউ কে বুঝিয়ে যদি ওদের পকেট থেকে $1,000 নেওয়া যায় যে এটা একটা স্টাডি ট্যুরের মতো, দেন হোয়াই নট। এফএসইউ হ্যাভ লট অফ মানি। রিসার্চের জন্য টাকা অনেক সময় কম থাকে, কিন্তু ইভেন্টের জন্য এদের টাকার কোনো অভাব থাকে না, এটা আমার প্রফেসরই আমাকে বলছে। সো এনিওয়ে, সো পিকনিকটা আমরা করতে পারি, আমাদের ট্রান্সপোর্ট উড নট বি এ প্রবলেম। সো আরেকটা কাজ করা যায়, আমরা মুভি শো করতে পারি। আই থিঙ্ক অমিত খুব ইন্টারেস্টেড হবে, কারণ ও একজন মুভি ক্রিটিক। ওর একটা ও রিসেন্টলি একটা সিনেমা কথন গ্রুপ করছে, ইউটিউবে ওটা আছে। সো ওইটার ইন্টারেস্ট ফিল করবে, এবং যেই কমিটিতে থাকুক তারা এটা করতে পারবে। এবং এই মুভি শোটা অনেক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বিভিন্ন ইউনিভার্সিটিতে করে। আমি আরকানসা ফায়াতবিলে দেখছি ওদের বাংলাদেশ মুভি সোসাইটি বা এরকমই একটা আছে, মানে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন তো আছে, আরো একটা অ্যাসোসিয়েশন আছে মুভি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। ওরা হচ্ছে বাংলাদেশি মুভিগুলো ইউনিভার্সিটিতে দেখায়, ঠিক আছে? সো এই জিনিসটা আমরা আমাদের তো ইয়া আছে, ওখানে আমাদের একটা গেম সেন্টার আছে এফএসইউতে, সেখানে মুভি তো আমাদের তো এফএসইউতে মুভি দেখায়, ওখানে মুভি ক্লাবও আছে এফএসইউ। ওদের সাথে কোলাবোরেশন করে আমরা বাংলাদেশের ভালো প্রমিনেন্ট মানে ফেমাস যেসব মুভি যেগুলো ইন্টারন্যাশনাল এক্সপোজার পেয়েছি, ওই মুভিগুলো আমরা দেখাতে পারি। এখানে ইংলিশ সাবটাইটেল আছে, প্রয়োজন ইংলিশ ডাবিং কালেক্ট করা যাবে, ইউজুয়ালি ইট শুড নট বি এ প্রবলেম। এবং এগেইন কক্স এসজিএ যদি ফান্ড দেয়, তো ওই মুভিকে অফিসিয়ালি পারচেস করেও নিয়ে আসা যাবে, নট লাইক টরেন্ট থেকে ডাউনলোড করে দেখালাম, এটাও হয়তো করা লাগবে না। বাট এনিওয়ে দেয়ার উইল বি আ ওয়ে টু ডু ইট। সো একটা মুভি শো করা যায়। আমার মনে হয় আমাদের ভালো ভালো বাংলা মুভি আছে, যেটা আমরা এফএসইউতে তো প্রায় মুভির অনেক ইভেন্ট হয়, ওরা অনেক ধরনের মুভি দেখায়। ওরা একেবারে কমার্শিয়াল ব্লকবাস্টার টাইপ মুভিও দেখায়, আবার অনেক সোশ্যাল মুভিও দেখায়। তো আমাদের বাংলাদেশি মুভিগুলো আমরা দেখাইতে পারি ওদের সাথে ইন কোঅর্ডিনেশন উইথ এফএসইউ মুভি ক্লাব। আরেকটা ইভেন্ট আই থিঙ্ক উই মিসড ইট, আমাদের অ্যাসোসিয়েশন কখনো করেনি, এটা অনেক জায়গায় আছে, লাইক ইউটি ডালাস, তারপর ন্যাশভিলে আমি দেখছি, তারপরে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি গুলো দেখছি বাংলাদেশরা করে, সেটা হচ্ছে পিঠা উৎসব। হ্যাঁ, সো এটা শীতকালে প্রবাবলি উড বি এ গুড আইডিয়া, বাট যে কোনো সময় পিঠা উৎসব করা যায়। আমরা টম ব্রাউন পার্ক বা যে কোনো লোকেশনে আমরা এটা একটা আড্ডার মতো দিলাম, এবং পিঠা আমি শিওর যে সবাই যথেষ্ট মানে ইভেন্টের সময়, স্পেশালি এই গ্লোবাল ক্যাফের সময় আমি তো সবার রান্না করা দেখছি। এভরিওয়ান ইজ সো ব্রিলিয়েন্ট। তারা ইউটিউব থেকে একটা রেসিপি দেখে যখন ফার্স্ট টাইম দে কুকড ইট ওয়াজ মার্ভেলাস। সো যদি এগেইন এন্ড এগেইন কুক করে সবাই খুবই ভালো হবে, কুক হতে পারবে। এবং আমি পার্সোনালি কয়েকজনকে সাজেস্ট করবো ইউটিউব চ্যানেল খোলার জন্য, কারণ তাদের রান্না এতই ভালো। আমি মাঝে মাঝে আনাহিত যখন নতুন আইটেম ট্রাই করে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে দেখে, এবং আমি দেখলাম তাদের অনেক ভিউ আছে, এবং আই হার্ড দে আর্ন এ হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি ফ্রম ইউটিউব চ্যানেল। এরকম বিখ্যাত কয়েকজন ইউটিউবার বাংলাদেশে আছে। সো পিঠা উৎসব খুব ইজিলি করা যায়। আমাদের সবার কুকিং স্কিল সম্পর্কে আমার বেশ ভালো কনফিডেন্স আছে। তো
আমরা ইউটিউব দেখে যদি রেসিপি দেখি, আই থিঙ্ক ইট উড বি ভেরি গুড, অ্যাট লিস্ট ইট উড নট বি ব্যাড। সো এটা অবশ্যই ভালো হবে, আমরা পিঠা উৎসব করতে পারি। ফুডের টেস্ট মেইন ইস্যু না, মেইন ইস্যু হচ্ছে আড্ডা দেওয়া, দ্যাটস ইম্পর্টেন্ট। এবং সাথে ফুড থাকলে, কারণ বাঙালি মানে একটু গান বাজনা, একটু খাবার আর একটু আড্ডা, সো এটা খুবই ভালো হবে। সো এইগুলো হচ্ছে আমার নিউ ইভেন্ট, কিছু নিউ ইভেন্ট সাজেশন। এরকম আমি আমার কমিটিতে আমি যদি ইলেক্টেড হই, আই উইল বি ওপেন টু অল সাজেশনস। এরপরে আমি অমিতের যে পয়েন্ট গুলো নিয়েছে মানে বলছে, তার থেকে কয়েকটা আমি উল্লেখ করবো। যেমন কোভিড নিয়ে ওর প্ল্যানটা খুবই ভালো, এবং এটা আসলে করা উচিত যাতে কেউ আইসোলেটেড ফিল না করে। মানে আই মিন বাংলাদেশে তো আমরা দেখছি কি হয়, যে মানে একজন কোভিড পেশেন্ট তার নেইবাররা তাকে ডিসলাইক করতেছে। সো এটা তো ইউএস, মানে আমরা এখানে ওই আর আমাদের মধ্যে ওইসব মেন্টালিটি নাই। সো সার্টেনলি যদি কেউ কারো আল্লাহ না করো গড ফরবিড যদি এরকম হয়ে যায়, দেন কমিটি উইল বি দ্যার। আমাদের লাস্ট যে আমাদের কমিটির মিটিং হয়েছিল ওমর ভাইয়ের সাথে, ওমর ভাই নিজেও এটা বলে, আমরা ওনার সাথে আলোচনাও করছি, এবং আমরা অ্যাকচুয়ালি এটা নিয়ে একটা পোস্টও দিব। ইলেকশনের আগে আমাদের ডিসিশন ছিল যে ইলেকশনের পরে আমরা এই পোস্টটা দিব। অ্যাকচুয়ালি এই পোস্টটাই ছিল যে কোভিড নিয়ে যদি কারো কোনো কারণে কাউকে যদি মানে 14 days অরসো কোয়ারেন্টাইন করতে হয়, ইন দ্যাট কেস কমিটি তার সাথে থাকবে। উই ক্যান ডু শপিং ফর ইউ, উই ক্যান ডু এনিথিং, যা লাগবে উইল ডেলিভার অ্যাট ইউর ডোর স্টেপ, and that's it. So feel free to contact current committee or transition time এ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, নিউ কমিটি যখন আসবে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং ওমর ভাই নিজেও বলছে যে বাংলাদেশ কমিউনিটি যে আছে তারাও আমাদের ব্যাপারে জিজ্ঞেস করেছিল যে ওরা কেমন করতেছে, হাউ দে আর ডুইং, এবং এটা নিয়ে ওমর ভাই মনে একটা মেসেজও দেয়, এবং সেই পোস্ট আমরা গ্রুপে দিয়েছি। সো দ্যাটস ইম্পর্টেন্ট। যে কোভিড হোপফুলি কারো কিছু হবে না, বাট রিসেন্টলি ইউনিভার্সিটি ওপেন হওয়াতে এখন কিন্তু রেট একটু বাড়বে, এবং অলরেডি অনেকে পার্টি করা শুরু করে দিচ্ছে। আই থিঙ্ক প্রেসিডেন্ট জন থ্রেশারের একটা মেসেজও আসছে যে FSUPD arrested 7 students for violating social distancing. So hopefully আমরা নিরাপদ থাকবো এর থেকে। তবে যারা টিএ তাদেরকে আমি বলবো এক্সট্রা সতর্ক থাকার জন্য, পারহ্যাপস ইউজ 2 masks, একটা KN95 যদি পাওয়া যায়, এবং 2টা মাস্ক পরলে আমি দেখছি ভালো মানে অনেক বাংলাদেশি ডাক্তার কমিউনিটিতে অনেকেরই একটা মাস্ক পরে, অনেকেরই ডাক্তারদের কোভিড হয়েছে, 50-60 জন মারাও গেছে আমার চিনা জানা ফ্রেন্ড লিস্টে, এবং আমার ওয়াইফের যারা ব্যাচমেট তাদের অনেকেই কোভিড পজিটিভ। হোপফুলি দে উইল বি গুড সুন। বাট ডাক্তার কমিউনিটি ইন বাংলাদেশ তারা একটা মাস্ক পরেও কোভিড পজিটিভ হয়েছে। সো ইট ইজ সো ডেঞ্জারাস। সো আমার মনে হয় তোমরা যারা টিএ ক্লাস নিতে হয়, স্টুডেন্টদের সামনে ফেস টু ফেস হতে হবে, ইউ ক্যান ইউজ 2 masks আই থিঙ্ক, কারণ 2টা মাস্ক চান্সটা অনেকটাই কমিয়ে দেয়। সো বারবিকিউ পার্টি নিয়ে অমিত যেটা বলছিল যে ডিসেম্বরে করা যায় কিনা এবং প্লেসটা চেঞ্জ করা যায় কিনা, আমার আসলে আমি ক্যাসকেড পার্কে মাঝে মাঝে হাঁটতে যাই, আমার খুবই ভালো লাগছে লোকেশনটা। আমি শিওর না যে বারবিকিউ স্লট আছে কিনা, বাট ওখানে একটা দোকান আছে পাশে, ওই দোকানে খুব সার্টেনলি ফুড শপ, সো ওদের কিচেন আছে, সামহাউ উই ক্যান ম্যানেজ, এবং পোর্টেবল বারবিকিউর অনেক কিছু থাকে। সো এটা প্রবাবলি সামহাউ আমরা যদি ওই লোকেশনটা কনসিডার করি, এবং দরকার হলে ওই শপের সাথে কথা বললাম, ওরা আমাদেরকে দিতেও পারে, আমরা হয়তো ড্রিঙ্কস বা আদার স্টাফ ওদের থেকে পারচেস করলাম, নো প্রবলেম। সো একটা কোলাবোরেশন হলো। ওই ক্যাসকেড পার্কে আমার কাছে খুবই পছন্দের জায়গা, এবং আই হোপ কোনো একটা ইভেন্ট যদি আমরা ওখানে সামহাউ অ্যারেঞ্জ করতে পারি, ইট উইল বি এ নাইস সাইট। আর নিউ স্টুডেন্টদের হেল্পের ব্যাপারে অমিতের কথা হলো আমার খুব ভালো লাগছে, এবং এটা অলরেডি এখানে সবাই মানে কমিটির ব্যানারে হোক বা পার্সোনাল লেভেলে হোক অলরেডি সবাই করতেছে। সো আই থিঙ্ক নিউ কমিটিও এই ব্যাপার সব খেয়াল রাখবে, এবং আমরা প্রত্যেককে পার্সোনালি জিজ্ঞেস করতে পারি রাইট বা এনিথিং লাগলে, আমি যদি না পারি আরেকজন, সেও যদি না পারে কমিটির বাইরের কেউ, যে কেউ হেল্প করতে পারে। এবং প্রতি উইকে তো মানুষ গ্রোসারিতে কেউ না কেউ যায়, সো দ্যাট উইল বি এ হেল্প। আর আমার আরেকটা প্ল্যান আছে, যেটা হচ্ছে ইউজুয়ালি ঈদ উল ফিতর আমরা কমিউনিটির সাথেই, মানে আমাদের বাংলাদেশ কমিউনিটির সাথেই করি। সো আমরা বেসিক্যালি লজিস্টিক সাপোর্ট দিই, বেসিক্যালি ওনারা অ্যারেঞ্জ করে। বাট কখনো যদি কোনো সময় এমন হয় যে একটা ঈদ আমরা মনে হয় নিজেরা বারবিকিউ পার্টি অ্যারেঞ্জ করছিলাম, তো সেটাও ওই টম ব্রাউন পার্কেই করতে হয়েছিল, বিকজ অফ কুইক ডিসিশন আমাদের তো সাথে সাথে করতে হবে। টম ব্রাউন পার্ক ইজ ফ্রি অ্যান্ড অ্যাক্সেসিবল অলওয়েজ। সো আমার মনে হয় ওইটা ওয়েদারের জন্য এখন যে ঈদগুলো হবে এটা হবে সামারে, আগামী 3-4 বছর ঈদ কিন্তু ওই মে মাসে পরেই হবে। সো এটা একটু ডিফিকাল্ট বারবিকিউ, মানে এটা একটু ডিফিকাল্ট এই ঈদের সময় এই ধরনের পাঞ্জাবি শাড়ি টাইপের ড্রেস পরে এই গরম জায়গায় ইভেন্টটা করা একটু ডিফিকাল্ট। সো আমার প্ল্যান হচ্ছে যে আমরা এটা বিভিন্ন কমিউনিটি সেন্টার, স্পেশালি আমেরিকাতে চার্চ বা চার্চ গুলো এগুলো কাজে ইউজ হয়,
বা আদার যেসব কমিউনিটি সেন্টার আছে ওদের সাথে কন্ট্যাক্ট করে যদি আমরা ওখানে অ্যারেঞ্জ করতে পারি, কারণ ওখানে কিন্তু ইয়া থাকে, কিচেন থাকে। এবং আমার মনে আছে আমরা মিশু ভাইয়ের যে অনুষ্ঠান একটা দাওয়াত ছিল, ওখানে কিন্তু আমরা দেখছি কিচেন আছে। তারপর আমাদের কুরবানি ঈদের ইভেন্টটা প্রবাবলি কোনো একটা চার্চ বা কমিউনিটি সেন্টারে হয়েছিল, একটা তো ওই যে টেম্পল ইসরায়েলের কোনো একটা ইভেন্ট হয়েছিল। সো ওখানে কিন্তু কিচেনই আছে, সো আমরা অনেক কিছু ওখানেও করতে পারি। আর বেসিক্যালি সেটারও প্রয়োজন নাই, উই কুক, যেহেতু এটা প্রবাবলি পটলাক টাইপ ইভেন্ট হবে, সো আমরা নিজেরা কুক করে নিয়ে গেলাম, ওখানে অ্যাটলিস্ট হিটিং এলিমেন্ট গুলো তো আছে। So এটা একটা পসিবিলিটি যে ঈদের ইভেন্ট যদি আমাদের নিজেদের করতে হয়, আর যদি কমিউনিটির সাথে হয় দেন উই হ্যাভ নো হেডেক। আমরা বেসিক্যালি জাস্ট লজিস্টিক সাপোর্টটা সবসময় দিই, সেটা আমরা করতে পারবো, যেটা আমি অলরেডি বলছি যে কোলাবোরেশন উইথ আদার স্টুডেন্ট অর্গানাইজেশন এন্ড অলসো সোশ্যাল অর্গানাইজেশনস লাইক আমাদের বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন যেটা আছে। সো দ্যাটস অল। তোমার যদি মনে হয় ইফ আই এম গুড এনাফ, আই রিকোয়েস্ট ইউর ভ্যালুয়েবল ভোট। সো এটা তো বলে, এবং ফাইনালি শেষ করতেছি, যাকে বেস্ট ক্যান্ডিডেট মনে হয় ভোট ফর ইট, এবং এই স্পিরিটটা যেন, বিএস এর স্পিরিটটা যেন সবসময় থাকে। দ্যাটস অল। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ লিমন ভাই, আপনিও অনেক সুন্দর সুন্দর পয়েন্ট বলেন, কিছু সিমিলার পয়েন্টস এন্ড কিছু নিউ পয়েন্ট, যেরকম কক্সের পয়েন্টটা। তারপরে হ্যাঁ, ও আমি তো বলেছে বা বিগ স্কেলে যদি আমরা ইয়ে করতে পারি ইন্ডিপেন্ডেন্স ডে। এখন আমরা যেহেতু টাইম তো আমরা 9:16, আমরা হয়তো সবাই যারা আছে তারা হয়তো একটা করে যদি প্রশ্ন করে, এবং প্রশ্নের উত্তরগুলো মানে সংক্ষিপ্ত, হয়তো 2-1 মিনিটের ভিতরে, কারণ হয়তো টু দা পয়েন্ট প্রশ্ন হলো। খুবই সুন্দর পয়েন্ট সবাই শুনলেন। আমি একটু অ্যাপোলোজাইজ করবো, আমাকে অ্যাকচুয়ালি রুবেল ভাই, মেহেদি ভাই ফোন দিয়েছিলেন, ওনারা ফেসবুক লাইভে দেখছিল, বাট কোনো কারণে সবার ফেস বা সবার এই আইকনটা দেখা যাচ্ছিল না কোনো কারণে। আমি গ্যালারি ভিউতে দিয়েছিলাম, কোনো কারণে হয়তো শুধু 4 না 5 জনকে দেখা যাচ্ছে, তো ওটা একটু কথা বলছিলাম, সরি। আর তো আমার যেটা টেক অ্যাওয়ে, যে আমার এখন মনে হচ্ছে যে যদি 2 জনই হতে পারতো ভালো হতো, কারণ 2 জনের যে পয়েন্ট গুলা হ্যাঁ ভালো হতো। বা এখানে অর্ক ভাই আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে মানে মানে পজিশন যেহেতু একজনই হবে, বাট আমি যেটা শুরুতেও বলছি যে আমাদের দুজনের ম্যানিফেস্টোতেই পয়েন্টস আছে যেগুলা, এবং আমি বলবো যে হয়তো আমরা কেউ যদি হইও এবার অনেক কিছুই, যেমন লিমন ভাই অনেক যেসব আইডিয়ার কথা বললেন বা আমিও যেসব কিছু কথা বলছি, অনেক কিছুই হয়তো কোভিড এর কারণে পসিবল, মানে ইমপ্লিমেন্ট করা পসিবল নাও হইতে পারে। যেমন কক্সের ফান্ডিং এর কথাটা, এটা কিন্তু আমরা অনেক দিন ধরেই চিন্তা করতেছি, যখন আমরা সেই কমিটি ছিলাম, রুবেল ভাই, আমি, হ্যাঁ অর্ক ভাই হ্যাঁ আর মেহেদি হ্যাঁ ভাই, তখন কিন্তু মেহেদি ভাই ট্রেজারার ছিলেন, এবং আমরা কিন্তু অনেক ট্রাই সিরিয়াসলি জিনিসটা করছিলাম। নিয়ে অনেক দূর চিন্তা ভাবনা করছি, অনেক দূর যাওয়ারও চেষ্টা করছি। কিন্তু কিছু কমপ্লিকেশনস আছে যে কারণে আমরা ওই সময় আসলে এক্সিকিউট করতে পারি নাই, এবং আলটিমেটলি সেটা হয় নাই। বাট এখানে অবশ্যই আমি বলবো যে লিমন ভাইয়ের অবশ্যই একটা বোনাস পয়েন্ট হচ্ছে যে ভাইয়া অলরেডি জিনিসটা একটা অর্গানাইজেশনের পক্ষ থেকে হ্যান্ডেল করছেন, মানে আমরা চিন্তা করছি শেষ পর্যন্ত করতে পারি নাই, কিন্তু লিমন ভাই রাইট। অলরেডি জিনিসটা করে আসছেন, ওনার এক্সপিরিয়েন্স আছে, পজিশনে আসেন, অবভিয়াসলি ভাইয়াটা ইমপ্লিমেন্ট করবেন, এটা আমি এক্সপেক্ট করি। যদি সেটা নাও হয়, বা যদি এমন হয় যে ভাইয়া প্রেসিডেন্ট হলেন কিন্তু এই কমিটি সেটা কোনো কারণে পারলো না কোভিড সিচুয়েশনে, আমি এক্সপেক্ট করবো যে ফিউচার কমিটি, মানে এই কক্সের ফান্ডিংটা বিএস এর কোনো না কোনো পয়েন্টে যে আনতেই হবে। আমরা আগের কমিটি গুলোতে থেকেও পারি নাই, লিমন ভাই বা আমরা যেটাই আসি, নেক্সট কমিটি যদি পারে খুব ভালো, করোনা বা প্যান্ডেমিকের কারণে নাও পারতে পারে, যদি সেটাও হয় পরবর্তী কমিটি যে আসবে হোপফুলি ততদিনের সিচুয়েশন নিশ্চয়ই ভালো হবে, মানে আগামী ফলের কথা বলতেছি, তখন যেন অবশ্যই এটা মানে নিয়ে আসে। এবং আমি যদি ভাইয়ার কিছু পয়েন্ট এমফাসাইজ করি, যেমন লিমন ভাই অনেকগুলো ভালো পয়েন্টের কথা বলছেন, যেমন পিঠা উৎসব, এটা মানে আমিও ভাবছিলাম, আমিও দেখছি অন্যান্য ইউনিভার্সিটি, বা ভাইয়ের সাথে একদিন কথা হয়েছিল এটা নিয়ে, তখনও ভাই এটা উল্লেখ করছিলেন। মুভি শো এর কথাটাও খুবই একটা ইন্টারেস্টিং পয়েন্ট, বিকজ আসলে মুভি থিয়েটার আছে, এবং অনেক সময় কিন্তু আমি দেখছি আমাদের ইন্টারেস্টিং ব্যাপার, আমাদের বিএস এর কিন্তু একটা ফেসবুক পেজ আছে, আমরা তো নর্মালি গ্রুপে সব অ্যাক্টিভিটি, আমাদের একটা পেজও আছে, এবং আমি ওই পেজে আমাকে যখন মানে মডারেটর করা হলো, আমি দেখছি পুরানো মেসেজ গুলো আমি দেখতেছিলাম, এবং আমি দেখছি যে কোনো একটা পয়েন্টে কোন একটা বাংলাদেশি সিনেমা, আমি ভুলে গেছি কোনটা, ছুঁয়ে দিলে মন কিংবা ঢাকা অ্যাটাক, বা কোন একটা সিনেমার মানে প্রদর্শনীর ব্যাপারে কেউ কমিউনিকেট করছিল বিএস এর সাথে, তখন হয়তো আমি তো তখন ছিলাম না, বা যেই ছিলেন তারা হয়তো মানে মেসেজটা চোখে পড়ে নাই, মানে তারা কিন্তু এরকম মানে শো করে আর কি, মানে বিভিন্ন সিনেমা যখন রিলিজ পায় তখনই দেশের বাইরে শো করা হয়, যেমন দেবী সিনেমাটাও কিন্তু অস্ট্রেলিয়া, সিডনি অনেক জায়গাতে কিন্তু শো করা হয়েছে। তো যেমন মিশন মিশন এক্সট্রিম আসতেছে সামনে, যেটা ঢাকা অ্যাটাকের টিমই করছে আর কি, ওরা কিন্তু সিনেমাটা ইন্টারন্যাশনালি রিলিজ করার ওদের প্ল্যান আর কি। তো সেরকম লিমন ভাই যেটা বলছে, যদি আমাদের এরকম ফান্ডিং থাকে তাহলে ওই দরকার হলে ওদের সাথে কমিউনিকেট, ওরা তো কমার্শিয়াল ভাবে দেখাবে, ওরা নিশ্চয়ই ফ্রিতে দেখাবে না, তা আমরা যদি ওদের সাথে কমিউনিকেট করে ওদের প্রিন্টটা নিয়ে আসতে পারি এবং আমাদের ওই থিয়েটারে দেখানো যায়, এবং যেহেতু ওদের ইন্টারন্যাশনাল রিলিজের প্ল্যান আছে, অবভিয়াসলি সাবটাইটেল থাকবে, ডাব ভার্সন যদি নাও থাকে সাবটাইটেল নিশ্চয়ই থাকবে। সো এটা যদি আমাদের থিয়েটারে দেখানো যায়, এটা কিন্তু একটা মানে বেশ চমৎকার একটা আইডিয়া, মানে যে কমিটি আসুক, এবং এবার যদি নাও পসিবল হয়
ইন ফিউচার এটা যেন অবশ্যই করা হয়, খুবই ইন্টারেস্টিং একটা আইডিয়া। ইভেন ওল্ডার মুভিজ, বুঝছো না, Older ওল্ডার মুভিজ movies লাইক like older আমাদের আয়নাবাজি বাংলাদেশেরই বা অনেক অনেকেই পুরানো যারা একটু হ্যাঁ। জুনিয়র হয়তো বা কিছু, তারা অনেকেই শঙ্খনীল কারাগার দেখেনি, আগুনের দেখেন, পরশমণি দেখেনি, জীবন থেকে নেয়া। যেমন থেকে না, তো আঙ্গনদিক অনেক কিছু আছে, মানে হ্যাঁ ঠিক আছে, খুব ভালো ভালো এটা মুভি খুব আমরা ভালো দেখাতে মুভি, বা পারি। সাকিব খানও ভালো অভিনেতা, কিন্তু সবই ঠিক আছে, কিন্তু ওগুলা ওই মুভিগুলোরও একটা আমাদের হয়তো হিস্টোরিক ইম্পর্টেন্স আছে, ওগুলোর হয়তো প্রিন্ট ভালো পাওয়া যাবে কিনা তা জানি না, তবে এই মুভিগুলো দেখা যায় যে অনেকেই না বলবো না, কেউ কেউ হয়তো অতটা হয়তো দেখা হয়নি, কারণ ভালো প্রিন্ট নেই বা অ্যাভেলেবিলিটি নেই বা সাবটাইটেল যারা বাহিরের তারা নেই। তো মানে ওই একটা পয়েন্ট আমার ভালো লেগেছিল, কগস এর ব্যাপারটা, বা এই যে আর্কাইভ করে রাখা, সব সব মানে ভেরি রিফ্রেশিং পয়েন্টস। এবং এই পয়েন্ট গুলা কি, যেহেতু লিমন ভাইও কমিটিতে ছিলেন, তুমিও ছিলা, আমিও ছিলাম, আমাদের অন এন্ড অফ কিছু আলাপ হয়েছিল, বাট কোনো কারণে ওই বছর ইমপ্লিমেন্টেশন হয়নি। গ্লোবাল ক্যাফে আমরাও ভাবছিলাম, কিন্তু তখন এনাফ লোক ছিল না। সো হ্যাঁ এরকম অনেক কিছু এরকম, সো এগুলো তো ওইখান থেকে আসে, আমার কাছে মনে হয় আর ভালো। ভাইয়া কিন্তু ওই যে আমার ঈদের পয়েন্টটা তো আমি একটু বলি, হ্যাঁ ছিলেন যে ঈদ হচ্ছে আমরা যেবার আমাদের কমিটি যেবার ছিল আর কি, আমরা ঈদুল রাইট ফিতরটা আমরা করছিলাম সামারে সাডেন ডিসিশনে, রুবেল ভাই, আমি, আপনি এবং মেহেদি ভাই হ্যাঁ যখন ছিলাম, এবং লিমন ভাই যেটা বলেন খুব কুইকলি জিনিসটা করা হয়েছিল। বাট এটা আমি খুবই কমিউনিটি, মানে আমাদের স্টুডেন্ট কমিউনিটিকে, মানে ওইবার সামহাউ যেটা হয়েছে যে আমাদের স্টুডেন্ট সংখ্যা এখন অনেক বেশি, ফলে আগে যেটা হতো যে বাংলাদেশি কমিউনিটি আমাদেরকে ইনভাইট করতো, এখন আসলে সেটা তাদের জন্য হয়তো ফিজিবল না, মানে আমরা মোর দ্যান লাইক 50 পিপল, ওনাদের জন্য জিনিসটা কঠিন হয়ে যায় হয়তো বা, তাই ওনারা ওটা মানে ওইবার করে নাই। বাট ভাইয়ারা চিন্তা করছিলেন যে আমাদের স্টুডেন্টরা কি তাহলে ঈদের ইয়েটা মানে মিস করবে, তাহলে খুব রাইট মানে কুইক ডিসিশনে কাজটা করা হয়েছিল, 1-2 দিনের সিদ্ধান্তে। উইকডেতে আমার মনে আছে মঙ্গলবার বা বুধবারে ছিল এটা, নট উইকেন্ড, মানে উইকডে ঈদের দিন যেদিন ছিল সেদিনই আমরা করছিলাম, মানে সবাই ভার্সিটিতে ক্লাস করে, অফিস করে, টিএ ডিউটি করে, আরে ডিউটি করে, তারপরে টম ব্রাউনে আমরা গেছি, সবাই রান্না বান্না করে আনছে, মানে দ্যাট ওয়াজ লাইক এন অ্যামেজিং ইভেন্ট। মানে এই 2 দিনের নোটিশে যে আমাদের স্টুডেন্ট কমিউনিটি এরকম একটা ইভেন্ট পুল করতে পারছে, এটা আসলে বিরাট ব্যাপার। এবং লিমন ভাই যেটা বলেন আমি ওটাই এটা বলবো খুবই যে ভালো। এটা যেহেতু এরকম আনপ্ল্যান ভাবে এবার করা গেছে, এই আসুক, এটা একটা ট্রেন্ডই সেট করে দেওয়া উচিত যে ঈদুল ফিতর আমরা নিজেরাই সেলিব্রেট করব। সেটা ভাইয়া যেটা বললেন সামারে হয়তো পার্কে করাটা প্রবলেমেটিক হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই ওই যে টেম্পল ইসরায়েলে আমরা মিশু ভাইয়ের প্রোগ্রামটা অ্যাটেন্ড করছিলাম, হ্যাঁ হ্যাঁ আর রাসেল ভাইয়ের প্রোগ্রাম আমরা হচ্ছে যে চার্চে যেমন আমরা কিছু হ্যাঁ প্রোগ্রাম হ্যাঁ অ্যাটেন্ড করছি, সেগুলাকে যদি ভাড়া করা যায় সেখানেও যেন আমরা মানে দেখতে এ পারি, ধরনের হ্যাঁ। ইভেন্ট করতে আচ্ছা, পারি। আমরা এখন তাহলে প্রশ্ন উত্তরে হয়তো চলে যেতে হবে। তার আগে আমি প্রশ্ন হয়তো শুরু করলাম, আমি তো হ্যাঁ কথা sure. বলতেই আছি, আমি এখন ফাইনালি হয়তো থামতে হবে। আর কত, হ্যাঁ 3 বছর, হ্যাঁ এখন ফাইনালি মনে হয় মানুষ একটু যে ভাই আপনার কালচারাল সেক্রেটারি হওয়াটাই নতুন বাকি রয়ে গেল নতুন আর কি, কালচারাল, হ্যাঁ অ্যাকচুয়ালি আমি নমিনেটেড হয়েছিলাম তো। নমিনেশন পাইছিলেন, আপনি হ্যাঁ থেকে গেলে আমি নমিনেশন পারতেন। অ্যাকচুয়ালি পাইছিল, ভাবছিলাম যে হতে আমি পারতা। 4টা পোস্টে 4 বছর থাকতে ফুল এটা সার্কেল কিন্তু কমপ্লিট। রেকর্ড হয়ে যেত হ্যাঁ একটা। রেকর্ড দেখা যাক, বাট নিউ কাউকে চান্স দেওয়া মানে আসলে 3 বছর আসলে টু মাচ হয়ে গেছে মনে হয়। বাট ওই যে আমরা কিন্তু তার আগে আমার এই কমিটির, নতুন কমিটির যারা অলরেডি ইলেক্টেড, মানে যাদের কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, মানে এত ডাইনামিক তাদেরকে যারা, কংগ্রেচুলেশন তাদেরকেও অবশ্যই, একটা কংগ্রেচুলেশন দেওয়া অবশ্যই উচিত। এবং অবশ্যই। আমার মনে হয় 3জনই এখানে ওয়েল আছে। সজীব সেক্রেটারি এবার হয়েছে, সজীবকে তো আমরা আগেও চেয়েছিলাম, আগের ইয়ারে হয়তো কোনো কারণে ওই সময় ইয়ে ছিল। সোহান ট্রেজারার হয়েছে, সিনথিয়া কালচারাল সেক্রেটারি হয়েছে, এবং আমি সবার সাথেই পার্সোনালি তাদেরকে জানি, অনেক ভালো ছেলে আমি, প্লাস ওদেরকে সাথে কমিউনিকেশনও হয়েছে এর মাঝখানে, সো ওদেরকেও একটা কংগ্রাটস। এবং লিমন ভাইয়ের অমিতকে অলরেডি কংগ্রাটস যে তাদের এই আইডিয়া গুলোর জন্য, কে হলো না হলো লাইক ইউ সেড এগুলো কোনো বড় ব্যাপার না। একসাথে এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ভার্চুয়ালি হোক ফিজিক্যালি হোক, সেটাই হবে সব থেকে বড় ব্যাপার। সেটা এই বছরেই একেবারে সব করে ফেলতে হবে 3 মাসে, নো 3 বছরেও করা যেতে পারে। নেক্সট ইয়ার হলো, একটা ওই ইয়ার হলো, কখনো কখনো থাকে যে হ্যাঁ হ্যাঁ একটা জিনিস আমরা করবোই 26শে মার্চ আমরা করতে চাই, বা এটা করতে চাই, বা কখনো হয়তো একটা জিনিস হয় না, 1 বছর আরেকটা জিনিস হয়, বাট যাতে হয় সেটা হচ্ছে মেন। এটা যেন আর আমরা বললাম পরে আবার অনেক সময় ব্যাকে চলে গেল, সেটা যেন না হয় আমরা আশা করি। এবং যে পরিমাণ অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা পাইছি রিগার্ডিং ইলেকশন এবং রিগার্ডিং দিস ডিবেট, আমার কাছে মনে হয় এইটা কি এর হাফও পেলে আমরা ইনশাআল্লাহ সুপার হিট। হ্যাঁ, সো এটা। এবং আমি প্রশ্ন দিয়ে হয়তো শেষ করলাম, তারপরে হয়তো সবাইকে একটু করে চান্স দিলাম, তখন হয়তো আমাদের আপুরা ভাইয়ারা মাইক আনমিউট করে বা ভিডিও করে তারা আপনাদেরকে প্রশ্ন করলেন, এবং আপনারা খুবই সংক্ষিপ্ত ভাবে হয়তো উত্তর দিতে হবে। এখন 9:24 বেজে। আমার কোশ্চেন হচ্ছে যে আপনারা খুবই সুন্দর পয়েন্ট নিয়েছেন, প্যান্ডেমিক আফটার প্যান্ডেমিক, কিন্তু আমরা তো অনেক হলো 6 মাস, আরো হয়তো 6 মাস ডিসেম্বরটা পর্যন্ত আমাদের অনলাইন ক্লাসেস বা
এই বছরটা হয়তো ওরকম গ্যাদারিং করা সম্ভব না, কিন্তু যদি জানুয়ারি ফেব্রুয়ারি মানে স্প্রিং এর দিকে করা সম্ভব হয়, আবহাওয়া একটু ভালো হয়, তখন এই লাইক টম ব্রাউন হোক, ক্যাসকেড পার্ক হোক, রেজ হোক, কিংবা ওই যে অল দিস থিংস হোক, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, এই যে ডাবল মাস্ক, সিঙ্গেল মাস্ক, ট্রিপল যেই মাস্কই হোক মেনটেন করে বারবিকিউ ইভেন্ট হোক, বা আমাদের কমিউনিটির ভাইয়াপুরা মিলে হোক, স্টুডেন্ট কমিউনিটির যারা বড় ভাইয়াপুরা আছে গাড়ি দিয়ে হোক, কিংবা রান্না করে হোক, আমরা কি ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে স্প্রিং এ মাঝারি পরিসরেও একটা ইভেন্ট, মানে ফিজিক্যালি বারবিকিউ হোক কি যেটা হোক, এটা বা স্বাধীনতা সেলিব্রেশন হোক, এটা কি করা সম্ভব কিনা, এবং আপনারা মানে দুজনে কি মনে করেন একটু সংক্ষিপ্ত ভাবে বলা যায়, এবং কিভাবে হতে পারে সেটা? ওকে, সো হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব এবং আমি মনে করি ডিস্টেন্স মেনটেন করে করা যাবে, বাট বিফোর দ্যাট আমি চেক করব কারেন্ট লাইক এফএসইউর ভিতরে মনে হয় একটা টোটাল গ্যাদারিং লিমিট আছে, তালাসিতেও সিটি অথরিটির একটা ল আছে যে টোটাল গ্যাদারিং, এই বিষয়টা জানতে হবে। যদিও আমি কিছুদিন আগে আসলে আমরা লং ড্রাইভে বেরোইছিলাম এবং যে দেখলাম যে সি বিচে অনেক ভিড়, বাট এনিওয়ে মানে যদি কোনো রেগুলেশন না থাকে, কোনো লিমিট না থাকে যে না এত বেশি মানুষ এক হতে পারবে না, এই ধরনের কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকলে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে একটা ইভেন্ট করা, ফেস টু ফেস ইভেন্ট করা পসিবল, এবং সার্টেনলি লাগে 6 ফিট ডিস্টেন্স মেনটেন করা, সবাই ওইভাবে করে এটা অবশ্যই করা যাবে। আই থিংক আমরা এটা অ্যাপ্রোচ করবো, বাট বিফোর দ্যাট শিওর হয়ে নেবো যে কোনো রেগুলেশনস আছে। আমি সেটাই বলবো যে লিমন ভাই যেটা বলছেন যে অবশ্যই রুলস গুলো চেক করতে হবে এবং দেখতে হবে যে আসলে এখনো কিন্তু ডেইলি মানে ইনফেক্টেড রেট 2000 এর উপরে, মানে যেটা 16,000-এ ছিল সেটা কমতে কমতে এখন 2000-এ আসছে লাকিলি। বাট লিমন ভাই যেটা আগে উল্লেখ করছেন যে ক্যাম্পাস ওপেন হয়ে গেছে, সুতরাং এটা আবার একটা মানে সেকেন্ড আরেকটা ওয়েভ আসার একটা হয়তো বা সম্ভাবনা আছে। তো সেইটা মাথায় রেখে আমাদের ওই সময়কার স্ট্যাটিস্টিক্স গুলা খেয়াল করে সেটা করতে হবে। এবং আমাদের আমাদের তো মানে আমরা বাংলাদেশি, আমাদের তো মানে ব্যাপারটা হচ্ছে আমরা একটু ক্লোজ ডিস্টেন্সে না হয় আড্ডা দিতে পারি না আর কি, মানে আমাদের জিনিসটা জমে না আর কি। তো সেটা ইমপ্লিমেন্ট করা একটু ডিফিকাল্ট, মানে বলবো না যে খুবই সহজ, কিন্তু এখন সবাই কনসার্ন, অনেকদিন তো হয়ে গেছে, সবাই মোটামুটি মাস্ক এবং ডিস্টেন্সিং মেনটেন করা এসব ব্যাপারে মোটামুটি সবারই একটা আইডিয়া আছে। এবং আরেকটা ব্যাপার আমার মনে হয় খেয়াল রাখতে হবে, অর্ক ভাই যেহেতু একটা প্রশ্নটা করলেন, এইসব ইভেন্টে তো খাওয়া দাওয়াটা একটা মানে ক্রুশিয়াল পার্ট হিসেবে থাকবে আর কি, মানে বারবিকিউ হোক বা অন্যান্য কিছু হোক। তো খাওয়া দাওয়া গুলো আমরা খুবই হাইজেনিক ভাবে সার্ভ করতেছি কিনা, আমরা খাওয়া দাওয়া সার্ভ করার সময় মানে গ্লাভস পরে নিচ্ছি কিনা, তারপর হচ্ছে যে হ্যান্ড স্যানিটাইজার, মানে ইভেন যদি কোভিড বা প্যান্ডেমিক চলেও যায়, আমাদের এই প্যান্ডেমিক থেকে আমার মনে হয় আমাদের মানে অ্যাজ হিউম্যান বিংস আমাদের যেটা টেক অ্যাওয়ে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মানে আদার দ্যান সার্ভাইভিং আর কি, টেক অ্যাওয়ে হচ্ছে যে আমাদের মানে হাইজিন আরো সচেতন সবাই হয়েছি। মানে আমরা হয়তো আগে মানে এটা খাবার দেখলে ফ্রি পিজা দিচ্ছে ডিপার্টমেন্টে ঝাঁপায় পরে খেয়ে ফেলতাম, এখন তো সেটা হবে না, এখন তার আগে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবো, এই সাবান দিয়ে ধুবো, যত কিছুই হোক মানে সবাই খুবই কনসার্ন। মানে সো এই প্র্যাকটিস গুলো যাতে আমরা কন্টিনিউ করি খাবার সার্ভ করা বা এই ধরনের কেসেও, সেটা আমার মনে হয় খুবই দরকার। আর আর একটা কোশ্চেন মনে আসছে অর্ক ভাই, এটা আমি একটু বলে নেই যেহেতু বলতেছি। শিরিনের শিরিন একটা আপু বোধহয় কোশ্চেন আছে। সেন আপু প্রশ্ন একটা প্রশ্ন করছেন যে করছেন, হ্যাঁ স্পোর্টস এক্সিলেন্ট একটা ইভেন্টের, কোশ্চেন করছে আমার মনে হয়। চমৎকার প্রশ্ন, এবং এটার হ্যাঁ আমি আসলে মানে উল্লেখ করতে চাইছিলাম বাট তখন স্কিপ করে গেছিলাম। সেটা হচ্ছে যে এটা অলরেডি আমাদের যেটা এই যে নতুন আমাদের যে ফল 19 যে ব্যাচটা আসছে, ওরা যেমন আমি জানি জিম আছে এফএসইউর লিড সেন্টার আর কি, যেটা সেখানে ওরা কিন্তু রেগুলারলি হচ্ছে ব্যাডমিন্টন, তারপরে হচ্ছে অন্যান্য বিভিন্ন টেবিল বেশ কিছু টেনিস, স্পোর্টস, টেবিল টেনিস, বেশ কিছু হ্যাঁ স্পোর্টস অ্যাক্টিভিটিতে ওরা ইনভলভড আছে। এবং ওরা অলরেডি এটার মধ্যে উদ্যোগও নিছিল যে মানে কোন একটা স্পোর্টস মানে বিএস এর একটা উইং হিসেবে, কিন্তু লিমন ভাই যেটা অলরেডি সার্চ করলেন মুভির ব্যাপারটা, আমি বলবো যে এরকম ভাবেই বিএস এর মানে সবাই তো বিএস এর 50 জন মেম্বার সবাই তো আর নিচে যে খেলাধুলা করতেছে না, বাট মানে বিএস এর একটা উইং থাকতে পারে, স্পোর্টস উইং থাকতে পারে, একটা হয়তো মুভি উইং থাকতে পারে, এন্টারটেইনমেন্ট উইং থাকতে পারে, মানে এরকম বিভিন্ন উইং থাকতে পারে এবং যারা গান বাজনা, যেটা সবাই, গান এটা বাজনা আমার মনে হয় অলরেডি একটা উইং আছে, কালচারাল অলরেডি ইভেন্ট আছে, কালচার থাকে। ক্যালিবিডি আছে, মিউজিক গ্রুপ রাইট, যেটা আছে সেটাই বিএস এর সাথে ইন্টিগ্রেট হয়ে যেতে পারে। মানে তাতে হবে কি, মানে আমরা ওই কোনো একটা ইভেন্ট অর্গানাইজ করতে গেলে আমরা চিন্তা করি যে সবাইকে বলতে হবে, সবাইকে আনতে হবে, বিরাট আয়োজন হইতে হবে, সেটা না করেও কিন্তু ছোট পরিসরেও কিন্তু জিনিসগুলো করা যাবে। যেমন টেলিভিডি ওরা যে মিউজিক ইউটিউব চ্যানেলটা আছে শুভ, ওরা যারা নিজেরা একসাথে জ্যামিং করে তো ওরা ওগুলাই কিন্তু রেকর্ড করে ইউটিউবে দিয়ে দিচ্ছে। সবাই তো আর আমরা সবাই পারফর্মারও না, যেমন আমি নিজে হয়তো পারফর্মার না, আমি ওখানে যে পার্টিসিপেট করতেছি ওদের গানটা শুনতে পারতেছি। মানে সেটা যদি একটা অফিসিয়ালি আমাদের একটা মানে উইং হয়ে থাকে বিএস এর কালচারালটা, তাদের পারফরমেন্স গুলো আমরা যেমন দেখতে পারবো, সাপোর্ট করতে পারবো, ইচ্ছা হলে পার্টিসিপেটও করতে পারবো। একইভাবে স্পোর্টস, যেটা শিরিনা বললেন, একটা স্পোর্টস উইং থাকা উচিত বিএস এর। এবং এটা লিমন ভাই যেটা বলছেন কক্সের ফান্ডিং বা এই ধরনের ফান্ডিং যদি বিএস এর থাকে, তাহলে ওদের যে সমস্ত গিয়ার দরকার, যেমন হয়তো কিছু মানে কিছু খেলাধুলার ক্ষেত্রে হয়তো কিছু জিনিস ওদের দরকার, ব্যাডমিন্টন খেলতে ইকুইপমেন্ট দরকার আছে বিভিন্ন ধরনের, হ্যাঁ, তো সেই ধরনের ইকুইপমেন্ট গুলোর ক্ষেত্রে হয়তো বিএস এর যদি ফান্ড থাকে
এবং বিএস এর যদি এটা একটা অফিসিয়াল উইং হয় স্পোর্টসটা, তাহলে বিএস তাদেরকে মানে হেল্প করতে পারবে আমার মনে হয়। আর আমিও একটু অ্যাড করি, যেমন হ্যাঁ আরো বেশ যেমন টালি জিমে অবশ্যই ব্যাডমিন্টন আছে, টেবিল টেনিস আছে, তারপর আমার টেনিস খেলার অনেক ইচ্ছা। টেনিস অবশ্য বেশ ডিফিকাল্ট গেম, বাট এনিওয়ে টেনিসও কেউ খেলেছিলেন মনে হয় উইন্টারে। হ্যাঁ হ্যাঁ, টেনিস কোর্ট তো এই কেমিস্ট্রি বিল্ডিং এর পাশেই আছে। তারপরে ফুটবল খেলা যায়, ফুটবল মানে আমাদের আসল ফুটবল, নট লাইক দ্য আমেরিকান এগ বল, সকার। সকার ফুটবল মানে পিওর ফুটবল যেটা, সেটা আমরা খেলতে পারি। আমাদের তো ফুটবল মাঠ আছেই ওই স্টেডিয়াম ড্রাইভের ওই পাশে। তাছাড়া একটা আইডিয়া হতে পারে, যদি আমাদের টেবিল টেনিস মনে হয় অনেকেই খেলে, সো যদি 10-12 জন বা এরকম টেবিল টেনিস, তো ইনডোর গেম ইজি আর সবাই খেলতে পারবে। আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারি, না চ্যাম্পিয়নকে একটা গিফট কার্ড দিলাম, ওদের তো হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি আছেই। সো আর কক্স থেকে আসলে তো ডেফিনেটলি নো লিমিট। সো জাস্টিফাই করতে পারলে ওরা $3,000-4,000 দিবে। সো আমাদের জাস্টিফাই করতে হবে যে দিজ আর ইভেন্টস, এখানে আমরা এবং আদার্স আমাদের এফএসইউ, আমাদের ফরেন ফ্রেন্ডস, আমেরিকান ফ্রেন্ডস, তারাও আসবে। এবং তারপরে দিস ওয়ে স্পোর্টস ইভেন্ট খুব সহজেই ম্যানেজ করা যাবে। ইভেন আমরা চাইলে গিফট কার্ড বা এই ধরনের উৎসাহমূলক কিছু প্রাইজও রাখতে পারি। এখানে একটা পয়েন্ট অ্যাড করি ভাইয়ের পয়েন্ট থেকেই, সেটা অন্য কাজে যদিও, বাট ভাই যে গিফটের কথাটা বললেন এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদের কিন্তু আমরা নতুনদেরকে বরণ করে নেই ঠিকই, কিন্তু আমাদের যারা চলে যান তাদের কিন্তু আমরা কোনো ফেয়ারওয়েল দেই না। এটা আমার কাছে মনে হয়েছে যে একটা জিনিস আমরা মিস করতেছি, এবং এটা আমি খেয়াল করছি লুইজিয়ানা স্টেটে, আমি রিসেন্টলি খেয়াল করছি আমার ফ্রেন্ড করছে মাস্টার্স বা পিএইচডি, তাদেরকে কিন্তু একটা টোকেন মানে জাস্ট কিছুই না, একটা ক্রেস্ট হয়তো বা হ্যাঁ সার্টিফিকেট তো ইউনিভার্সিটি দিচ্ছে তাকে, একটা ছোট্ট একটা ক্রেস্ট তাকে দিল যে অ্যাজ এ টোকেন। সে কিন্তু আমার ফ্রেন্ড যে সে হয়তো লুইজিয়ানা স্টেট থেকে এখন ট্রান্সফার মানে সে তারপর বয়েজি স্টেটে চলে গেছে পিএইচডি করতে, কিন্তু ওই যে সে এলএসইউ তে ছিল, তার কিন্তু ওই টোকেনটা তার সঙ্গে সারা জীবন একটা মেমোরি হিসেবে থেকে যাবে। এবং ইট ডোন্ট কস্ট মাচ, তাই না? মানে একটা টোকেন একটা ক্রেস্ট কিনতে কত টাকাই লাগে, এবং ফান্ড থাকলে তো এটা করাই যায়। এবং শুধু এভাবেই না, মানে টোকেন দেওয়াই না, তাদেরকে ফর্মালি বিদায় দেওয়া। যেমন ইভেন আমাদের এই প্যান্ডেমিকের মধ্যেই কিন্তু দেখেন এই সামার, এই যে প্যান্ডেমিক সেমিস্টার গেল, এর মধ্যেও কিন্তু আমাদের গ্রাজুয়েট আছে। এই যে নেক্সট কমিটির মেম্বার যে সিনথিয়া মানে মানাজ, ও কিন্তু মাস্টার্স কমপ্লিট করলো। তারপরে জুনায়েদ পাশা, ও হচ্ছে পিএইচডি কমপ্লিট করলো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে বোধহয়। তো এরকম কিন্তু আমাদের মানে এই সিচুয়েশনের মধ্যেও কিছু গ্রাজুয়েশন হয়েছে, তো প্রতি সেমিস্টারে কেউ না কেউ গ্রাজুয়েট করে। তো দেখা যায় যে তাদেরকে কিন্তু কোনো ফেয়ারওয়েল দেওয়া হয় না, তারা একরকম নীরবেই চলে যায় অন্য জায়গাতে। এটা তো এক ধরনের একটা দুঃখজনক ব্যাপার, কারণ তারা তো আসলে কমিউনিটির সদস্য ছিলেন এবং তাদের কন্ট্রিবিউশন আছে, অনেক ক্ষেত্রে অনেকে ছিলেন বিএস এর মানে কমিটিরও মেম্বার ছিলেন অনেকে। সো তাদেরকে এরকম একটা টোকেন বা ফর্মালি তাদেরকে বিদায় দেওয়া, এটা অবশ্যই আমি বলবো যে নেক্সট কমিটির মানে চিন্তা করা উচিত বা ব্যবস্থা করা উচিত আর কি। হ্যাঁ, একটা ফেয়ারওয়েল পার্টি অবশ্যই হওয়া উচিত, এবং সাডেনলি টোকেন অর সামথিং। কিছু সীমিত আকারে হয়েছে, যেমন যখন হচ্ছে যে সায়েম ভাই যখন চলে গেলেন, তখন আমরা বোধহয় তোষণ ভাইয়ের বাসায় একটা আমরা ফেয়ারওয়েল প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছিল। তো সেরকম মানে ওটা খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ ছিল, বাট এটা ভাই হয়তো পার্সোনালি করছিলেন, বাট সেরকমটা হয়তো আরো অফিশিয়ালি বিএসএর ব্যানারে যদি আমরা করতে পারি, মানে এটা একটা ট্র্যাডিশন হিসেবেই হয়ে যাওয়া উচিত। আমার এর বাইরে একটা আইডিয়া আছে, যেটা আমি মিজোরি স্টেট, এটা ইয়ার ফেয়ারওয়েল রিলেটেড না, বাট এটা হচ্ছে অ্যাসোসিয়েশনের সবার সুবিধার জন্য এই আইডিয়াটা জাস্ট আমার মাথায় আসলো। মানে আমি যখন মিজোরি স্টেটে ছিলাম, আমাদের ওই এআইএস অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, ওটার মেম্বারদের ওরা একটা মানে মানে কমিউনিটির যে মানে কমিউনিটির যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের সাথে কোনো কি বলে ডিসকাউন্ট রিলেটেড ডিল করা যায় কিনা, এটা ওরা চেষ্টা করছিল। তো ওরা আইডি কার্ডের ব্যবস্থা করে, এবং আইডি কার্ডের পিছনে যে কয়টা শপের সিল আছে তাদের কাছে মেম্বার হিসেবে ডিসকাউন্ট পাবে। সো এরকম একটা আইডিয়া হতে পারে। আমরা সার্টেনলি সবাই আপনার বাজার যাই, তো আমরা যদি কনভিন্স করতে পারি, যেহেতু আমাদের মেম্বার অনেক, এটা অবশ্যই মেম্বার বেশি লাগবে। তুমি 20-30 জন মেম্বার নিয়ে একটা দোকানে যে বলবা যে আইনি মানে চলো আমরা একটা বিজনেস পার্টনারশিপ টাইপ করি, দ্যাট ইজ নট স্ট্রং। আমাদের দেখাইতে হবে আমাদের অনেক মেম্বার, প্লাস আমাদের অনেক ফরেন ফ্রেন্ডস অনেকেই আছে। সো সার্টেনলি আমি আসা মানে আমি আরো 4-5 জনকে রেফার করতে পারবো। তো সেক্ষেত্রে যদি আমরা এরকম আপনা বাজার থেকে কোনো একটা ডিসকাউন্ট নিতে পারি, দেন আমরা হয়তো স্টুডেন্ট আইডি, আমাদের মানে পিএসএ মেম্বারশিপ আইডি কার্ড একটা বানালাম, সার্টেনলি এটা আই গেস ফ্রি হবে বিকজ অফ কক্স অর এনিওয়ে, যে কোনো ভাবে সেখানে ওদের সাথে একটা এগ্রিমেন্ট থাকলে যদি ওই আইডি কার্ডটা দেখায় যে লেটস সে অমিত বিএসএ মেম্বার, ও যে আইডি কার্ডটা দেখাইলো, প্রত্যেকের বিএসএ মেম্বার একটা মেম্বারশিপ আইডিও দিয়ে দেওয়া যাবে। এটা যদি দেখায় দেন হি উইল গেট 10-15% ডিসকাউন্ট সামথিং। সেটার হয়তো একটা প্রসেস আছে, ওটা দেখতে হবে। আচ্ছা চলো, তো আমরা এগুলো শুনলাম। এখন আমরা এখানে যারা আছেন এখন এই সময় জুম সেশনে, হয়তো ফেসবুক লাইভে যদি কেউ প্রশ্ন করে থাকে, ওটা হয়তো
অর্পা অরুণিমা ওরা দেখছে, হয়তো আপনাদেরকে জানানো হবে বা আপনারাও দেখতে পারেন। কিন্তু জুম সেশনে যে ভাইয়া আপুরা আছেন ওনারা যদি মানে ক্যান্ডিডেট কোন স্পেসিফিক ক্যান্ডিডেট বা দুজনকেই প্রশ্ন করতে চান তাহলে এখন আপনারা যদি করতে পারেন। আনমিউট করে বলতে পারেন, করে ভিডিও চ্যাটেও মেসেজ দিতে চ্যাটে পারেন, যেভাবে মেসেজও খুশি। লিখতে পারেন। হ্যাঁ, যে কোনো মানে কে করবে এই কারণে ভাবতেছে যে হয়তো আপনি আগে না মানে চ্যাটে যে অর্ডারই প্রশ্ন আসে। চ্যাটের যে অর্ডার, হ্যাঁ হ্যাঁ, যে আমরা ফেসবুকটা আমি একটু দেখি। হ্যাঁ, this time। একটা জিনিস আমি বলতে পারি, অর্ক একটা স্পেশাল লাইক থ্যাংক ইউ বা মানে কমিটি মেম্বার হিসেবে ফেয়ারওয়েলটা পায়। অর্ক ভাইকে একটা বিশেষ ক্রেস্ট 3 বছর, হ্যাঁ, এটা ক্রেস্ট এটা ওরে বাবা, তাই নাকি? মানে ফাইনালি যাচ্ছে সেই জন্য না ভাই, আপনার 3 বছর যে কন্ট্রিবিউশন সেটা স্বীকৃতি স্বরূপ। মানে মানে কমিটি মেম্বার হিসেবে, নট লাইক যে আমরা বের করে দিচ্ছি। আর আমার একটা সাজেশন, মানে অন্য টপিক আর কি, সেটা হচ্ছে যে এই হ্যাঁ ভাই বলেন। কোনো ব্যাপার না, একসাথে থাকা, আমরা এত দূরে থাকি, এত হাজার হাজার মাইল দূরে, একসাথে এখানে একটা সাপোর্ট পাওয়া, পরিচিত ভাই বোন ফ্যামিলির মতো এখানে আমাদের, তো এখানে আপন ফ্যামিলি নেই, ওটা যদি কাজ করতে পারে, আপনারা সবাই আমাদের ফ্যামিলি, লাইক 10-20 জন একটা জিনিস এনজয় করতে পারে, খাওয়া দাওয়া, এই নাচ গান বা যেই ধরনের হোক, সেখানে যদি 5%ও কাজ করতে পারে, এটা তো ভালোবেসেই মানুষ একজন করতে পারে, কোনো কিছুর জন্য না, এই কারণেই। আর কোনো, আমার মনে হয় সবাই সেই কারণেই কম বেশি। যাই হোক, আমার আর কি বলবো, আমি তো বললাম, যেখানকার কোনো আপু ভাইরা যদি, যে ভাই অর্ক ভাই আপনার নামে একটা অভিযোগ আসছে। তাই নাকি? হ্যাঁ, অর্ক নাম, তাহলে তো এটা দিতে হবে, হ্যাঁ, রাইট, ইয়েস। প্রেসিডেন্ট তো এই যে এটাই তো এক ধরনের ট্রিট আর কি। হ্যাঁ, তো এখন সবসময় তো খাওয়া দাওয়া, এখন তো প্যান্ডেমিক হয়ে গেল, তাও ঠিক, আমরা তো কেবল শিখতেছি। না, তা অবশ্য ঠিক, তাহলে আমরা এই যে হোপফুলি যখন একটা খুলবে, তখন হয়তো নেক্সট প্রেসিডেন্ট আর আমি মিলিয়ে আমরা এটা ভালো, তো এটা ভালো আইডিয়া। এটা ভালো, হ্যাঁ। তাহলে কারণ অমিত কিন্তু অলরেডি, অমিত কিচেন আছে, অমিত কিন্তু অনেক এক্সপার্ট। আমি লিমন ভাই, হ্যাঁ, অমিতের ইনস্টাগ্রাম, লিমন ভাই তো অবশ্যই এক্সপার্ট, মানে ওনারা দুইজন আছে, বাট অমিত সিঙ্গেল হ্যান্ডেডলিও অমিত কিচেন বা ফেসবুক স্টোরিতে অনেক উমেশ কিচেন এবং অমিত কিচেনের অনেক কম্পারিজন পাওয়া যায়, এবং দেখা যায় অমিতের কিচেনেরটাই বেশি বেটার লুকিং দেখা যায়। হ্যাঁ, তো অবশ্যই আমি যেই প্রেসিডেন্ট হোক, ইভেন লিমন ভাইও হোক, তাহলে আমি অবশ্যই এটাও আমি খেয়াল রাখবো। হ্যাঁ, আমি একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে মানে এবার যেটা হলো, মানে যে আমরা ডিবেটটা অ্যারেঞ্জ করলাম বা এই ধরনের ডিসকাশন করতেছি, এটা যেন মানে নেক্সট নির্বাচনে, আমি আশা করি যে আমরা কিন্তু এজন্য না যে নির্বাচিত হওয়ার জন্য করতেছি তা না। আমি লিমন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে পার্সোনালি, যখন ভাইয়া আমাকে মানে কন্ট্যাক্ট করছেন, মানে আমরা এটাই ডিসকাস করতেছিলাম যে আমরা চাই যে মানুষজন ইন্টারেস্টেড হোক। হ্যাঁ, মানে আমরা যেবার প্রথম চালু করলাম, সিলেকশন রাউন্ডে শেষ হয়ে গেছে, এবারও কিন্তু অলমোস্ট তাই ছিল, মানে 3টা পজিশনেই সবাই নাম ড্রপ করে দিছে, অটো ইলেক্টেড হয়ে গেছে বাকিরা। এখন শুধু প্রেসিডেন্ট পদে আমরা দুজন থাকাতে মানে সবাইকে আমরা একটা কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার দিতে পারতেছি, হেলদি একটা কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার। এটা যেন কন্টিনিউ করে। আমি চাই যে নেক্সট বার থেকে কোনো পদেই যেন সবার নাম যেন ড্রপ না করে। এই ডিবেটটা শুধু প্রেসিডেন্টের মধ্যে হবে কেন, মানে ডিবেটটা যেন বাকি পজিশন গুলোতে হয়। আমি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেটা আমার পার্সোনাল, আমি নিজে কালচার সেক্রেটারি ছিলাম, সে অভিজ্ঞতা থেকে বলি, আমাদের বেশিরভাগ ইভেন্ট হচ্ছে কালচারাল পারফরমেন্স ওরিয়েন্টেড, এবং কালচারাল সেক্রেটারির কিন্তু হিউজ একটা রেসপন্সিবিলিটি থাকে। তো এটা আমরা ওইবারও চিন্তা করছিলাম যে কালচার সেক্রেটারি পজিশনে কিন্তু অ্যাকচুয়ালি দুজন থাকলে বেশি ভালো হয়। মানে কালচার সেক্রেটারি একজন মেল, একজন ফিমেল, কারণ পারফরমেন্স গুলো অর্গানাইজ করার ব্যাপার আছে, ড্যান্স পারফরমেন্স থাকে, সেখানে তো একটা ছেলে মানে মেল একজন থাকলে সে নিশ্চয়ই, যে আমার যেমন খুব সুবিধা হয়েছিল যে পূর্বিতা, যে ওই বছর স্টুডেন্টও ছিল না তখন এনরোল, ও জাস্ট মানে স্পাউস হিসেবে আসছিল রেদওয়ানের সাথে, কিন্তু পূর্বিতা ওই বছর খুবই হেল্প করাতেই আমার মানে নাইলে জিনিসটা আসলে একটু প্রবলেমেটিক হয়ে যেত, মানে ড্যান্স পারফরমেন্স গুলো আমি কিভাবে কোঅর্ডিনেট করতাম, তাই না? মানে পূর্বিতা নিজে একজন ট্রেন ড্যান্সার হওয়াতে এবং কোঅর্ডিনেট করাতে জিনিসটা আমার জন্য অনেক সহজ হয়ে গেছিল। এবার যেমন অরুণিমা নাচে, তো ওর সমস্যা হয় না জিনিসটা অর্গানাইজ করতে, বাট স্টিল অরুণিমাকে আমি একটা থ্যাঙ্কস দিব, বিকজ গতবারের কমিটিতে আমরা কালচার সেক্রেটারি পদে কাউকে পাচ্ছিলামই না,
মানে একদমই ব্ল্যাঙ্ক ছিল আর কি। সেই জায়গায় ও নতুন একজন স্টুডেন্ট হিসেবে এসেই সেটা নেওয়া, দায়িত্ব নেওয়া এবং সেটা এক্সিকিউট করা ওয়াজ নট এন ইজি থিং। মানে এখানে সেট আপ করার পাশাপাশি এত বড় একটা দায়িত্ব পালন করা, ওকে অবশ্যই থ্যাঙ্কস দিব এই জন্য। কিন্তু আমি মনে করি যে এই লোডটা মানে ডিস্ট্রিবিউট বা শেয়ার করার জন্য ফিউচারে কনস্টিটিউশনে চেঞ্জ এনে হলেও চেষ্টা করা উচিত যে দুজন কালচার সেক্রেটারি যেন থাকে, তাহলে তাদের আমি মধ্যে এবার অ্যাকচুয়ালি চাইছিলাম যেন ইভেন্ট কোঅর্ডিনেটর একটা ডিফারেন্ট নাম দিতে। যাই হোক, সেটা দরকার নেই। কালচারাল সেক্রেটারি এই কমিটিও যদি চায় একজনকে সিলেক্ট করতে পারে, যেহেতু একজন ফিমেল আছে, যদি এই কমিটি চায় যদি কাউকে ইয়ে করে সিলেক্ট করে হবে, অসুবিধা কি? মানে এটা দরকার আমার মনে হয়। কারণ কি অসুবিধা নেই। প্রোগ্রামগুলোতে কালচারাল সেকশনটা বেশি কাজ থাকে, মানে কালচার সেক্রেটারির কাজ থাকে আগে থেকে বেশি। ইভেন্টের দিন হয়তো বাকিরাও মানে অন্যান্য কাজ করে, কিন্তু তাকে অন স্টেজই কাজগুলো রেডি করার জন্য অনেক এফোর্ট দিতে হয়। তো তার উপর লোডটা বেশি পড়ে যায় আমার কাছে মনে হয়। বিকজ আমাদের প্রোগ্রামগুলো যেমন ভাই যেসব প্রোগ্রাম সাজেস্ট করলেন তার মধ্যে অনেকগুলোই হয়তো কালচারাল থেকে বেরোয় এসে অন্যান্য অ্যাক্টিভিটিস আছে, সেগুলোতে হয়তো সবার ইনভলভমেন্ট থাকে। কিন্তু আমাদের যেগুলো রেগুলার অ্যাক্টিভিটি এগুলো হেভিলি কালচারাল পারফরমেন্স ওরিয়েন্টেড। তো সেখানে কালচারাল সেক্রেটারির উপরে খুবই প্রেসার পড়ে যায়। তো তার ক্ষেত্রে আমি বলবো যে দুজন হলে তারা ভাগ, এবং সবাই গ্রাজুয়েট স্টুডেন্ট, মানে প্রতিটা রিহার্সালে কি একজন কালচার সেক্রেটারি আসতে পারবে এমন তো কথা নাই। দুজন হলে হয় কি যে একটা হয়তো একজন কোঅর্ডিনেট করলো, আরেকটা রিহার্সাল হয়তো আরেকজন সেক্রেটারি যে সে কোঅর্ডিনেট করলো, মানে দায়িত্বগুলো ভাগাভাগি করে নিতে পারে। এটা ফিউচারে মানে এই জিনিসটা আনতে পারলে ভালো হবে বলে। হ্যাঁ, আমারও এক্সপেরিয়েন্স থেকে আমি এটাই দেখছি। যেমন আমরা যে কয়টা ইভেন্ট অ্যারেঞ্জ করি সেখানে অরুণিমা হচ্ছে জাস্ট কালচার সাইডটাই দেখতো, এবং ও দেখা যেত যে আমাদের তিনজনের সমান কাজই করতেছে। হ্যাঁ, ওকে খুবই স্ট্রেস থাকতে হতো স্ট্রেস স্বাভাবিকভাবে। থাকতো। তো আমরা হয়তো ইভেন্ট লোকেশন ঠিক করা, শপিং, গ্রোসারিজ বিষয়, কিন্তু সেগুলো আমরা হ্যান্ডেল করতে পারছি। বাট কালচারালের উপর দুইজন, একজন মেয়ে একজন ফিমেল থাকলে, আর কালচারাল অনেক সময় দুইটা ভাগও হয়ে যায়, লাইক দেয়ার ইজ এ ড্যান্স লাইক পারফরমেন্স, সিঙ্গিং। সো গতবার সিঙ্গিংটা মোস্টলি রাসেল ভাই আর ফাহিম ওরা দুজন মিলে কোঅর্ডিনেট করতে, নিজেরাও গান গাইছে, প্লাস আমাদের তো সজীব এবং আরো অনেক সিঙ্গার আছে। আমার মনে হয় যে সবাই কমিটি হেল্প করে, যে হেল্প তো সবসময় হেল্প আছে। সবাই করে, আমি কিন্তু just অ্যারেঞ্জ বললাম করতে যে ভাইয়ারা একজন স্পেসিফিক, মানে কার কাছে আমি কন্টাক্ট সরাসরি কন্টাক্ট পারসন, পয়েন্ট অফ কন্টাক্ট আর কি। পয়েন্ট অফ কন্টাক্ট স্পিড আপ হবে। যেমন এখন যদি দুইজন কালচার সেক্রেটারি থাকে, সো সার্টেনলি আমাদের হাতে দুইজন আছে, যে কোনো একজন কন্টাক্ট করে স্পিড আপ হবে। আদারওয়াইজ ফর্মাল হইতে যে সময়টা যায় ওই সময়টা আমরা। এবং মানে যে জন্য কথাটা বললাম যে নেক্সট বার থেকে যেন পার্টিসিপেশনটা বাড়ে, এইভাবে যেন নাম ড্রপ না করে, প্রতিটা পজিশনে যেন কম্পিটিশন থাকে, হেলদি কম্পিটিশন থাকে এরকম। এবং আরেকটা যেটা কথা ছিল ভাই বলার, সেটা হচ্ছে যে নেক্সট বার থেকে যদি এরকম মানে মাল্টিপল ক্যান্ডিডেটস পাওয়া যায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে ইলেকশন যেটা মানে সিলেকশন রাউন্ড তো এবার শেষ হওয়ার সাথে সাথে ইলেকশন রাউন্ডটা অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, আমরা ডিবেটে আসছি তারপরে। ডিবেট করে আমার আবার মনে হয় ডিবেটটা হওয়ার পরে বা ডিসকাশন ম্যানিফেস্টো ডিবেট, হোক। হ্যাঁ আমার মনে হয় এই যে আমাদের যে ডিসকাশনটা, আমাদের যে পয়েন্টস গুলা, এগুলোর ফলে তো অবভিয়াসলি কারো মনে হতে পারে যে আচ্ছা মানে আরো, যেমন লিমন ভাইয়ের পয়েন্টস শুনে হয়তো কারো কাছে মনে হলো যে ভাই অনেকগুলো স্ট্রং পয়েন্ট কথা বলছেন। এখন যদি মানুষের অপিনিয়ন তো চেঞ্জ হতেই পারে, সে হয়তো ভোটটা চেঞ্জ করে ভাইকে দিতে চাইলো, কিন্তু দেখা যাবে যে নোল সেন্ট্রালে বোধহয় সেই অপশনটা নাই। মানে এই মুহূর্তে কেউ আর প্রবাবলি ভোটিং যদি হয়ে থাকে অ্যানোনিমাস ভোট, সো এন্ট্রিটা যায় একটা নাম্বারের এগেইনস্টে, সো কে নাম্বার এগেইনস্টে, মানে আমি যতদূর জানি, আমি জানি না বরক ভাই, প্রবাবলি কেউ মনে হয় ভোট চেঞ্জ করতে পারে না। ওটা ওই হ্যাঁ, মানে ওটা পরে ওটা ডিলিট করে পরে আবার ই করা, মানে এটা কমপ্লিকেটেড প্রসেস মানে এখন আর কি। বাট দেখো সজীব স্ট্যাটাস সজীব কমেন্ট দিছিল যদি হ্যাঁ মানে আমার মনে হয় যে কি এটা হতেই পারে, মানে নেক্সট বার থেকে এটা হয়তো ইয়া করা যায় আর কি। এক্সাম থেকে আমরা একটা এনশিওর করি। এবার তো একটা জাস্ট শুরু হলো, অডিয়েন্সের এটা কন্টিনিউ যেন হয় এটাই আর কি। ইয়েতে হলো। আর সবাই তো আপনাদের সবাইকে দুজনকেই চিনে জানে অ্যাজ পারসন, অ্যাজ ইয়ে মানে ভাই দুইটা ঘটনা কিন্তু ঘটতে পারে আমাদের এবারে অ্যাক্টিভিটিস দেখে। কেউ কেউ আগামীবারে মানুষজন ইন্টারেস্ট হয়ে যেতে পারে যে আরে নির্বাচন করতে গেলে ম্যানিফেস্টো লেখা লাগবে, আবার হচ্ছে যে ডিবেট করা লাগবে, এত প্যারাই কে যাবে, এমনিতেই নাম পাওয়া যায় না। এটা যেন না হয়, সেটা যেন না হয়। না সেটা হবে না, সেটা হবে আমার আশা করি হবে না। এবং নেক্সট কমিটি যেটা হবে আমার কাছে মনে হয় যে ইচ টাইম আমরা ইমপ্রুভ করার ট্রাই করি, এবং নেক্সট কমিটিটাও ভালো হবে। যেমন আমার 2017-18 যখন আসলাম, মানে অবশ্যই সবাই যারা হলেন ওই কমিটি মেম্বার, আমি তো এসে এক সপ্তাহের ভিতরে মানে অনেকটা সিলেক্ট করে আমাদেরকে দেয়া হয়েছিল, এবং সেটা ভালোই হয়েছিল। আমাদেরও অনেক আইডিয়া ছিল, আমরা অনেক সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পারছি। আমরা একটা জিনিস আমরা কিন্তু একটা একটা করে অ্যাড করছি। আমরা ওই ফ্রেশারটা, ওই যে নবীন বরণ, ওইটা আমরা ওই সময় অ্যাড করছি, যেটা আগে ছিল না। পরে এই হ্যান্ড ওয়ার্ক করে টোরে এরপর আমরা এবার ওটার সঙ্গে কালচারাল নাইটও অ্যাড করলাম, মানে সেকেন্ড বার হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করতে, আমি তো পারি না। তো যাই হোক, শাহরিয়ারও ছিল মনে ওই দিন, সিমিয়াপুর ওখানে মনে ছিল আমার ঠিক মনে হতো। যাই হোক, সো এরকম একটা জিনিস আমরা অ্যাড করছি। তারপরে
18-19 যেটা, মানে আমি আমার এইটুকুই জানি, আগেরও হয়তো আছে, তারপরে আমরা আরো কিছু কিছু আইডিয়া করছি। 18-19 ভাই আমরা ঈদ উল ফিতর করলাম, তারপরে ফিতর হচ্ছে ওটা যে করছি, হ্যান্ড ওভারের সঙ্গে ইলেকশন আমরা প্রসেস কালচারাল আনছি, নাইট অ্যাড করছিলাম, ইলেকশন আসছিল, ইলেকশন প্রসেস আনছি, এরকম করছি। ও এবং ইন্ডিপেন্ডেন্স ডে করছি ইন্ডিপেন্ডেন্স আমরা। ডে এর জিনিসটা আরো সলিডলি আসছে। 19-20-এ আমরা গ্লোবাল ক্যাফেটা তো একদম মানে Almost. আউটলাইনই আছে, এখন জাস্ট ওয়ান অফ ইউ গাইজ হ্যাজ টু গেট ইট ডান। আমাদের কি, আমরা তো করতামই, জাস্ট লোক আসবে না দেখে। এবং ইভেন আমরা বুধবারে বাদ দিলাম, ফ্রাইডেতে এফএসইউ ক্লোজড হয়ে গেছিল। হ্যাঁ, এফএসইউ কিন্তু 10 AM এর পর ক্লোজ, মানে অ্যাকচুয়ালি ইভেন্টটা হইতো না, যদি হয়তো ধরো আমরা সাহস করেও আগাতাম, হতো না। সো ফ্রাইডে এনিওয়ে, তো ব্যাড লাক বা প্যান্ডেমিক, এখন মানুষের জীবন নিয়ে টানাটানি, চিকেন খাইতে কে আসবে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। যাই হোক, তো এখন তো দিস ইজ এন এক্সেপশনাল ইয়ার, মানে ইন 100 ইয়ার্স, মানে এটার তো কোনো আসলে কম্পারিজন নাই, তাই না? যে 88-র বন্যা না 98-এর বন্যা, এটা তো আর কোনো, বা 2007, সো এখন এটা তো আর কোনো কম্পারিজন নাই। সো যাই হোক, এরকম একটা সিচুয়েশন এটা। এবং এখন আরো নিউ আইডিয়া আছে যে কক্স থেকে ফান্ডিং নিয়ে বিগ স্কেলে একটা ইভেন্ট করা। এবং কক্সের ফান্ডিংটা কিন্তু কি হবে, তখন বিএসএ একটা কি বলে ওটাকে, সেলফ অয়েলড কার, মানে ওই টাইপের একটা সেলফ ডিপেন্ডেন্ট যে আমরা এখন কিন্তু আমরা ডিপেন্ড করি আমাদের মেম্বারদের ডোনেশনের উপর, বা হোয়াট এভার ইউ ওয়ান্ট কল ইট, হুম, এনকারেজমেন্টের উপরে $20। এটা যেটা আমরা ভাবতেছি যে এই ফলে যদি ইভেন্ট ওরকম না হয়, এবার আমরা আমাদের মেম্বারদের কাছ থেকে ওভাবে রিকোয়েস্ট করবো কিনা, মেবি আমরা ওয়েট করবো, কারণ যদি ইভেন্ট না হয় তখন তো আর আসলে মানুষকে ভাই 20 টাকা দেন, 30 টাকা দেন, যাই হোক সেগুলো পরে আলাপ। বাট আই ডোন্ট ওয়ান্ট টু ডাইগ্রেস, কিন্তু তাহলে ওইটা হলো। এবং আমাদের ওই যে অনেক অর্গানাইজেশনের টি শার্ট থাকে, ক্যাপ থাকে, আউটরিচ যেটা মানে এক্সপোজার। আমি দেখি আমার ক্লাসের ওই যে ছেলে মেয়ে অনেক সময় আসতো, ভিয়েতনামি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কিংবা হোয়াট এভার, তো তখন আমি কিন্তু জানলাম। সো ওই ফান্ড গুলা কিন্তু এগুলোর ব্যাপারে ইউজ হয়। আমরা চাইছিলাম গ্লোবাল ক্যাফের ফান্ডটা, লাভগুলো ওই ইয়েতে ইউজ করা, এবং বিএসএ কে সেলফ ডিপেন্ডেন্ট করা, মেম্বারদেরকে যদি ওরকম ফি দেওয়ার বাধ্যবাধকতা না থাকে, এমনি একটা অপশনাল, ইফ এনি বিগ ব্রাদার সিস্টার দে আর হ্যাপি, ঠিক আছে, সেটা ঠিক আছে। কিন্তু এরকম সো এভরি ইয়ারে আসতেছে। এই ইয়ারে আমরা ইলেকশন যেহেতু আমরা স্টার্ট করছিলাম, ওইভাবে ইলেকশনটা হয়নি, অ্যাকশনটা এবার হয়েছে, এত সুন্দর একটা ডিবেট হয়েছে। তো নেক্সট ইয়ার আরো ইমপ্রুভ হবে। নেক্সট ইয়ার হয়তো হাফ দা টাইম ভার্চুয়াল ইভেন্টের দিকে একটু ফোকাস করতে হবে। বিএসএ নাইটটা যেটা, ডেফিনেটলি এটা আমরা করতে পারি, হ্যাঁ, উইথ কোঅর্ডিনেশন উইথ দ্য সিনিয়র আপু ভাইয়া, জুনিয়র আপু ভাইয়া, যথেষ্ট অ্যাক্টিভ পিপল আছে, হ্যাঁ, অলরেডি 35-40টা মানে পার্টিসিপেশন আসছে, ভোট আসছে। সো দে আর অ্যাক্টিভলি সিকিং, যাকে ভোট দিক, ঠিক মানে তারা অ্যাক্টিভ ইন্টারেস্টটা নিচ্ছে। এবং ভার্চুয়ালি যেহেতু নিচ্ছে, ভার্চুয়ালি যদি হয়, আমার মনে হয় অনেককেই আপনারা পাবেন যোগাযোগ করে। তো আমার মনে হয় এইদিকে আমরা যদি ফোকাস করি, এবং ইট উইল বি ইনশাআল্লাহ বিগ সাকসেস। আর এই তো, আমি আর সময় বাড়াবো না। এখানকার যদি আপু ভাইয়াদের কোনো প্রশ্ন থাকে, যদি নিউ কোয়েশ্চেন না থাকে, তাহলে আমরা ইতি টানবো। বাট আমরা তারপরে আরো 2-3 মিনিট আমরা একটু টাইম দিচ্ছি, যদি আপু ভাইয়ারা আরো কিছু প্রশ্ন করতে চান। তো ফেসবুকে কোশ্চেন আসছে কিনা দেখতে পাবো। আচ্ছা, কক্সের ফান্ডিং এর একটা অ্যাসপেক্ট হচ্ছে ওই ফুডের ক্ষেত্রে কিছু রেগুলেশন আছে, এবং স্পেসিফিক 3টা শপ, আই থিংক পাবলিক্স এবং আরো 2টা, উইন্ডিক্স তো এখন বন্ধ হয়ে গেছে, সো এখন ওরা হয়তো রিপ্লেস করছে। তো আপনা বাজার কি আছে ভাই ওই লিস্টে? আপনা বাজার নাই, তবে একটা নতুন শপকে অ্যাড করা যায়, এখানে কিছু ফর্মালিটিস পেপার ওয়ার্ক আছে, সেটা আপনা বাজার যদি ইন্টারেস্ট হয় তাহলে যদি, বিকজ আমাদের ইভেন্ট গুলোতে তো যেহেতু হালাল মানে মিটের একটা ব্যাপার আছে, অবশ্যই আপনা বাজার ছাড়া তো আপনার হাতে চয়েসই নাই আর কি, চয়েস নাই, সেই কারণে কিছু কমপ্লিকেসি আছে। তো এমন কিছু মানে মিড সাইজ ইভেন্ট যেখানে আমার ডিনার বা লাঞ্চ সার্ভ করা লাগতেছে না, সেটা আমরা স্ন্যাক্স ফুড পিৎজা বা বিভিন্ন আমেরিকান টাইপ, আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে তো গতবার কিন্তু তাই করছিলাম, মানে হ্যাঁ ওটা স্ন্যাক্স ছিল, ওটা এন্টায়ারলি পাবলিক থেকে কিনা যায়। সো ওই ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাজ এ হোল টোটাল আমরা থেকে কক্স ফান্ড থেকে চেষ্টা করতে পারি। আর আমাদের ওই গ্লোবাল ক্যাফে যদি হয়, এখানে এস্টিমেটেড প্রফিট অনেক, $800। সো তখন যেটা হবে যে আমাদের নিজেদের ইভেন্ট, যেটাতে আমাদের ফ্রিডম থাকবে আপনার বাজার যেখান থেকে কিছু শপিং করার, সেটা আমরা ওখান থেকে নিতে পারলে, এবং এফএসইউ ইভেন্ট কক্স থেকে আসলে মেম্বারদের ডোনেশনের উপর রিলায়েন্সটা একেবারে প্রায় শূন্যের কথা নেমে যেতে পারে। আচ্ছা, তাহলে মনে হচ্ছে যে আর তো মনে হয় এখন প্রশ্ন নেই। আমরা তাহলে এই
প্রাণবন্ত ডিসকাশন, হিস্টোরিক ডিবেট বলা যেতে পারে। হ্যাঁ, প্রথম ফার্স্ট এভার লাইভ প্রেসিডেন্সিয়াল ডিবেট, যেটা ফেসবুক লাইভেও হচ্ছে। আমিও প্রথমবার ফেসবুক লাইভ করলাম, আসলে আমি আসলে ভাবে করা হয়নি, নিউ এক্সপিরিয়েন্স। আর আর তো আর মনে হয় 24 ঘন্টায় আছে, কালকে 10 PM পর্যন্ত টাইম, থার্সডে 10 PM, এখন তো 9:14, তো 24 ঘন্টায় আছে। যদি আপনারা কেউ ভোট না দিয়ে থাকেন, দুই ক্যান্ডিডেটেরই আপনারা পয়েন্টস শুনলেন, এবং তো এখন তো অলরেডি অনেকেই দিয়েছে, কেউ যদি বাকি থেকে অবশ্যই দিবেন, এবং আমরা ফলাফলটা অ্যানাউন্স করব। তাহলে আমি বলবো যে অমিত, লিমন ভাই, আপনারা কালকে হয়তো 10 PM আমরা ইয়ে করলাম, আমি হয়তো এরকমই একটা জুম সেশন করলাম, আপনারা জয়েন করলেন, আমি তখন ওই স্ক্রিন শেয়ার করে আমি আপনাদের দুজনকেই ফলাফলটা দেখালাম ফার্স্ট, এবং কমিটি মেম্বার সেটা কি বেটার হবে নাকি, মানে যেটা নরমালি হয় বোধহয়, মানে ইলেকশনের পর ইলেক্টেড যে কমিটি সেটা নিয়ে বোধহয় একটা ফেসবুক না, পোস্ট দেওয়া ওটা তো হয় পরে আর কি। হবেই, কিন্তু আচ্ছা, জাস্ট বুঝতে পারছি, মানে রেজাল্ট অ্যানাউন্স করার জন্য। যেহেতু ইলেকশন, আমরা উই ওয়ান্ট টু শো দ্য ক্যান্ডিডেট যে আচ্ছা। কোন রকম কোন ইউনো কোনো কনফিউশন বা কোনো টেকনিক্যাল ইস্যু নেই, সেটার জন্য, এবং ক্যান্ডিডেটরা 100% স্যাটিসফাইড উইথ দ্য প্রসেস আর কি, যে কোনো রকম কোনো হ্যাঁ ও আমাকে এটা বললো, তুমি কেন আগে বললো না, বা whatever, সেগুলো না। আমি জানি হবে না, both of you I worked with you guys, এটা না। তারপরে আগে দেখিয়ে, তারপরে এভরিওয়ান ইজ স্যাটিসফাইড এন্ড এভরিথিং, তারপরে আমরা জিনিসটা ফেসবুকে অ্যানাউন্স করলাম, তারপরে হয়তো নেক্সট উইকে কোন একটা টাইম নিয়ে আমরা ওই উই ক্যান টক কমিটি হ্যান্ড ওভার, কমিটি, কারণ ওই আরএসও রি-রেকগনিশনের ডেডলাইন হচ্ছে সেপ্টেম্বর 30, তো এই মাস লেগে গেল। নিউ কমিটি হ্যাজ 1 month টাইম, হুইচ ইজ এনাফ টাইম। এন্ড যেহেতু নিউ কমিটিতে ডেফিনেটলি একজন থাকবে প্রিভিয়াস কমিটির, সো ইউ গাইজ নো অল এভরিথিং। আর আমি তো আছি, মানে আমি বা অর্পারাও আছে, অরুণিমাও আছে, বা আগের ভাইয়ের আপুরাও আছে, তো হ্যাঁ, যে কোনো হেল্প লাগলে প্রিভিয়াস কমিটির সাথে ইজিলি কন্টাক্ট করা যায়। যে কিছু ওয়ার্ক আছে, এন্টি হেজিং ট্রেনিং, ফাইনাল সার্টিফিকেশন, ফাইন্যান্স, ট্রেজারারকে করতে হবে, ট্রেজারারকে করতে হয়। হ্যাঁ, অনেক ফান অ্যাক্টিভিটি, যারা নতুন আসবে তারা অনেক কিছু লুক ফরওয়ার্ড করতে পারবে। হ্যাঁ, আই এম শিওর। আচ্ছা, তাহলে যদি আর কারো প্রশ্ন না থাকে, তাহলে আমরা এখানেই মানে এটার ইতিটা নেই, সমাপ্তি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। সবাই বলছে কনস্ট্রাকটিভ, নাইস জব। তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভাই আপনাদেরকে এখানে জয়েন করার জন্য। থ্যাঙ্কস সবাইকে, স্পেশাল থ্যাঙ্কস সবাইকে, মানে আগ্রহটা দেখানোর জন্য। গুড লাক, আগ্রহ যেন থাকে আগামী বছর পর্যন্ত, সবার জন্য আগ্রহ ধরে রাখতে। সেটাই। ওকে, আমি ওকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস, গুড লাক, গুড বাই। থ্যাংক ইউ, গুড বাই।